হ্যালো, সবাইকে স্বাগতম। আপনারা যে যেখান থেকে যে অবস্থায় আমাদের সাথে যুক্ত হচ্ছেন বাই বাংলার লাইভ পডকাস্টে। আজকে মূলত শুরু করব একটা গল্প দিয়ে, একটা না, মূলত দুইটা গল্প দিয়ে। একটা গল্প আমার নিজের, যেটা আমি গত 6 মান্থ যেমন আমি বলবো যে ইট ওয়াজ এ গ্রেট লেসন ফর মি। সেই ক্ষেত্রে আহ, আমি শুরুটা করব ক্যামব্রিজের স্টোরি দিয়ে, যেখানে আমি জাস্ট একটা স্পেসিফিক ইন্টারেস্টিং জিনিস শিখছি, সেটা হলো লেস ইজ মোর। তো এটা খুবই ইম্পর্টেন্ট লেসন আমার লাইফের জন্য, যেটা আমি যেটা আমি স্বীকার করি। দেন এই যে প্রথম স্টোরিটা বললাম, এটা আমরা কানেক্ট করার চেষ্টা করবো ওভারঅল আজকের পডকাস্টের গল্প থেকে, প্লাস দ্বিতীয় গল্পটায় আসতেছি, সেটা হলো খিজির আলাইসাল্লাম এবং মুসা নবীর যে গল্পটা। তো এটা মোটামুটি আমার মনে হয় সবাই আপনারা জানে। তো এই গল্প দিয়েই আমরা পডকাস্টটা শুরু করতে যাব। তো আলটিমেট মুসানবী আর একটা ব্যাপার ছিল, সে প্রচুর প্রশ্ন করতো। তো তো একটা সময় দেখা গেছে যে তিনি তার যে মানুষ ছিল কমিউনিটি, তাদেরকে বোঝানোর চেষ্টা করতেছিল। তো ওই মুহূর্তে একজন জিজ্ঞেস করলো যে এই সময়ে আলটিমেট আমাদের মধ্যে সব থেকে জ্ঞানী কে? মুসা যেহেতু আহ নবী ছিল, সে উত্তর দিল যে আলটিমেট আমি তো সব থেকে জ্ঞানী। তো এই জিনিসটা আসলে দেখা গেল যে খোদা তাআলার পছন্দ হলো না। তো তিনি তার কাছ থেকে একটা মেসেজ পেলেন যে আলটিমেট, যে তোমার থেকেও জ্ঞানী লোক আছে। তো সেটার জন্য তুই বলো লোকটা কে, কোথায়? তো এই যে ব্যাপারটা, তারপর উপর আল্লাহ যেটা হলো খোদা তাআলা বলবো যে তুমি দুই নদীর মিলন স্থানে যাও, যেখানে তুমি সেই লোকটাকে পাবে। তো তার জন্য একটা মাছ নিয়ে যেতে হবে। মাছটা যেখানে গিয়ে আলটিমেট নদীতে চলে যাবে বা পানিতে চলে যাবে, তো ওই স্থানে আলটিমেট তুমি গিয়ে ওই জ্ঞানী লোকটাকে পাবে যে তোমার থেকে বেশি জানে। তারপর ঘটনা প্রবাহ শুরু হলো। ঘটনা প্রবাহ আলটিমেট দেখা গেছে যে একটা নৌকা ফোটা করে দেওয়া হলো। তো সেইখানেও সেম অবস্থা, মুসানবী অনেক প্রশ্ন করলো, কিন্তু তাদের একটা স্পেসিফিক কমিটমেন্ট ছিল যে সে কথা বলতে পারবে না আলটিমেটলি বুজুর্গ লোকের কাছে, যে সে যাই করুক। তো পরবর্তীতে সেইখানেও সেই প্রশ্ন করার পরে পরবর্তী আরেকটা ঘটনা ঘটলো, একটা শিশুকে মেরে ফেলা হলো। দেন দেওয়াল ভাঙার কাহিনী আছে। তো সবকিছুই দেখা গেছে যে কোনো না কোনো কারণ ছিল হওয়ার পিছনে। প্রত্যেকটার পিছনে দেখা গেছে যে মুসানবী প্রশ্ন করলো। তো পরবর্তীতে দেখা গেছে তৃতীয় ঘটনার পরে মুসানবীকে সেই বিজ্ঞ লোক বললো যে আলটিমেট আমাদের রাস্তা এখানেই শেষ, তো আলটিমেট আমরা সামনের দিকে যাব। তো এইখান থেকে আমাদের কিছু খুবই লেসন্স শিখার একটা ব্যাপার আছে, যেটা আমি বলবো। সেটা হলো যে আলটিমেট আমরা যে জিনিসটা আমাদের চোখ দিয়ে দেখি, হয়তো বা আরেকজন সেই দেখার যে পরিধি বা উইজডম, সেটা অনেক ব্যাপকতা থাকতে পারে। তাদের জানার পরিধি অনেক ব্যাপকতা থাকতে পারে। তো কয়েকটা জিনিস এটা থেকে আমি বলবো যে স্পেসিফিক বা বেশ আমাদের নেওয়া উচিত আমাদের প্রত্যেকের জীবনে। সফর সবর, হ্যাঁ, যেটা হলো প্যাশন এন্ড উইজডম। তো এই জিনিসগুলো আমরা কানেক্ট করার চেষ্টা করবো আজকের ওভারঅল পডকাস্টে। আপনাদের প্রশ্ন, আপনাদের জিজ্ঞাসা আলোকে সাজিয়েছি। আপনাদের প্রশ্নে আমরা সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবো। আজকের গেস্ট সাকিব আল হাসান রাফির কে প্রশ্ন করার মাধ্যমে। তো প্রথমে আমি পরিচয় দিয়ে নেই। আমাদের সাথে আজকে গেস্ট হিসেবে আছে সাকিব আল হাসান রাফি। তিনি মূলত পড়াশোনা করতেছে গোপালগঞ্জ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 4th বর্ষের ছাত্র, ফার্মাসি ডিপার্টমেন্টে। আর তার 100-র মতো পাবলিকেশন অলরেডি পাবলিশড হয়েছে। তো এটা নিয়ে যেহেতু আলোচনা, তো এই ব্যাপারগুলো আমরা বোঝার চেষ্টা করব। আপনাদের প্রশ্ন চেষ্টা করব জিজ্ঞাসা করার জন্য, সেটার আলোকে প্রত্যেকটা জিনিস বের করে আনার চেষ্টা করব গল্প বলার মাধ্যমে। তো চলেন আর দেরি না করে প্রথমেই আমরা স্বাগতম জানাবো আমাদের গেস্ট সাকিব আল হাসান রাফিকে। তো আপনি কেমন আছেন? আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, শুকরিয়া, আলহামদুলিল্লাহ ভালো আছি, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন ভাই? আমিও ভালো আছি। তো প্রথমেই একটা জিনিস দিয়েই শুরু করব, যেটা জানার চেষ্টা করব। যেহেতু
আমি যদি আপনার পরিচয়টা জানতে চাই, সেই ক্ষেত্রে আপনি আপনার পরিচয়টা কিভাবে দিবেন? গবেষক, শিক্ষার্থী, না অন্য কিছু? আমি আসলে ফুল টাইম শিক্ষার্থী, পার্ট টাইম গবেষক আর কি, যদি বলি আর কি, যে আচ্ছা, এটাকে এবার আমি বলা যায় যে গবেষক শিক্ষার্থীও বলা যায়। তো ওকে। আসলে আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্ট হিসেবে গবেষক শিক্ষার্থী বলা যায়। তো আলটিমেট আপনি যেটা বলতে চাচ্ছেন যে আপনি আপনাকে গবেষক হিসেবে পরিচয় প্লাস মানে দুইটা জিনিসই কম্বিনেশন করতে চান। আচ্ছা, এটাকে যদি আরেকটু মানে স্পেসিফিক ওয়েতে বলতে চাই যে একটা জিনিসকে রিপ্রেজেন্ট করতে কয়েকটা কিওয়ার্ড যদি ব্যবহার করা হয়, যেটা রিসার্চ পেপারে ব্যবহার করা হয়, যে ওভারঅল রিসার্চ পেপারটা লেখা হলো, যে সেটাকে রিপ্রেজেন্ট করার জন্য কিছু কিওয়ার্ড, যেমন যদি কেউ বলে যে আমরা ক্লাইমেট সায়েন্স নিয়ে একটা রিসার্চ পেপার লিখবো, তো এখানে কিছু কিওয়ার্ড থাকে 4টা 5টা। তো আপনার ক্ষেত্রে যদি অ্যাজ এ সাকিব আল হাসান রাফি, তো তাকে আপনি 3টা শব্দের মধ্যে যদি প্রকাশ করতে চান, তাহলে সেটা কিরকম? লার্নার, মেন্টর, ভলেন্টিয়ার। আমি এই 3টা শব্দই আমি মনে করি নিজেকে বলতে পছন্দ করি। লার্নার, মেন্টর অ্যান্ড ভলেন্টিয়ার। ভলেন্টিয়ার। ওকে, তো এই ব্যাপারটাতে আমরা একটু পরে আসবো। তো তার আগে যে জিনিসটা আহ, আমরা জানার চেষ্টা করবো আপনার শৈশব কৈশোর। তো আপনার ওভারঅল ইনফরমেশন থেকে যেটা জানতে পারি যে আপনার এসএসসি মূলত পাবনার একটা কোনো একটা না না, শহর থেকে। পাবনা না, আমার হচ্ছে ভোলা। এসএসসি এসএসসি আহ, দুটাই ভোলা দুইটাতেই সরকারি। না? আচ্ছা। আচ্ছা, তো সেটা হয়তো বা আমার মিস্টেক, বাট আমি আলটিমেট একটা ওয়েবসাইটের আমি আর কি দেখতে পাচ্ছিলাম যে আপনার এসএসসি পাবনাতে, ইন্টারমিডিয়েট ভোলাতে। ওকে। না না, দুটাই দুটাই ভোলাতে, দুইটাই ভালো বোরহানুদ্দিন। দিন। ওকে। তো আলটিমেট আমরা একটু জানতে চাবো আপনার মেট্রিক এবং ইন্টারমিডিয়েটের যদি স্পেসিফিক কোনো বলার মতো গল্প থাকে। অনেকে থাকে না যে আমি আমার গ্রামে বা আমার শহরে, জেলা শহরে আমি পড়াশোনা করছি, তো সিগনিফিকেন্ট কিছু ঘটনা ঘটে, সেটা দেখা গেছে যে বলার মতো থাকে। তো ওইরকম যদি আপনার কোনো ঘটনা থাকে আহ এই দুইটা আহ আহ পরীক্ষায় প্লাস হলো ওভারঅল এই টাইম ফ্রেমে, তো সেটা যদি আপনি একটু শেয়ার করেন। এসএসসিতে বলার মতো গল্প যদি বলি, সেক্ষেত্রে ফুটবল খেলা নিয়ে বলতে হয়। যে আসলে আমাদের যে স্কুল ছিল, আমাদের স্কুল ছিল কুতুবা মাধ্যমিক বিদ্যালয়, আর একটা স্কুল ছিল বোরহানুদ্দিন সরকারি মাধ্যমিক বিদ্যালয়, অর্থাৎ হাই স্কুল, যেটা আসলে এই দুইটা স্কুলের মধ্যে সবসময় পড়াশোনা বা সবকিছু নিয়ে কম্পিটিশনে থাকতো। তো আমি যখন ক্লাস 9-এ পড়ি, তখন হচ্ছে আমাদের স্কুল ওই হাই স্কুলের কাছে ফুটবল খেলায় হেরে যায়। সেই বছর আমি খেলি নাই। বা তারপরের বছর আমাদের ইন্সপিরেশন ছিল যে আসলে মানে হাই স্কুলকে আমরা হারাবো এট এনি কস্ট, যেভাবে হোক। এবং সেই বছর আমরা ফুল টাইম খেলছি, এবং আমি ইনজিউর্ড হয়েছি, হওয়ার পরেও আমরা পরে ট্রাই ব্রেকারে আসলে জিতছি। এই এই জিনিসটা আসলে খুব বেশি আমার কাছে আসলে মানে ভালো লাগার ছিল, যে আসলে খুব মোটিভেটেড ছিলাম যে না, আমাদের জিততেই হবে। তো সেটা এসএসসির ক্ষেত্রে। আর এইচএসসির ক্ষেত্রে যদি বলি, এইচএসসির ক্ষেত্রে বললে আমরা ফ্রেন্ডসরা আসলে গ্রুপ স্টাডি করতে খুব পছন্দ করতাম, এবং যেটা ইচ্ছে করতো সেইটাই আসলে করতাম। যেমন আমাদের এইচএসসিতে যখন উঠছি প্রথমেই, তখন আমাদের ইচ্ছা ছিল যে আমরা আসলে একটা স্কুল করব, যে এই স্কুলটাতে যে অনাথ শিশুরা আছে বা পথ শিশুরা আছে, তারা ফ্রিতে পড়াশোনা করবে। তো তখন আমরা আমাদের স্যারের কাছে যাই, যারা আমাদেরকে কলেজে পড়াশোনা করে। তো আমি তাদের কাছে যাই, স্যার আমরা এরকম করতে চাই, স্যার আপনারা কি বলেন? তখন স্যাররা আমাদেরকে পরামর্শ দেয় যে আসলে তোমাদের সেই ক্যাপাবিলিটি নাই, তোমরা এবং সায়েন্সের স্টুডেন্ট, তোমরা আসলে পড়াশোনা করবে কখন, আর তাদের কি বা সময় দিবা কখন? তো তখন আমরা আসলে ভাবি যে আচ্ছা, এটা তাহলে আমাদের লং টাইম প্ল্যান আমাদের ফ্রেন্ডসদের, যে আমরা যখন আমরা এস্টাবলিশড হবো, তখন আমরা এই জিনিসটা দাঁড় করাবো। কিন্তু এখন তাহলে আমরা অন্য কাজ করি, অন্য ভলান্টিয়ারিং কোনো কাজ করি। তাহলে আমরা সেই একই প্ল্যাটফর্ম করছি, কিন্তু আমরা হচ্ছে তখন ঈদ সামগ্রী, তারপরে হচ্ছে বন্যার্থদের সহযোগিতা, ইফতার বিতরণ, তারপরে আমাদের এলাকার রোড ঘাট পরিষ্কার করা, তারপরে করোনার সময় মাস্ক বিতরণ করা, হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা, সচেতন করা, লিফলেট বিতরণ করা, এবং এসএসসি লেভেলের যে শিক্ষার্থীরা আছে তাদেরকে হায়ার স্টাডিজের জন্য, অর্থাৎ বিশ্ববিদ্যালয়ে কিভাবে চান্স পাইতে হবে, কিভাবে পড়াশোনা করা লাগবে, এই বিষয়ে আমরা গাইডলাইন মানে আসলে দিতাম। তো এই জায়গাটা ছিল যে আসলে স্টুডেন্ট থাকা অবস্থায় আমাদের আসলে একটা লং টাইম ভিজুয়াল একটা চিন্তা ভাবনা,
সেটা ছিল আমাদের ফ্রেন্ডসদের মধ্যে এবং সেটা এখনো আছে এবং আমরা আরো অনেক কিছু করার চেষ্টা করতেছি এবং করতেছি। এই জিনিসটা আমাকে খুব মানে ইন্সপায়ার করে আসলে এইচএসসি লাইফের এই ইভেন্টটা আমি আসলে কখনো ভুলবো না। আরেকটা জিনিস যেটা থাকে যে অনেকের ক্ষেত্রে আলটিমেট যদি একটা স্পেসিফিক ইন্টারেস্ট তৈরি হয়, তো আমার ক্ষেত্রে যদি আমি বলি, তো একটু কোশ্চেনটাকে আরেকটু ক্লিয়ারিফাই করার জন্য, যেমন আমার একটা ইন্টারেস্ট ছিল স্পেশালি ম্যাথ অলিম্পিয়াডের প্রতি। তো যেখানে এই জিনিসটা হতো, তো সেখানে চলে যেতাম। তো গবেষণার যে ইন্টারেস্ট, তো সেই ইন্টারেস্টটা আসলে এসএসসি বা ইন্টার থেকে কি গ্রো হওয়া শুরু করছে, নাকি মানে এই ঘটনা প্রবাহটা কোথায় শুরু হয় যে আমাকে গবেষক হইতে হবে বা করতে হবে? এটা কি স্কুল বা কলেজ লাইফের কোনো সিগনিফিকেন্ট কোনো ইনফ্লুয়েন্স আছে, কোনো শিক্ষক, পরিবেশ বা কোনো ঘটনা প্রবাহ? না, গবেষণা আসলে যে কিভাবে করতে হয় বা এরকম কখনো আমি ভাবি নাই বা অনার্স লাইফে এসে সেটা বুঝছি, কিন্তু স্কুল কলেজের সময় কি হতো, আমি আসলে মুখস্থ জিনিসগুলো পছন্দ করতাম না। যেমন আমরা পড়ছি যে এই গ্রেগর জন মেন্ডেলকে জিনতত্ত্বের জনক, হ্যাঁ। তো আসলে সে একটা গবেষণাপত্র জমা দিচ্ছে, সে তার মৃত্যুর পরে সেটা আর অন্যান্য বিজ্ঞানী দুইজন হচ্ছে একই জিনিস করে আনছে, তারপর তাকে সেভাবে বলা হয়েছে। তো এই বিষয়গুলো টুকটাক তখন বোঝার চেষ্টা করতাম কিন্তু বুঝতাম না, কিন্তু ওই যে সায়েন্স রিলেটেড যে পড়াশোনা আসলে বুঝে পড়ার যেই মজাটা, ওইটা আসলে খুব গ্রেপ করতাম আর কি। অর্থাৎ আমি কখনো মুখস্থকর দিক যাইতাম না। এজন্য তো প্রথম প্রথম আমার বায়োলজি সাবজেক্টটা খুবই আমি ভয় পাইতাম বায়োলজি নিয়ে আসলে। কিন্তু বায়োলজি আসলে বুঝে পড়লেও যে আসলে খুব ভালো পড়া যায় বা খুবই ভালো এনজয় করা যায়, এটা আসলে ফার্মেসিতে এসে বুঝতে পারছি। তো অনার্স লাইফে এসে আসলে একটা সেশন পাইছিলাম আমি, মুমিনের ক্যারিয়ার ভাবনা। সেক্ষেত্রে সেখানে ডক্টর সাবসুর আরফিন শক্তি ভাই উনি বলছিলেন যে গবেষণা আসলে শেখা উচিত এবং গবেষণার মাধ্যমে জ্ঞান তৈরি হয়। যেহেতু স্কুল কলেজের পড়াশোনার হচ্ছে আমাদের জ্ঞান চর্চার জায়গা, আর ইউনিভার্সিটি হচ্ছে জ্ঞান তৈরির জায়গা। সেক্ষেত্রে আসলে এই ইউনিভার্সিটির ব্যাপারটা হচ্ছে জ্ঞান চর্চাও করবো বা জ্ঞান তৈরিও করবো। তো সেক্ষেত্রে আসলে গবেষণাটাই সবচেয়ে বড় মাধ্যম, যেটার মাধ্যমে নতুন জ্ঞান তৈরি করা যায়। এই জন্য আসলে ইন্সপায়ার্ড হয়ে যাওয়া। এবং বাংলাদেশে যে গবেষণা যে বলে যে বাংলাদেশের গবেষণা নাই, বাইরে স্টুডেন্টরা যাওয়ার পরে আর আসতেছে না, তো দেশে এবং স্টুডেন্টরা গবেষণামুখী হচ্ছে না, সেই জায়গাতে ভাবতেছিলাম যে আসলে প্রথম থেকে যদি স্টুডেন্টরা টুকটাক আস্তে আস্তে গবেষণামুখী হয় তাহলে কেমন হয়, এই আর কি। আচ্ছা, যেহেতু আলটিমেট এসএসসি এবং ইন্টার এই টাইমে গবেষণার ওইরকম কোনো ইয়া ছিল না, বাট আমি এখন একটু ইউনিভার্সিটির যে জীবনটা শুরু, ইউনিভার্সিটি লাইফটা শুরু হলো কিভাবে, গোপালগঞ্জ বিজ্ঞান প্রযুক্তি স্পেসিফিকলি কেন ওইখানে পড়াশোনার জন্য যাওয়া হলো, প্লাস হলো ফার্মাসি ডিপার্টমেন্টে পড়ার কারণটা কি? আহ, আমি যখন আসলে অ্যাডমিশন দেই তখন অ্যাডমিশন সময় আমরা ফ্রেন্ডরা সবাই আসলে একসাথে ছিলাম, একই হোস্টেলে ছিলাম, একই কলেজ। তো তখন আমার আসলে বই পড়ার দিকে খুবই নেশা ছিল, অর্থাৎ আমি খুবই বই পড়তাম। ইংলিশ বুক, বাংলা বুক, ইসলামিক বুক, এই বই পড়তাম অনেক। তো আমার বন্ধুরা বলতো যে এত বই এখন পড়ার প্রয়োজন নাই, ইউনিভার্সিটি উঠে তখন সময় পাবি তখন করিস। তা আমার কাছে সবসময় একটা জিনিস মনে, আমার এই সময়টা আমি হারিয়ে ফেললে আমি পরবর্তী আর সময় পাবো না, অর্থাৎ আমার এই সময়ই করতে হবে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমি মেডিকেলে আসলে প্রথমে মেডিকেল ট্রাই করছিলাম। মেডিকেল ট্রাই করার কারণ বাসা থেকে চাইছিল খুব মেডিকেল, কিন্তু আমার খুব একটা ইচ্ছা ছিল না। কারণ মেডিকেলে আমি দেখছি অন্যান্য আমাদের সিনিয়র ভাইরা এলাকার তারা আসলে এত ব্যস্ত থাকে, এত পড়াশোনার চাপ, তারা আসলে সোশ্যাল ওয়ার্ক বা অন্যান্য কাজ বা আসলে সমাজ যেটা চায় বা করার প্রয়োজন অনেক সময় সেটা করতে পারে না। তাই আমি ভাবলাম যে আমার মতো স্টুডেন্ট যদি আসলে আমি আসলে সোশ্যাল ওয়ার্ক করতে খুবই আমার কাছে এটা দায়বদ্ধ মনে হয় যে আসলে এটা আমার করা উচিত, করতেই হবে। স্টুডেন্টদের গাইড করতে হবে, আমার এলাকার জুনিয়রদেরকে সামনে নিয়ে যেতে হবে। এই দায়বদ্ধতা থেকে আমি মনে করতাম যে আমি যদি মেডিকেল আসলে চান্স পাই বা পড়াশোনা করতে, তাহলে আমি আসলে ওই জিনিসটা করতে পারবো না। তারপরে বাসা থেকে চাইতো বলে আমি মেডিকেলের পরীক্ষা দেই। তো মেডিকেলে হয় না আসলে। তারপরে আসলে ঢাবি, রাবি, জাবি, তারপরে জবি এবং হচ্ছে জিএসটির জন্য পড়াশোনা শুরু করি। তো পড়াশোনা করার পরে আমার রাজশাহীতে প্রথম আমার সাবজেক্ট আসে। রাজশাহীতে প্রথম আমার ম্যাথ আসে এবং তারপরে ঢাকা ইউনিভার্সিটির পজিশন আসে। কিন্তু হুট করে আমার আসলে আমি জানি না আমার মধ্যে আসলে সত্যি বলতে এটা হয়তো আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো কিছু একটা আসা। আমার আসলে রাজশাহীতে কেন জানি ভর্তি হতে কোনো ইচ্ছা করতেছিল না। তারপর আম্মু বলছে যে আচ্ছা আমি টাকা পাঠাচ্ছি, তুই রাজশাহী যা। রাজশাহীর লাস্ট ডেট ছিল ভর্তি হওয়ার জন্য, যে ভর্তি হয়ে থাক, পরবর্তীতে তুই হচ্ছে যেখানে ইচ্ছা মুভ করিস, যেহেতু একবার যদি ভর্তি না হয় পরবর্তীতে আর ভর্তির সুযোগ থাকে না। তো আমি তারপরেও জানি কেন আসলে চাই না যে ভর্তি হই, আমি ভর্তি হই নাই। তারপরে আমি এই যে
GS2, NS2, পুস্ট এগুলোতে আসলে অ্যাপ্লাই করি। তো তারপরে নোয়াখালীতে অ্যাপ্লাই করি। তো এইখানে অ্যাপ্লাই করার পরে অন্যান্য সাবজেক্ট আসার পরে এখানে ফার্মেসি আসে গ্লোবাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটিতে। পরে আমি আমার এক সিনিয়র আছিল এখানে সোসিওলজিতে পড়ে, ওনার নাম সিফাত ভাই। তো ওনার কাছে আমি ফোন দেই। ওনার কাছে ফোন দেওয়ার পরে উনি আমাকে বলে যে এখানে প্রথম থেকে আসলে মানে ফার্মেসির ল্যাবটা এস্টাবলিশড আছে এবং পাশাপাশি টিচাররা খুবই আন্তরিক। হ্যাঁ, টিচাররা ল্যাবে অ্যাক্সেস দেয় প্রথম থেকেই, চাইলে ভালো কিছু করা পসিবল। এবং এই এরিয়াটা একটু নিরিবিলি ধরতে গেলে, যে কালচারাল যে অ্যাক্টিভিটিস গুলো হয় বিশ্ববিদ্যালয়ে সেটা একটু কমই হয়। তো আমি আসলে তখন এটা শুনে আসলে ভাবলাম যে ডিপার্টমেন্ট অফ ফার্মেসি ভালো সাবজেক্ট এবং এখানে ভালো ক্যারিয়ার আছে, পাশাপাশি গবেষণার সুযোগ আছে। ভাই তখন বললো ল্যাবেরও খুব ভালো সুযোগ সুবিধা, স্যাররা আন্তরিক। তখন আমি আসলে মোটিভেট হয়ে যাই এখানে আসার জন্য, পরে এখানেই ভর্তি হই। ভর্তি হওয়ার পরে যাত্রাটা কিরকম ছিল? তো একজন ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্ট হিসেবে গোপালগঞ্জ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যাত্রাটা কেমন ছিল যাওয়ার পর তো দেখা গেছে একটা জায়গায় 6 মাস লেগে যায় আসলে ওইটা পরিবেশের সাথে অ্যাডাপ্ট হওয়া, মানুষজন চিনা, সবকিছু মিলিয়ে। তো শুরুটা কেমন ছিল? শুরুতেই তো আসলে সব জায়গায় যেই পাবলিক ইউনিভার্সিটির যে কালচার, সেই কালচারের তো বাইরে কোনো কিছুই আসলে না। তো সেক্ষেত্রে সিনিয়ররা আসলে পরিচয় হওয়ার জন্য বলছে, পরিচয় হয়েছি। তবে আমার লাকিলি আমার একটা ব্যাপার আল্লাহ তাআলার পক্ষ থেকে, যে আমি যে মেসেজ যে সিনিয়র পাইছি, ওনারা ত্রিপলির ছিলেন আর একজন সিসি ছিলেন। ওনারা খুবই হেল্পফুল ছিলেন। মানে আমি যেদিন আসলে মেসে উঠতে যাই, তখন আমার টেবিলের একটা জোড়া ভেঙে যায়। তখন আমি আসলে অন্যান্য কাজ করে এসে দেখি তারা সেটা ঠিক করে ফেলছেন। তো একজন সিনিয়র আসলে এরকম মেসের সিনিয়র, এবং তারা আমাকে এতটা টেক কেয়ার করতেছে হুট করে, যে আমি প্রথম দিনে আসছি, এরকম আসলে খুব নজির খুব কম পাওয়া যায়। তো তারা আসলে আমাকে এইভাবে টেক কেয়ার করতো। এবং আমার বই পড়ার যে একটা নেশা ছিল, সেই বই পড়ার দিকে থাকতাম এবং আমি খুব দ্রুত তখন ঘুমিয়ে যেতাম ফার্স্ট ইয়ার দিকে। তো দেখা গেছে ইউনিভার্সিটি কালচারের যে গেস্ট রুম বা অন্যান্য বিষয়, এগুলো আমি ফেস করতে হয় না কখনো। এবং আমার সিনিয়ররা আসলে, আমি এক্ষেত্রে কৃতজ্ঞ, আমাকে কখনো র্যাক দেয় না আসলে সিনিয়ররা। তো এই জায়গা থেকে আসলে আমি এই কৃতজ্ঞতা কখনো আসলে শেষ করতে পারবো না সিনিয়রদের প্রতি। তো এই জায়গায় আমি খুবই কমফোর্ট জায়গা পাইছি আসলে, যে নিজের জন্য একটু কিছু করার জন্য, নিজের সময় করার জন্য। তো সেক্ষেত্রে আমি বিভিন্ন সেশনে, অনলাইন সেশন গুলোতে আমি অ্যাটেন্ড করতাম। তো সেখানে আমি গবেষক হতে চাই একটা প্ল্যাটফর্মের নাম শুনছি তখন। ওখানে অনেক টিচাররা আসলে সেটা প্রোভাইড। আমরা গবেষণার গল্পতে আসবো। তার আগে যেহেতু এখানে ইউনিভার্সিটির। জি জি জি। আলটিমেট বই পড়ার ব্যাপারটা আসতেছে, তো আলটিমেট এইখানে কি ধরনের বই পড়া হতো? হ্যাঁ, এটা যেহেতু এখানে কলেজ লাইফে বই এখানে পড়া হচ্ছে, হ্যাঁ এখানে হ্যাঁ আমরা আমাদের ঘটনা প্রবাহে আহ একেবারে দেখা গেছে ইউনিভার্সিটির অ্যাডমিশনের প্রথম দিকে যেটা ফার্স্ট সেমিস্টারে বই পড়ার যে গল্পটা, তো এটা একটু জানার চেষ্টা করবো আসলে সেটা কি ধরনের বই যেটা আসলে আগ্রহ তৈরি করে আমি সবকিছু। আমি সেক্ষেত্রে অনেকগুলো বই পড়ছি। তার মধ্যে যদি বলি, যে ভাইয়ারে আপুর একটা বই আছে, ওই বইটা পড়ছিলাম। ওটার আরেকটা আছে সিলেবাসের বাইরে। এবং রফুল আলম স্যারের একটা বই পড়ছিলাম, যে একটা দেশ যেভাবে দাঁড়ায়, এবং বাংলাদেশের স্বপ্নযাত্রা। হ্যাঁ, এই বইগুলো আমি পড়তাম। এবং সরার স্যারের হচ্ছে যে বিশেষ নাকি বিদেশ উচ্চশিক্ষা, তো সেইটা এইসব বই টাইপ আমি পড়তাম। তো তবে সবচেয়ে বেশি মোটিভেটেড হয়েছি রফুল আলম স্যারের ওই যে একটি দেশ যেভাবে দাঁড়ায় বইটা পড়ে। সেক্ষেত্রে আমি দেখলাম যে আসলে সেই বইতে লেখা যে সারা রাত ধরে স্টুডেন্টরা ল্যাবে কাজ করতেছে, প্রত্যেক ঘন্টায় আসলে তাদের জন্য বাস দিচ্ছে, বা তারা যখন যেতে যাচ্ছে তখন ল্যাব থেকে যেতে পারতেছে, যখন ইচ্ছা আসতেছে। ল্যাবের এনভায়রনমেন্টই তাদের আসলে অন্যরকম। তো এটা আমাকে আসলে খুব ইন্সপায়ার করতো, যে আসলে যদি এরকম আমি যদি ফ্যাসিলিটিস পাই, তাহলে আমিও তো কত কিছু হয়তো বা করতে পারবো। তো সেক্ষেত্রে আমিও চেষ্টা করছি যে আমার যে স্টুডেন্ট যা আছে, যতটুকু আছে আমি সেটুকু কাজে লাগে আমিও কি করতে পারি কিনা। তো এই বইগুলো আমাকে এভাবে খুবই মোটিভেট করছে। তাহলে আমরা বলতে পারি বা ধরে নিতে পারি যে ওভারঅল যে স্পেসিফিক যে কয়টা বইয়ের নাম বলা হয়েছে, এই বইগুলাই আসলে গবেষণার যাত্রা শুরুটাতে ভূমিকা রাখে। জিনিসটা কি এরকম? আরেকটা বই আছে না, এখানে আমি বলবো যে আমার সবচেয়ে বড়, যদি ইউনিভার্সিটি লাইফে গবেষণার জন্য খুবই ইনফ্লুয়েন্স করে একটা থাকে, সেটা হচ্ছে মুমিনের ক্যারিয়ার ভাবনা। একটা সেশনে আমি করছিলাম অনলাইনে, এটা ডক্টর শামসুল আরফিন শক্তি ভাই। উনি আমাদেরকে বলছিলেন যে যে আসলে মুসলিম হিসেবে অন্যান্য যে ধরনের খারাপ কাজগুলো আছে, অহেতুক আড্ডা, অহেতুক সময় নষ্ট না করার চেয়ে গবেষণা শেখাটা গুরুত্বপূর্ণ।
এবং তোমরা চাইলে গবেষণা শিখতে পারো। গবেষক হতে চাই প্ল্যাটফর্ম একটা আছে, ওই ইউটিউব চ্যানেল থেকে তোমরা লেকচারগুলো দেখতে পারো, একটা বেসিক গবেষণা কিভাবে করে সেই জিনিসগুলো তোমরা আয়ত্ত করতে পারো। এবং তারপর থেকে আমি আসলে সেই লেকচার সিরিজগুলো দেখা শুরু করি, একদম ওয়ান অন, এটা একদম ওয়ান অনের কথা। আচ্ছা, তো আরেকটু ডিপে যদি যাইতে চাই, যেহেতু মমিনুল আরেফিন ভাই, ওনার কথা তাই তো? তো শামসুল আরফিন। শামসুল আরেফিন, তো ওনার প্ল্যাটফর্ম আলটিমেট এটা মানে কিভাবে কাজ করে, প্লাস একটু আমরা জানার চেষ্টা করব যে আলটিমেট এই প্ল্যাটফর্মটা, যেহেতু আমি যতটুকু বুঝতেছি যে ওভারঅল কিছু বই প্লাস একটা প্ল্যাটফর্ম যেটা খুবই ইনফ্লুয়েন্স করে শুরুর যাত্রাটা করার জন্য, তো এই প্ল্যাটফর্মটা আলটিমেট আসলে কিভাবে কাজ করে? না, শামসুল আরফিন শক্তি ভাই হচ্ছে ইসলামিক একজন অ্যাক্টিভিস্ট বা প্লাস ইনফ্লুয়েন্সার, এবং উনি সোশ্যাল ওয়ার্কেও আছে। তো উনি আসলে যদিও বাংলা, উনি কিন্তু হচ্ছে একজন এমবিবিএস ডক্টর। তো উনি হচ্ছে এই মুমিনের ক্যারিয়ার সিরিজ একটা মানে একটা কোর্স করাইছিলেন তখন। হ্যাঁ, এটা ফি ছিল 100 টাকা। তো আমি সেই কোর্সটা করেছিলাম। তখন উনি সেখানে গবেষক হতে চাই প্ল্যাটফর্মের কথা বলছেন ইউটিউবে। আমি সেখানে যাই এবং সেখানে কিছু শিক্ষকদের দেখি তারা আসলে গবেষণা প্ল্যাটফর্মটা চালায়, এবং সেখানে ফ্রিতেই সব লেকচার সিরিজগুলো আছে। এবং সেক্ষেত্রে আমি দেখছি যে একটা গবেষক হতে চাই নামে ভিন্ন একটা প্লে লিস্ট, সেই প্লে লিস্টে গবেষণা কি, কেন গবেষণা করব, তারপরে গবেষণার প্রকারভেদ, তারপরে গবেষণা ক্লাসিফিকেশন মেথোডোলজি, তারপরে আর্টিকেল কিভাবে পড়বো, লিটারেচার রিভিউ কিভাবে করব, গ্যাপ কিভাবে বের করব, ম্যানুস্ক্রিপ্ট কিভাবে লিখবো, সব এ টু জেড সব ব্যাপারে একটা ওভারঅল একটা প্লেলিস্ট ছিল, যেটা আমাকে একদম প্রাইমারি অবস্থায় একদম যেটা বলে যে যতটুকু শেখা যায় আর কি সেইটা। দেন তারপরে তো আমাদের আমাদের বিশ্ববিদ্যালয় থেকে বিভিন্ন অফলাইন সেশনের আয়োজন করে, সেই অফলাইন সেশনগুলোতে আমি অ্যাটেন্ড করি। সেখান থেকে আর একটু অ্যাডভান্স হই। দেন 23 সালে প্রথম দিকে হচ্ছে আমি ল্যাবে যাওয়া শুরু করি, অর্থাৎ মানে পুরো 22 সালের যেই আমার 1-1 বা 1-2 যে অনেকটা সময়, এই সময়টাতে আমি হচ্ছে এই যে বেসিক যেই আচ্ছা, আমি ক্লাসগুলো। একটু ইন্টারাপ্ট করবো এখানে। ল্যাব বলতে এটা কি ইউনিভার্সিটি ল্যাব নাকি যেখানে আলটিমেট যে প্ল্যাটফর্মের কথা বলা হচ্ছে সেই ল্যাব? মানে না, না, আমাদের এটা কি? ইউনিভার্সিটির ল্যাব, আমাদের বিভাগের ল্যাব, আমাদের বিভাগের ল্যাব। ওকে, ওকে, আচ্ছা। তো সেই ক্ষেত্রে যেহেতু আলটিমেট গবেষণার শুরুটা অলরেডি হয়ে গেল, যে একটা স্পেসিফিক প্ল্যাটফর্মের মাধ্যমে শুরু গল্পটা, তো সেইখানে আসলে কি শিখা হলো যে আসলে গবেষণাটা কি, মানে সেটা তো যেহেতু শুরু শুরু জিনিসটা একটা ব্যাপার থাকে না যে মনের মধ্যে লেগে থাকে, এটা সব ক্ষেত্রে যে 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 এই কাজটাই করবো, তো আলটিমেট ওই সময় আসলে কি ধারণা ছিল যে আলটিমেট গবেষণাটা কি, আর এখনকার গত 3-4 বছর কাজ করার পরে এখন কি মনে হয় যে আসলে গবেষণাটা কি? আহ, আমার শুরুর দিকে যেটা মনে হতো, আমি এখনো সেটাই মনে হয়, গবেষণা মানে রিসার্চ মানে পুনরায় খোঁজা, অর্থাৎ কোনো ফাইন্ডিংস কে পুনরায় খোঁজা, সেটাও যেমন গবেষণা হতে পারে, তেমনি নতুন কোনো ফাইন্ডিংস নিয়ে আসা হচ্ছে গবেষণা হতে পারে। এবং এই পুরো গবেষণার মূল মূল একটা এইম আছে, সেই এইমটা হচ্ছে হিউম্যান ওয়েলফেয়ার, অর্থাৎ গবেষণা মূলত হিউম্যান ওয়েলফেয়ারের জন্যই হবে, এর বাইরে কোনো কিছুই না। এবং বাই প্রোডাক্ট হিসেবে যে পাবলিকেশন বা অন্যান্য বিষয়গুলো, এগুলো বাই প্রোডাক্ট, অর্থাৎ এগুলা আমরা আমাদের যে লক্ষ্য হিউম্যান ওয়েলফেয়ার সেইটার জন্য কাজ করতেছি, বাই প্রোডাক্ট হিসেবে এগুলো আমরা পাচ্ছি। আচ্ছা, এইখানে যেহেতু হিউম্যান ওয়েলফেয়ারের কথা আসলো, এটা আমি একটু ক্লিয়ারিফাই হইতে চাবো। তো এটা আসলে কি, মানে এই জিনিসটা কি বোঝানো হইতেছে যে গবেষণার মাধ্যমে আবার হিউম্যান ওয়েলফেয়ার কিভাবে কাজ করে, মানে এটা হলো হ্যাঁ, যারা অডিয়েন্স আছে তাদের জন্য আর কি। হ্যাঁ, হ্যাঁ, গবেষণা আসলে অনেক ভাবেই করতে, মানে হিউম্যান ওয়েলফেয়ার, মানে গবেষণা মানেই তো হিউম্যান ওয়েলফেয়ারের জন্য। আপনি টেকনোলজি বলেন আর যেটাই বলেন, সেটা আসলে হিউম্যান ওয়েলফেয়ারের জন্যই করা। তো আমার ক্ষেত্রে, আমার ফিল্ড থেকে আমি বলি, আমার ফিল্ড থেকে আমি হচ্ছে ন্যাচারাল প্রোডাক্ট থেকে ড্রাগ ডিসকভারি নিয়ে কাজ করি। দেখা গেছে বর্তমানে বাজারে যে এক্সিস্টিং ড্রাগ আছে, বিভিন্ন ড্রাগ এগুলো সিনথেটিক হয়। হ্যাঁ, এবং পাশাপাশি এগুলো বিভিন্ন অ্যাডভার্স ইফেক্ট, সাইড ইফেক্ট থাকে। তো আমরা নতুন ড্রাগ ডিসকভারির চেষ্টা করি, যে এই ড্রাগগুলো ন্যাচারাল সোর্স থেকে আসবে এবং সেগুলোর সাইড ইফেক্ট কম হবে, অ্যাডভার্স ইফেক্ট কম হবে, এবং যতটুকু কম সাইড ইফেক্ট এবং অ্যাডভার্স ইফেক্ট হওয়া যায়, অর্থাৎ সেটাকে একদম মিনিমালে নিয়ে আসা। এবং সেই ড্রাগটা যদি পরবর্তীতে বাজারে আসে, তাহলে তো সেটা আসলে হিউম্যানের উপর লং টাইম প্রবলেমেটিক করবে না। এবং পাশাপাশি অনেক ড্রাগ আসলে দেখা গেছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স করে ফেলে, সেক্ষেত্রে যাতে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স করতে না পারে, কারণ এখন যে ওয়ার্ল্ড, সেই ওয়ার্ল্ডে সবচেয়ে বেশি প্রবলেমেটিক, সবচেয়ে বেশি গ্লোবাল বার্ডেন হচ্ছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স। তো এই ক্ষেত্রে তো অবশ্যই লং টাইম তো ড্রাগ ডিসকভারি নিয়ে কাজ, মানুষের জন্য ড্রাগ, মানুষের জন্য মানুষের রোগকে ভালো করবে, তো এটা তো অবশ্যই হিউম্যান ওয়েলফেয়ারের কাজ।
আচ্ছা, যখন গবেষণা আসে তো আমরা স্বাভাবিকভাবেই একটা ব্যাপার আমাদের মধ্যে চলে আসে, গবেষণা করতে তো কোথায় করা হয়, ল্যাবে করা হয়। এর জন্য রিসোর্স অবভিয়াসলি, ইভেন যদি মানে সিম্পল একটা জিনিস আমরা যদি রান্না করি, তো রান্না করতে আমাদের হাঁড়ি পাতিল যে রিসোর্স গুলা আছে ওভারঅল এগুলা লাগবে, গ্যাস লাগবে। তো গবেষণা করতেও যেহেতু আমাদের একটা আউটপুট বা হিউম্যান ওয়েলফেয়ার এর একটা ব্যাপার আছে, তো এইখানেও তো আমাদের এরকম কিছু রিসোর্স লাগবে। তো রিসোর্সের দিক দিয়ে আহ মানে ইনিশিয়াল দিকে কিরকম ছিল, আর মানে কি কি ধরনের রিসোর্স ইউজ করা হইতেছে যে গবেষণাগুলো আপনারা করতেছেন? আমাদের গবেষণাগুলোর কয়েকটা ফেজে আমরা যেহেতু কাজ করি, কয়েকটা ফেজ বলতে কিছু কাজ আমরা হচ্ছে এনিমেল স্টাডি করি, কিছু লিটারেচার রিভিউ করি, আর টুকটাক দুই একটা হাতে বেশি না, দুই হয়তো বা তিনটা একদম পিওর বায়োইনফরমেটিক্স। তো পিওর বায়োইনফরমেটিক্স কাজ করার জন্য তো আসলে কোনো কোনো কিছু শুধু ল্যাপটপ লাগবে, মানে কম্পিউটার লাগবে, পিসি লাগবে, এই তো, আর সফটওয়্যার লাগবে। আর লিটারেচার রিভিউর ক্ষেত্রেও সেম। তো এনিমেল স্টাডির ক্ষেত্রে দেখা গেছে এনিমেল যে বায়োঅ্যাক্টিভ ফাইটোকেমিক্যালস নিয়ে কাজ করতে চাই সেইটা, হ্যাঁ, পাশাপাশি মেথড, অর্থাৎ সায়েন্টিফিক কমিউনিটি যে প্রত্যেকটা ডিজিজের এগেনস্টে বিভিন্ন মেথড আছে, যে মেথড ফলো করে বোঝা যাচ্ছে যে হ্যাঁ, এই মেথডের এই প্যারামিটার গুলা যদি এভাবে কাজ করে এনিমেল, তাহলে বোঝা যাচ্ছে যে এটার অ্যাক্টিভিটি আছে, অ্যাক্টিভিটি নাই, বা মডুলেট বা ভালো বা অ্যান্টাগনিস্টিক বা সিনার্জিস্টিক। তো সেক্ষেত্রে এই যে ল্যাবের যে রিসোর্সেস গুলো আমাদের প্রত্যেকটা ডিজিজের জন্য যেই মেথড গুলো আছে, সিডিটি, বেঞ্জোলাইটিক, ডিপ্রেশন, মেমোরি, হ্যাঁ, তারপরে ডায়রিয়াল বলি, ইনফ্লামেশন বলি, হ্যাঁ, তো এই প্রত্যেকটা বা ইমিটিক, এগুলোর জন্য আমাদের ল্যাবে ল্যাব সেই মেথড গুলো রিসোর্সেস আছে, এবং সেগুলো নিয়ে আমরা আসলে কাজ করি। তো এই ক্ষেত্রে আমাদের স্যাররা আমাদেরকে যে সুপারভাইজ করে, এবং অন্যান্য যেই যদি কোনো প্রবলেম ফেস করা লাগে বা অন্যান্য কোনো কিছু প্রয়োজন হয়, তারা সেগুলো প্রোভাইড করে। যেমন যদি ডেটা অ্যানালাইসিস করা লাগে, সেই ডেটাগুলো যখন কালেক্ট করার পরে অ্যানালাইসিস করা লাগে, সেই অ্যানালাইসিস ক্ষেত্রে গ্রাফেট প্রিজমের প্রয়োজন হয়। তো গ্রাফেট প্রিজম বা অন্যান্য সফটওয়্যার, সেগুলো তারাই আমাদেরকে প্রোভাইড করে, এবং আমরা আমাদের পিসির মাধ্যমে সব তারপরে সেগুলো করি, এবং স্যারদের মাধ্যমে কনসালটেশনের মাধ্যমে সেই কাজগুলো কমপ্লিট করি। আমি ওভারঅল এইখান থেকে আমি যতটুকু বুঝতে পারলাম সেটা আপনি একটু অ্যাড করবেন যদি আপনার মনে হয় যে না আর কিছু অ্যাড করা দরকার, তো আমি মনে করি। তো এখানে মেইনলি আপনারা যেটা করতেছেন ওভারঅল ল্যাপটপে ওভারঅল মোটামুটি ম্যাক্সিমাম কাজগুলো করতেছেন। তো আর একটা ব্যাপার যেটা অ্যাড করা হয়েছে সেটা হলো ল্যাব। তো ল্যাবের জিনিসটা আমরা আরেকটু ইলাবোরেট করব। তো প্রথমেই যে জিনিসটা আমরা জানতে চাবো, ল্যাবের যে রিসোর্স গুলো, কেমিক্যাল গুলো বা ওভারঅল যে জিনিসগুলো আছে, এই এইগুলো কি আসলে গোপালগঞ্জ বিজ্ঞান প্রযুক্তি অ্যাজ এ ইউনিভার্সিটি হিসেবে আপনাদের যে গবেষণা করতেছেন সাফিসিয়েন্ট? আর যদি না হয় সেই ক্ষেত্রে কি ধরনের জিনিসগুলো এখন পর্যন্ত নাই, বা যেটা হলে আরো ভালো হতো, ওই জিনিসটা একটু যদি আপনি শেয়ার। হ্যাঁ, দেখেন আমরা ল্যাবের প্রিক্লিনিক্যাল টেস্টগুলো করি, সবকিছুই কম্পিটিশনের বিষয়টা এরকম না, ম্যাক্সিমাম কাজগুলো হচ্ছে অ্যানিমেল মডেলে। ল্যাপটপ ছাড়া তো আসলে আপনি ম্যানুস্ক্রিপ্ট রাইট করতে পারবেন না। তো সেক্ষেত্রে তো আমি যদি বলি যে আমাদের ম্যাক্সিমাম 90%ই ম্যানুস্ক্রিপ্ট লেখা হচ্ছে ল্যাপটপের মাধ্যমে, তাহলে তো আসলে সেটা মিসলিড হবে। ব্যাপারটা হচ্ছে এনিমেল মডেলের কাজগুলো আমরা এনিমেল মডেলে করি। এখন সেক্ষেত্রে দেখেন এনিমেলের যখন মেথডে আমরা কাজ করি, তখন বিহেভিয়ারাল জিনিসগুলো দেখি, যে এনিমেলের বিহেভিয়ারের মাধ্যমে আমরা রিকগনাইজ করি যে এই প্যারামিটারগুলো এই হচ্ছে, এবং সায়েন্টিফিক কমিউনিটি যেভাবে বলছে সেভাবেই করি। কিন্তু পরবর্তী স্টেপে যদি আমরা আরেকটু স্টেপ আগাইতে যাই, এই যে আমরা যে পর্যন্ত কাজ করতেছি, এগুলো কিন্তু বড় বড় বাইরের কান্ট্রিগুলো তো কিন্তু সেই কাজগুলোই করে। যেমন ওয়াইএমএস যদি বলে, এটা একটা যে অ্যালজেইমার ডিজিজের জন্য এস্টাবলিশ একটা মেথড। তো এগুলো হচ্ছে বিভিন্ন বাইরের কান্ট্রিগুলোতে, বাইরের বিশ্ববিদ্যালয়ে কিন্তু এগুলো পিএইচডি স্টুডেন্টরাও করে। তো সেই ক্ষেত্রে আমরা যে এই ধরনের বিহেভিয়ার গুলো করতেছি, এবং তারপরে যে আমাদের একটা প্রোটিন কিন্তু একটা ডিজিজের জন্য দায়ী, হ্যাঁ, তো আমরা এখন এই যে প্রোটিনটাকে, যে প্রোটিনের এক্সপ্রেশনটা যে দেখবো, এই ফ্যাসিলিটিসটা আসলে আমাদের নাই। হ্যাঁ, যেমন আমরা যদি বলি যে আমরা এখন ধরো ডিএনএ স্যাম্পল নেব, সেই ডিএনএ স্যাম্পলের আমরা পিসিআর করে তারপরে সেটা কোয়ান্টিফিকেশন করবো বা সেটা আইডেন্টিফিকেশন করবো, এই ফ্যাসিলিটিসটা আসলে আমাদের নাই। কিন্তু আমাদের এনিমেল মডেলে যেই সায়েন্টিফিক কমিউনিটি যে এনিমেল মডেলগুলো আছে, যেগুলো নিয়ে কাজ করতে, সেগুলো কিন্তু আমাদের ফ্যাসিলিটিস আছে, এবং সেগুলো নিয়ে কিন্তু আমরা কাজ করতেছি, এবং আরো নতুন নতুন মেথড ডেভেলপ করতেছি। পাশাপাশি আচ্ছা, সামনে আরো সেই আমি আরেকটু ফ্যাসিলিটিস গুলো। ইন্টারেক্ট করবো এখানে, যেটা হলো আসলে এনিমাল মডেলের যে ব্যাপারটা আমি আরেকটু ক্লারিফাই হইতে চেষ্টা করব যারা অডিয়েন্স আছে তাদের তাদের জন্যই মূলত। তো এইখানে যেহেতু বলা হইতেছে মলিকুলার ল্যাব ফ্যাসিলিটির কথা, যখন যখন পিসিআর, সেন্ট্রিফিউজ, মাইক্রো সেন্ট্রিফিউজ ওভারঅল যে ব্যাপারগুলো আসে, আর মানে হলো মলিকুলার বা মাইক্রোবায়োলজিক্যাল যে ফ্যাসিলিটি গুলো ল্যাবে, তো এই জিনিসগুলো নাই। বাট এগেইন না, আছে যে আমাদের, জিনিসটা কিন্তু যে মানে সব নাই, কিন্তু যেমন ল্যামিনারিয়ার ফ্লো থেকে শুরু করে মাইক্রোবায়োলজির কাজগুলো কিন্তু করার জন্য সেন্ট্রিফিউজ এগুলো আছে। কিন্তু আপনার যেমন পিসিআর, আরটি পিসিআর, হ্যাঁ, বা ডিজিটাল পিসিআর,
এই এই ফ্যাসিলিটিস মানে মলিকুলার লেভেলের কিছু কাজ এগুলা করার মতো ফ্যাসিলিটিস নাই। তো সেইগুলো কিন্তু এখন ফ্যাসিলিটির জন্য সেগুলো ট্রাই করা হচ্ছে, সেগুলো নিয়ে আসা হচ্ছে আস্তে আস্তে, সেগুলো আরো সমৃদ্ধশালী করা হচ্ছে। কিন্তু এনিম্যাল মডেলের জন্য যে কাজগুলো এনিম্যাল ইথিক্স এর মধ্যে যেগুলো পড়ে সেই মেথডগুলো ডেভেলপ করা, এবং কিছু মেথড আমরা নিজেরা ডেভেলপ করছি। এনিমাল মডেল যেটা আপনারা ডেভেলপ করেন এটা তো এগেইন যেটা হলো সফটওয়্যার বেস, রাইট? না না নো নো নো, এনিম্যাল মডেল নট সফটওয়্যার বেসড। এনিম্যাল মডেল হচ্ছে বিভিন্ন মেথড যেগুলো হচ্ছে এনিমেলকে সেই মেথডের ছাড়া হয় এবং এনিমেলের বিহেভিয়ার দেখা হয় এনিমেল কি করতেছে। যেমন ডায়রিয়ালের আপনি একটা হচ্ছে মনে করেন বা অ্যানজাইটির, মনে করেন অ্যানজাইটির হচ্ছে আপনি দেখবেন যে একটা এনিমেলের উপরে আপনি অ্যানজাইটি টেস্ট করতে যাচ্ছেন, অ্যানজিওলাইটিক, যে তার অ্যানজাইটি কি রকম, হ্যাঁ আপনার বায়োঅ্যাক্টিভ ফাইটোকেমিক্যালস এর কি আছে, অ্যানজিওলাইটিক অ্যাক্টিভিটি আছে কি আছে না। তো সেক্ষেত্রে কয়েকটা মেথড ইউজ করা হয়। এটা হচ্ছে ওপেন ফিল্ড একটা মেথড আছে, তারপরে সুইং একটা টেস্ট একটা মেথড আছে, তারপরে হোল ক্রস একটা মেথড আছে, ডার্ক লাইট একটা মেথড আছে। তো একটা এনিমেলকে প্রত্যেকটা মেথডের উপর হচ্ছে তার বিহেভিয়ার দেখে তারপরে তার এটা ফিনিশ করা লাগে। তো আমরা প্রত্যেকটা এই প্রত্যেকটা ফিল্ডের মধ্যে প্রত্যেকটা মেথডের মধ্যে তার বিভিন্ন অবজারভেশন আছে যে সে কি ধরনের বিহেভিয়ার করতেছে, সে তার মধ্যে এর মানে হলো আপনার ফিনোটাইপিক যে জিনিসপত্রগুলো এগুলো অবজার্ভ করতেছেন। হ্যাঁ এরকম বিহেভিয়ারাল টেস্ট দেখা হচ্ছে, এবং সেগুলাই হচ্ছে পরবর্তীতে যে সায়েন্টিফিক কমিউনিটি যেভাবে বলা যে এইটা বেশি হইলে এটা, তারপরে এই বিহেভিয়ারটা কম হইলে এরকম। এটা কি রকম একটু জানার চেষ্টা করি, ম্যাট্রিক্সটা কি রকম, ম্যাট্রিক্স গুলো কি নেওয়া হয় একটা জিনিস যেমন হচ্ছে যেমন একটা ওপেন ফিল্ডে, হ্যাঁ ওপেন ফিল্ড হচ্ছে একটা সেন্টিমিটার 32 সেন্টিমিটার বাই 64 সেন্টিমিটার একটা ওপেন ফিল্ড থাকে, সেখানে কিছু ঘর থাকে, হোল ক্রস আকারে ঘর থাকে। তো সেখানে এনিমেলটা ছাড়ার পরে যদি এনিমেলটা সর্বোচ্চ বেশি সংখ্যক যদি হোল আমার হচ্ছে স্কয়ার ক্রস করে, তার মানে বোঝা যাবে যে এনিমেলটার মধ্যে অ্যানজাইটি কাজ করতেছে। বাট যদি এনিমেলটার সেই স্কয়ার ক্রস সংখ্যাটা কম হয়, তারপরে তার বাইরে বাইরে যাওয়ার প্রবণতা যদি না থাকে, হ্যাঁ যেটাকে বলে আমরা হচ্ছে রেয়ারিং, হ্যাঁ তারপরে গ্রুমিং, অর্থাৎ এনিমেলের অ্যানজাইটির ফলে সে তার বিভিন্ন শরীরের অংশ যদি সে চুলকায়, হ্যাঁ সেটাকে বলা হয় গ্রুমিং। এই প্যারামিটার গুলো ইভালুয়েট করে একটা ফিল্ডের ওপেন ফিল্ডের মধ্যে। তারপরে হচ্ছে সুইং এর মধ্যে, সুইং হচ্ছে মাঝখানে একটা ইয়া থাকবে, আপনার হোল্ড করার জায়গা থাকবে, আর দুই পাশে যাওয়ার ব্যবস্থা থাকবে, অর্থাৎ যে পাশে যাবে এই পাশে হচ্ছে সুইং হিসেবে কাউন্ট হবে, ঠিক আছে। তো এটা যত কম করবে তত তার হচ্ছে অ্যানজাইটি কম। তারপরে হোল ক্রসের ক্ষেত্রে সেম। তারপরে ডার্ক লাইটের ক্ষেত্রে যত বেশি ডার্কে থাকবে তার অ্যানজাইটি তত বেশি, যত ডার্কে কম থাকবে তার মানে তার অ্যানজাইটি হচ্ছে কম, ঠিক আছে। তো এই ধরনের প্যারামিটার গুলো কিন্তু দেখা হয়। হ্যাঁ তারপরে যেমন হচ্ছে ডিপ্রেশনের ক্ষেত্রে যদি দেখি, দুইটা মেথড সবচেয়ে বেশি কাজ করে, টেল সাসপেনশন মেথড এবং ফোর্স সুইমিং টেস্ট, ঠিক আছে। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যদি যদি তার হচ্ছে বেশি মুভমেন্ট সে করে, তার মানে তার মধ্যে ডিপ্রেশন কাজ করতেছে। কিন্তু মুভমেন্ট যদি সে কম করে সেক্ষেত্রে সে কিন্তু ডিপ্রেশনে নাই। তো এই একটা হচ্ছে এটা। আবার ইনফ্লামেশনের ক্ষেত্রে কি আছে, ইনফ্লামেশনের কিন্তু আরো অনেকগুলো মেথড আছে। ক্যারাজেন ইনডিউস ইনফ্লামেশন বলা হয়, তারপরে ফরমালিন ইনডিউস ইনফ্লামেশন বা পাও এডিমা বলা হয়, ঠিক আছে। তো এই ক্ষেত্রে পায়ে হচ্ছে আমাদের ফরমালিন বা ক্যারাজেন হচ্ছে ইনডিউস করা হয়। সেক্ষেত্রে আমার বায়োঅ্যাক্টিভ ফাইটোকেমিক্যাল যদি অ্যাক্টিভিটি থাকে তাহলে তার ব্যথা উপশম হবে। ব্যথা যদি কমে তার মানে তার মুভমেন্টটা, পায়ের যেখানে ব্যথা দিছি আমি সে ব্যথার পাটা মুভমেন্ট কম হবে, ঠিক আছে। এই ধরনের অসংখ্য মেথড হচ্ছে আছে। সেই মেথড গুলো যেমন অ্যালজাইমারের ক্ষেত্রে বলছি, অ্যালজাইমারের ক্ষেত্রে যেমন অ্যালজাইমার ওয়াইএমএস জিনিসগুলো তো আলটিমেট খাতা কলমে আছে, বাট এটা ইমপ্লিমেন্ট করা হচ্ছে গোপালগঞ্জে, এটাই তো। হ্যাঁ 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 এটা ওপেন ফিল্ডে আমি আমি যদি একটু এতটুকু বুঝে থাকি, আপনি যেটা বলতেছেন যেটা ওপেন ফিল্ডে কিছু অ্যানিমালের উপর বিহেভিয়ারাল একটা জিনিস, যেটা হলো আপনারা বিভিন্ন ম্যাট্রিক্স এর মাধ্যমে ওইখানে টেস্ট করতেছেন, সেটার উপর ভিত্তি করে ডাটাগুলো অ্যানালাইসিস করতেছেন। জিনিসটা কি এরকম? এইটা হচ্ছে সায়েন্টিফিক কমিউনিটির মেথড, ইটস নট মাই মেথড। হ্যাঁ এটা সায়েন্টিফিক কমিউনিটির মেথড, অ্যানজুলারিটি টেস্টের জন্য এই মেথডগুলো ফলো করতে হবে। হ্যাঁ তো এই হচ্ছে মেথড। আরেকটা মেথড যেটা আমরা ডেভেলপ করছি সেটা হচ্ছে মার্বেল ডিসপ্লেসমেন্ট মেথড আর কি। এইটা হচ্ছে কি একটা আপনার উপরে একটা বক্স থাকবে, সেই বক্সের উপরের দিকে আমরা হচ্ছে মার্বেল দিয়ে দেবো 64টার মতো মার্বেল, এবং মাঝখানে এনিমেলটাকে দেবো। যদি এনিমেল বেশি নড়াচড়া করে মার্বেল বেশি ফালায় তাহলে আমরা বলতে পারবো যে এই এনিমেলটার উপরে এনজাইটি বেশি এবং সে খুব মুভমেন্ট করার খুব চেষ্টা করতেছে। যার এনজাইটি কম সে আসলে ওই জায়গাতে থাকার চেষ্টা করবে। তো এইটা কিন্তু আমরা এবং এই মেথডটা আমরা সায়েন্টিফিক কমিউনিটিতে শো করছি, তারা বিভিন্ন কমেন্টস করছে, সেগুলো রেসপন্সের মাধ্যমে সেটা পাবলিশ হয়েছে সেই আর্টিকেলটা, এবং আর্টিকেলটা যখন পাবলিশ হয়েছে তখন সে কিন্তু মেথডটা ডেভেলপ হয়েছে, মেথড টেস্ট হয়েছে। এইভাবেই সায়েন্টিফিক কমিউনিটি মেথডগুলো ডেভেলপড হয়, ঠিক আছে।
এই যে আচ্ছা। এনিমেল মডেলের যে মেথড গুলো এগুলো কিন্তু যেমন ওয়াইএমএস আসলে আমরা ডেভেলপ করি না, আমরা এই মেথডটা ডিসকভার করি না, এটা আগে থেকেই সায়েন্টিফিক কমিউনিটি আছে, বাট আমরা এখানে বানাইছি, আমরা সেই অ্যালজেব্রা টেস্টের জন্য সেই মেথডটা আমরা ইউজ করছি। যেমন মরিস মেস নামে একটা আছে মেথড আছে, সেক্ষেত্রে কি হচ্ছে, একটা বড় গামলার মধ্যে আমরা এক জায়গায় একটা ইয়ে জায়গা দিব যেখানে হচ্ছে এনিমেল এসে দাঁড়াইতে পারবে, অর্থাৎ আমরা এনিমেলকে 2 দিন ট্রেন আপ করব যে ওই জায়গাটা হচ্ছে তোমার সেফ জায়গা, অর্থাৎ এখানে গেলে তুমি স্তর পাবা, হ্যাঁ, জল পাবা না। তো এবং যখন 2 দিন ট্রেন হওয়ার পরে আমি যখন ট্রিটমেন্ট দেবো, ট্রিটমেন্ট এই যে জিনিসগুলো আপনি বলতেছেন এখন, তো এই জিনিসগুলো আমি যদি বলি যে আপনারা এই জিনিসগুলো সবই ইমপ্লিমেন্ট করতেছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে। এবং এর মাধ্যমেই তো বায়োঅ্যাক্টিভ ফাইটোকেমিক্যালস আমরা ইভ্যালুয়েশন করতেছি যে আসলে এটার কোন ধরনের অ্যাক্টিভিটিরা ভালো আসতেছে বা কিরকম আসতেছে, এবং এটা হচ্ছে একদম প্রি ক্লিনিক্যাল স্টাডি বা প্রি ক্লিনিক্যাল টেস্ট, যার ফলে একটা ডেটা দ্বারা আসছে, এবং সায়েন্টিফিক কমিউনিটিতে আমরা দেখাচ্ছি, শো করতেছি এবং শেয়ার করতেছি পাবলিকেশনের মাধ্যমে। দেন তারপরে এরকম আমরা এই কম্পাউন্ডের এই টেস্ট করেছি, অন্যান্য সায়েন্টিফিক কমিউনিটি আরো অন্যান্য টেস্টগুলো করবে, যখন আস্তে আস্তে এই ডেটাটা বড় হবে তখন এই কম্পাউন্ডটা বা এই কেমিক্যালটাকে ড্রাগ হিসেবে নেওয়ার জন্য পরবর্তীতে ক্লিনিক্যাল ফেজে যাবে, অর্থাৎ হিউম্যানের উপর ট্রায়াল হবে। যখন অ্যানিমেলের উপর ট্রায়াল শেষ হবে দেন এটা হিউম্যানের উপর ট্রায়ালে যাবে, এবং হিউম্যানের উপর ট্রায়াল দেওয়ার পরে দেন হচ্ছে এটা এফডিএ তে অ্যাপ্রুভের জন্য আবেদন করা হবে, যে দেখেন এইটা হচ্ছে আমরা এই ড্রাগটা ট্রাই করতেছি, এই এভিডেন্স আছে, এই ক্লিনিক্যালি এরকম পটেন্সি এরকম এফিসিয়েন্সি দিছে, তো এখন কি এটা ড্রাগ হয়ে যাবে হয়তো। যখন এফডিএ অ্যাপ্রুভাল দিবে যে হ্যাঁ এটা ড্রাগ হতে পারে, দেন হচ্ছে আমরা মার্কেট প্লেসে আসবো, আমরা একটু পরে ওইটাতে আসবো। আমরা একটু জাস্ট এখানে আমরা করবো, দেন আমরা আর একটু বুঝে দেন দেখা গেছে যে নেক্সট স্টেজে যাবো, যেটা হলো আপনার ক্লিনিক্যাল ফেজের সেখানে আমরা যাবো, এফডিএ পারমিশন প্লাস রেগুলেশনের ব্যাপারগুলোতে আমরা যাবো। বাট এইখানে যে জিনিসটা হলো, আপনারা হয়তো যারা অডিয়েন্স আছেন, নিউরালিঙ্ক একটা কোম্পানি আছে ইলন মাস্কের, অনেকেই জানেন, বিহেভিয়ারাল বায়োলজি ডেভেলপমেন্ট, বায়োলজি নিয়ে কাজ করে। তো অনেকটা এটা চিপস এর মতো যে ইট ক্যান লাইক কন্ট্রোল ইউর মাইন্ড ইভেন ইন সাম এক্সটেন্ট। তো ওইখানে আমরা যাব না, বাট আমরা আরেকটু রাফির কাছ থেকে জানার চেষ্টা করব যে যেহেতু গোপালগঞ্জে যেটা দাবি করা হচ্ছে যে এখানে বিহেভিয়ারাল বায়োলজিক্যাল যে প্লাস ফার্মাসিউটিক্যাল যে গুলো করা হচ্ছে, তো সেই ক্ষেত্রে আপনারা কি আলটিমেট নেক্সট স্টেজে যেটা হলো যে কেমিক্যাল একটা হরমোন বা যাই হোক নিঃসৃত হচ্ছে যে অ্যানিমালের মধ্যে, দেন এটাকে আপনারা কিভাবে এক্সট্রাক্ট করতেছেন, সেই ফ্যাসিলিটিটা আপনারা কিভাবে পাচ্ছেন? বুঝতে পারি না আপনার প্রশ্নটা, মানে আচ্ছা, কম্পাউন্ডটা কিভাবে আমরা এক্সট্রাক্ট করতেছি। এক্স্যাক্টলি। কম্পাউন্ডটা তো আমরা এক্সট্রাক্ট করতেছি না, দেখেন আমাদের দুইটা ফেজের কাজ, একটা হচ্ছে এক্সট্রাক্টের কাজ, যেমন কোনো প্লান্টস এর, কোনো লিভস এর বা কোনো রুটের আমরা হচ্ছে এক্সট্রাক্ট করে সরাসরি আমরা হচ্ছে ট্রিটমেন্ট দিই, অথবা আমরা কোনো বায়োঅ্যাক্টিভ ফাইটোকেমিক্যালস কিনে আনি, যেমন সিগমা অ্যালরিজ আছে, হ্যাঁ, চায়না বিভিন্ন কোম্পানি আছে, যেই কোম্পানিতে বিভিন্ন অসংখ্য বায়োঅ্যাক্টিভ ফাইটোকেমিক্যালস তারা বিক্রি করে। হ্যাঁ, তো আমরা যখন কাজ করতে চাই তখন আমরা লিটারেচার রিভিউ করি, প্রথমে করার পরে দেখি যে হ্যাঁ এটার কোন ধরনের অ্যাক্টিভিটিস গুলো আছে, তারপর পসিবল কি কোনগুলো হতে পারে বা মিক্সড কোনগুলো করবেন না। আমি এখানে সবার জন্য একটু ক্লিয়ার করার জন্য, আপনি মিক্সড করবেন না। প্রথম একেবারে যে জিনিসগুলো, একেবারে লাস্টের জিনিসগুলো, জাস্ট আমার স্পেসিফিক কোশ্চেন এখানে হলো আপনারা জিনিসগুলো আমরা কম্পাউন্ড কিভাবে কম্পাউন্ড গুলো কিভাবে আপনি চেক করতেছেন, এই ফ্যাসিলিটিটা বিজ্ঞান প্রযুক্তিতে আছে কিনা? হ্যাঁ, কম্পাউন্ড তো আমি বলি আপনাকে, কম্পাউন্ড যখন কিনে আনে আমরা বিভিন্ন কোম্পানি থেকে, তারা তো পিউরিটি দিয়ে থাকে, এসপিএলসি 99% বা জিসিএমএস 99%, তখন সেটা তো আমরা দেখি এবং সেটাকে আমরা সলিউশন বানিয়ে আমরা ট্রিটমেন্ট দিই, কনস্টিটিউশন বানিয়ে আমরা হচ্ছে এনিম্যালকে ট্রিট করি ইনজেকশনে, অথবা ওরালি খাওয়াই, অথবা হচ্ছে আমরা ইন্টারপেরিটোনিয়াল হচ্ছে ইনজেক্ট করি, করার পরে দেন আমরা যখন একটা সার্টেন 10 মিনিট বা অনেক সময় 30 মিনিট, যখন ওরালি খাই তখন 30 মিনিট, যখন হচ্ছে আমরা আইপিতে ইনজেক্ট করি তখন 5 থেকে 10 মিনিট, এরপরে আমরা এনিম্যালকে এই মেথডগুলোর মধ্যে ছাড়ার পরে এনিমেলের বিহেভিয়ার দেখে আমরা কন্ট্রোল গ্রুপ এবং স্ট্যান্ডার্ড কম্পাউন্ডের স্ট্যান্ডার্ড যেই বাজারে এক্সিস্টিং ড্রাগ আছে তার সাথে কম্পারিজন করে এইটার কোন ধরনের অ্যাক্টিভিটি আছে সেইটা আমরা আসলে চেক করি, এবং সেটাই আমাদের মেইন ফাইন্ডিংস হয়। ওকে। তো এখানে যেহেতু অলরেডি কিছু জিনিস অলরেডি আমরা এখন ক্লিয়ার, দেন আমরা নেক্সট পেজে যাব, যেটা হলো আপনাদের ওভারঅল এখন যে জিনিসগুলো আলটিমেট প্রজেক্ট, দেখা গেছে এইগুলো একটা প্রজেক্ট হিসাবে থাকে, তাই না? যে ইউনিভার্সিটি গুলোতে যতটুকু আমার জ্ঞানে, মানে আমার অভিজ্ঞতায় বললে, তো আপনাদের এরকম অনগোয়িং কয়টা প্রজেক্ট অ্যাজ এ ফার্মাসি ডিপার্টমেন্ট কন্ডাক্ট করতেছে? আচ্ছা, এখন আমাদের
এখন লাস্ট এই মাসে আমাদের 5 থেকে 6টা প্রজেক্ট রান করছে, যে ক্ষেত্রে আমরা নতুন কিছু মেথড ট্রায়াল দিছি। ঠিক আছে, এই গেল এই বছরের এই ক্ষেত্রে কথা। কিন্তু আগের বছর বা অন্যান্য বছরগুলোতে ব্যাপারগুলো হচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে স্টুডেন্টের প্রজেক্ট, ফোর্থ ইয়ারের প্রজেক্ট এবং মাস্টার্স থিসিসের কাজগুলাই মূলত হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে আমি স্যার বা আমরা স্যার মিলে আমরা সেগুলোকে লিড করি, যার ফলে হচ্ছে দেখা গেছে যে এই যে পুরো প্রজেক্টটা, যেমন সবাই তো আসলে গবেষণা ওরিয়েন্টেড হয় না। যখন ফোর্থ ইয়ারে একটা 2 ক্রেডিটের একটা প্রজেক্ট আসে স্টুডেন্টদের, তখন যারা কখনোই গবেষণা করে নাই বা কখনোই ল্যাবে আসে নাই, তখন তাদের প্রপার একটা গাইডলাইন প্রয়োজন হয়। সেক্ষেত্রে ওই স্টুডেন্টকে প্রথম থেকে শেষ পর্যন্ত যেই প্রপার গাইডলাইন, সেটা আমি এবং স্যার মিলে এখানে হেল্প করি স্টুডেন্টকে, ল্যাবের টেস্ট থেকে শুরু করে লেখালেখি এবং পাবলিকেশন পর্যন্ত। সেক্ষেত্রে এই প্রজেক্টগুলো আমাদের এত পরিমাণ প্রজেক্ট বাড়ছে এবং আমরা এত পরিমাণ আসলে কাজ হয়েছে। আচ্ছা, তো সেই ক্ষেত্রে যদি এইখানে আমি একটু অ্যাড করি যে জিনিসগুলো হলো প্রজেক্ট বেস, ক্রেডিট ওয়াইজ প্রজেক্ট বা ট্রিয়াল প্রজেক্ট না, জিনিসটা কি এরকম? নো নো নো, এগুলো রিয়েল প্রজেক্টই, অ্যানিমেল মডেল উপরে সবকিছু কাজ, অ্যানিমেলের উপর কাজ। কিন্তু এগুলো হচ্ছে যেমন থিসিসের কাজ আছে না, যেমন অনেকে থিসিসের কাজ করে, কিন্তু থিসিসের কাজটা কি পাবলিশ করে না? তো আমাদের এখানে স্যাররা সেগুলো আনপাবলিশ রাখে না, কোনো কাজ আনপাবলিশ রাখে না। যেমন স্টুডেন্ট আমাদের প্রতি ব্যাচে 40 থেকে 50 জন ওকে, স্টুডেন্ট থাকে। আমি 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 এখানে অ্যাড করবো আনপাবলিশ রাখে না বলতে, এখানে আমরা জিনিসটা একটু জানার চেষ্টা করবো। আনপাবলিশ রাখে না বলতে যে কোনো কাজ যেই করো সেটা পাবলিশড হয়ে যায়, জিনিসটা না 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 এরকম? বিষয়, না না জিনিসটা এরকম না, আমি বলি আপনি একটু ক্লিয়ার করে বোঝার চেষ্টা করেন। ওকে। সেটা হচ্ছে প্রত্যেকটা ব্যাচে 40 থেকে 50 জন স্টুডেন্ট থাকে। তো স্টুডেন্টদের ফোর্থ ইয়ারে প্রত্যেকের 2 ক্রেডিটের একটা প্রজেক্ট থাকে, 2 ক্রেডিট প্রজেক্ট বা রিসার্চ ওয়ার্ক। অনেকে দেখা গেছে ম্যাক্সিমাম হচ্ছে অ্যানিমেল স্টাডি করে। ঠিক আছে, অ্যানিমেল স্টাডি করতে ইথিক্যাল যে বিষয়গুলো সেগুলো স্যাররা প্রোভাইড করে বিশ্ববিদ্যালয় থেকে। এখন যে টেস্টগুলো আছে এগুলো সব স্যারের তত্ত্বাবধানে, যখন স্যারের তত্ত্বাবধানে হওয়ার পরে সেগুলো অবশ্যই একাডেমিক আকারে, যেটা থিসিস বলি আমরা, বই আকারে আমাদের কিন্তু সাবমিট করা লাগে। তো এইটা প্রসেসগুলো এখন বাংলাদেশে যদি আমরা পাবলিক বিশ্ববিদ্যালয়ে দেখি, সেক্ষেত্রে এই প্রজেক্টগুলো কিন্তু আর পরবর্তীতে সুপারভাইজাররা বা স্যাররা আসলে পাবলিশ করার জন্য আগ্রহী হয় না। কিন্তু সেক্ষেত্রে আমাদের গোপালগঞ্জ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি থেকে স্যাররা আসলে এই জায়গা থেকে খুবই আগানো। তারা এই কাজগুলোকে, যেগুলো সুন্দরভাবে শেষ হয়েছে, যেহেতু প্রজেক্টর ছেলেটা কষ্ট করে 2 ক্রেডিটের কাজ করছে, ভালো করে কাজ করছে, সব কিছু মেনটেন করছে, তাহলে সেগুলো কেন আনপাবলিশ থাকবে? তো সেগুলোকে তারপরে পাবলিকেশন করা হয়, যেহেতু এই ইনফরমেশনগুলো দেখা গেছে ও যেই কম্পাউন্ড নিয়ে কাজ করছে, এখন আজকে ও করছে, দেখা যাচ্ছে 2 বছর পরে ও যদি এটা পাবলিশ না করে, তাহলে 2 বছর পরে অন্য সায়েন্টিস্টরা সেই কাজটা করবে। তো যখন ওই ও যদি সেই ইনফরমেশনটা যদি সায়েন্টিফিক কমিউনিটি অলরেডি দিয়ে দেয়, তখন কিন্তু পরবর্তী রিসার্চাররা কিন্তু কষ্ট করে সেই কাজটা করবে না এবং অনেক অর্থ বা অনেক সময় কিন্তু সেখানে সেভ হবে। এটাই হচ্ছে মূল ব্যাপার। আচ্ছা, যেহেতু 5 থেকে 6টা প্রজেক্ট চলতেছে, তো সেই ক্ষেত্রে আমি আরেকটু জানতে চাবো যে প্রজেক্ট গুলো ফান্ডিং হচ্ছে কিভাবে, আলটিমেটলি গুলো আচ্ছা, কি গভর্নমেন্ট এজেন্সি বাংলাদেশ বা এই বহির্বিশ্ব এজেন্সি থেকে এখানে ফান্ডিং আসতেছে, নাকি উইদাউট ফান্ডিং ছাড়া গবেষণা হচ্ছে? দেখা যাচ্ছে স্টুডেন্টের যে প্রজেক্ট গুলো থাকে ফোর্থ ইয়ার বা মাস্টার্স থিসিস, এগুলা তারা নিজেরা কিছু, ম্যাক্সিমামই তারা নিজেরাই বিয়ার করে। আর অন্যান্য যদি আমরা যে প্রজেক্ট গুলা টুকটাক রান করি, এগুলা আমাদের স্যাররা আমাদেরকে হেল্প করে। এখন ওনারা এই জিনিসগুলো কিভাবে মেনটেন করেন বা কিভাবে হেল্প করেন, এটা আমরা আসলে কখনো জানি না বা জিজ্ঞেস করি না স্যারদেরকে, কারণ যেহেতু স্যাররা আমাদেরকে হেল্প করতেছে, কারণ গবেষণা আগানোর জন্য, আমাদের ল্যাব ফেসিলিটিস বাড়ানোর জন্য। সো আমরা আসলে ওইদিকে স্যারদের বা তাদের সুপারভিশনে এই কাজগুলো এভাবে করে থাকি। আচ্ছা, আর আরেকটা জিনিস যেটা হলো, যেহেতু প্রজেক্ট বেস, ক্রেডিট বেস, তো আপনার কাছে কতটুকু রিয়ালিস্টিক মনে হয় উইথ লাইক 2-3 ক্রেডিট আওয়ারে কোর্স করে বা একটা গবেষণা করে ইন 6 মান্থ টাইম ফ্রেমে এটাকে পাবলিশ করা, এটা কি কতটুকু অথেন্টিক, কতটুকু ভ্যালিডেটেড মনে হয়? দেখেন, একটা গবেষণার ক্ষেত্রে স্যাম্পলিং এবং পপুলেশন খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। স্যাম্পলিং খুবই গুরুত্বপূর্ণ। তো সেক্ষেত্রে প্রত্যেকটা গ্রুপে স্যাম্পলিং করা হয় এবং আমি যেটা প্রথমে বললাম যে 2 জন ব্যক্তি ছাড়া আসলে জানে না কোনটা কোন ডোজে দেওয়া হচ্ছে বা কোন কনসেন্ট্রেশনে দেওয়া হচ্ছে। তো এখানে বায়াসনেসের কোনো সম্ভাবনাই থাকে না এবং এটা র্যান্ডমাইজেশন করা হয়, যার ফলে পরবর্তী যে জায়গা আমরা 6টা স্যাম্পল নিলাম সাপোজ, 6টা স্যাম্পল নেওয়ার পরে তো ডেটাগুলো একই, যদি প্রোটোকল আমার ঠিক মতো মেনটেন হয়, তাহলে তো আসলে এই জিনিসটা একই রেঞ্জে ভ্যালুগুলো আসে। তো যখন একই রেঞ্জে ভ্যালুগুলো আসে, তখন আমরা বুঝতে পারি যে হ্যাঁ ঠিক আছে। এটা যখন আমাদের দেখা যাচ্ছে যে 2টা 3টা বা 4টাও অনেক সময় দেখা যাচ্ছে ভ্যারিয়েশন আসলো, ডেভিয়েশন খুব প্রচুর হাই, তখন কিন্তু আমরা আসলে এইটাকে আবার রিপিটিশন করি।
কারণ অনেক সময় দেখা যাচ্ছে কোনো প্রোটোকল মেনটেন ঠিক মতো হয় না হওয়ার কারণে, বা কোনো কারণে আমার ট্রিটমেন্ট দিতে গিয়া আমার হচ্ছে আইপিটি দিতে গিয়ে হয়তো আমি দিতে পারি না ঠিক মতো। এই ধরনের ভুলের কারণে অনেক সময় দেখা গেছে যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে বা একটা এনিমেল ঠিক মতো রেসপন্স করতেছে না। তো সেক্ষেত্রে সেটা আমার মনে হয় একটু অফ টপিকসে চলে যাচ্ছেন। আমার কোশ্চেনটা ছিল যে আচ্ছা আলটিমেট আপনার কাছে কতটুকু অথেন্টিক মনে হয় ওভারঅল 2 ক্রেডিট এক্ষেত্রে আওয়ার কোর্স নিয়ে সেটাকে পাবলিশ করা প্লাস হলো সেটাকে সামনের দিকে আচ্ছা নিয়ে যাওয়া অ্যাজ এ রিসার্চ দুই প্রজেক্ট বা হ্যাঁ একটা রিসার্চ হিসাবে। 2 ক্রেডিট, হ্যাঁ 2 ক্রেডিট, একটা হচ্ছে একাডেমিক ক্রেডিট, বাট এটা মূলত শুধুমাত্র একাডেমিক ক্রেডিট হিসেবে আমরা গণ্য করি না, কেউই আমাদের বিভাগের কেউই করে না এবং স্যাররা সেভাবে আমাদেরকে গাইড করে না। তারা একদম অরিজিনাল রিসার্চ, যে আমাদের হ্যাঁ রিসার্চ করতে হবে এবং হচ্ছে এইটা আমাদের সায়েন্টিফিক কমিউনিটি এবং হিউম্যান ওয়েলফেয়ারের জন্য করতে হবে। যেহেতু ফার্মেসিতে পড়ি, বলতেছে ডাক্তার যদি একটা ভুল করে তাহলে হচ্ছে একজন মানুষ মারা গেল, কিন্তু একজন ফার্মাসিস্ট যদি ভুল করে তাহলে পুরো একটা জাতি ক্ষতিগ্রস্ত হইলো, কারণ একটা বেচে যে পরিমাণ ড্রাগ বের হয়। তো সেই ক্ষেত্রে আমাদের এই জিনিসটা আমরা মাথায় রাখি যে আমাদের যেই কাজগুলো হবে সেগুলো অথেন্টিক সোর্সে করতে হবে, আমাদের প্রোটোকল মেনটেন করতে হবে, এবং ডেটা যদি ভেরিয়েশন আমাদের আসে তাহলে আমরা সেটা রিপিটিশন করে দেন ফাইনালাইজেশন করি যে হ্যাঁ এটা কোন ধরনের অ্যাক্টিভিটি দিছে, এবং সেক্ষেত্রে আমরা পুরোপুরি হচ্ছে আমরা অথেন্টিসিটি মেনটেন করি এবং এইটাতে কোনো বায়াসনেস বা কোনো কিছু থাকে না। তার মানে আমরা এখন ওভারঅল একটা জিনিস সামারি করতে পারি যে জিনিসগুলা ওভারঅল স্টুডেন্টদেরকে দিয়ে করা হচ্ছে। তো সেইখানে প্রজেক্ট বেস জিনিসগুলো আসতেছে, স্টুডেন্ট প্রজেক্ট গুলোই পাবলিকেশন হচ্ছে। তো আমি কি কারেক্ট এই ব্যাপারে? হ্যাঁ অনেকটাই, এখানে আপনি 80% কারেক্ট। হ্যাঁ দেখা ওকে। গেছে আরো কিছু স্টুডেন্ট থাকে, যেমন আমরা দেখা যাচ্ছে যে রিভিউর ক্ষেত্রে আপনি যে রিভিউ ব্যাপারগুলো দেখছেন, সেক্ষেত্রে আমরা নিজেরাই মোটিভেটেড হয়ে আমরা পেপারে আসবো, হ্যাঁ পেপার আচ্ছা আমাদের আচ্ছা ইনক্লুড করা হয়েছে আমাদের ওভারঅল পডকাস্টে, ওটা একটু পরে আসবো। তো যদি এইখানে আমরা ক্লিয়ার থাকি তো সেই ক্ষেত্রে আহ আপনাদের যে গবেষণাগুলো হয় তো সেই গবেষণাগুলো আসলে কি ওয়েতে ডিজাইন করা হয়? যদি আমার কথা বলি তো আমার ছোট্ট অভিজ্ঞতায় যতটুকু বলে যে, আমি নিজেকে এখনো গবেষক হিসেবে পরিচয় দিব না, কারণ আমার ক্ষুদ্র জ্ঞান, ক্ষুদ্র কাজের অভিজ্ঞতা। তো সেটার আলোকে আমি যতটুকু মানে আমার শিখার সুযোগ হয়েছে সেখানে আমি যতটুকু দেখতে পাইছি বিভিন্ন জায়গায় কাজ করার মাধ্যমে, তো সেইখানে আমি যে জিনিসটা হলো প্রবলেম সেন্ট্রিক সলিউশন ওরিয়েন্টেড কাজগুলো আমরা করে থাকি বা ইভেন এখনো করতেছি। তো সেই ক্ষেত্রে আপনারা যে কাজগুলো করেন তো সেটা আপনাদের ডিজাইন ফ্রেমটা কিরকম হ্যাঁ সেটা যদি একটু share করেন। আমাদেরও সেই একই ফোকাস, প্রবলেম। হুম, হুম, তো এখন হুম, হুম। এখন আপনি যদি বলেন যে ফার্মেসি ডিপার্টমেন্টের প্রবলেম কি, সেক্ষেত্রে মানুষের কি প্রবলেম, মানুষের আসলে রোগ নিয়েই তো প্রবলেম। এখন সেই রোগ নিয়েই তো যেহেতু প্রবলেম, তাহলে আমাদের রোগ থেকে মুক্তির জন্যই তো কাজ করতে হবে। তো সেক্ষেত্রে যদি দেখেন, আমি ইনসোনোমিয়ার কথা বলি, যে আমাদের আশেপাশে অনেক মানুষ আছে যারা আসলে রাতে ঘুম আসে না, তাদের রাতে ঘুমাইতে পারে না। তো সেক্ষেত্রে এখন দেখা যাচ্ছে ডক্টররা আছে প্রেসক্রাইব করতেছে ডায়াজিপাম, বা ক্লোনাজিপাম, হ্যাঁ 0.5 মিলিগ্রাম। তো এই ধরনের ড্রাগগুলোর প্রবলেম কি আমি একটু বলি। প্রবলেম হচ্ছে যখন ডায়াজিপাম সে খাবে তখন তার 72 আওয়ার্স হচ্ছে তার এই যে ইনসুলিনের যেই জন্য খাইছে, তার কিন্তু তারপরেও ঘুম, রাতটা শুধু কভার হবে না, 72 ঘন্টা পর্যন্ত সে ঝিমাবে। অর্থাৎ তার যে রেগুলার কাজগুলো সে কিন্তু করতে পারবে না। তাহলে ডায়াজিপাম যেহেতু খাইলো, তাহলে ডক্টর প্রেসক্রাইব করলো, তাহলে তার ঝিমানি হচ্ছে 72 ঘন্টা থাকলো, তাহলে সে এবং পাশাপাশি সরি এবং পাশাপাশি সাইড এফেক্ট তো আছেই। তাহলে একজন একজন মানুষ তাহলে সেই ক্ষেত্রে মুক্তি পাবে কিভাবে? তা আমাদের তো আমি বললাম প্রথমে আমাদের ফোকাসই হচ্ছে ন্যাচারাল সোর্স থেকে নিয়ে, যেমন ডায়াজেপাম এটা সিনথেটিক ড্রাগ, ঠিক আছে? তো এখন ন্যাচারাল সোর্স থেকে যখন আসবে ড্রাগটা, তখন তার টক্সিসিটি লেভেলটা বা তার সাইড ইফেক্ট লেভেলটা, অ্যাডভার্স ইফেক্ট লেভেলটা কিন্তু খুবই কমে যাবে। তো এই জন্য আমাদের ফোকাসটাই হচ্ছে এই জায়গায়, যেমন ইনসোলমিয়া যে কাজ করতেছি, যে গাবা এর রিসেপ্টর, তো আমরা চাচ্ছি যে ওই রিসেপ্টর এগেইনস্টে বা ওই ডিজিজের এগেইনস্টে আমরা নতুন একটা ন্যাচারাল প্রোডাক্ট বা ড্রাগ নিয়ে আসার জন্য সামনে, হ্যাঁ কাজ করে, যাতে হচ্ছে সেটা পরবর্তী ড্রাগ হইতে পারলে সেটা টক্সিসিটি কম শো করবে, সাইড ইফেক্ট কম শো করবে এবং মানুষের জন্য খুব ইজিলি মানুষ সেটাকে নিতে পারবে আপনি এবং আপনি কাজ আপনি আপনি যে জিনিসটা এখানে উল্লেখ করেন অ্যাজ ড্রাগ ডেভেলপমেন্টের ব্যাপার যতটুকু সেটা একটা লং প্রসেস, বিলিয়নস অফ হ্যাঁ ডলারের একটা হুম ইনভেস্টমেন্ট। তো সেই ক্ষেত্রে আপনার অনেকেই আমাকে, আমি কিছু কোশ্চেন নিচ্ছি তো সেগুলো আসবে, বাট আমি এখানে একটু ছোট্ট করে জানার চেষ্টা করব যে আপনারা এটা কিভাবে চিন্তা করতেছেন আপনাদের ক্যাপাসিটি থেকে, যে আপনারা ড্রাগ ডেভেলপমেন্ট করবেন, আপনাদের স্পেসিফিক যে ফ্যাসিলিটি আছে, ওভারঅল যে লিমিটেশন যেটা হলো প্রজেক্ট বেস
রিসার্চ গুলো করার মাধ্যমে যেখানে আপনার বিলিয়ন ডলার লাগতেছে, আপনাদের উইদাউট হ্যাভিং এনি রিসোর্স আপনারা সেটা কিভাবে ট্রাই করতেছেন? আচ্ছা, কেন এটা আমাদের এটা রিসোর্স নাই? অনেকেই যেটা আমাদের বলে না, যেহেতু আমি আমাদের কোথায় হ্যাঁ, রিসোর্স নাই? আমি তো বলছি প্রথমে যে আমার রিসোর্স আছে, তো হুম, আমার এনিমেল মডেল গুলো আছে। এখন আমি দেখি আপনাকে একটা ড্রাগ যদি হইতে হয়, তাহলে তার ফেজ গুলো আমার দেখতে হবে যে আজ থেকে যদি আমি একটা কম্পাউন্ড নিয়ে কাজ করি, সেটা যদি ড্রাগ হইতে যদি সত্যি হয়, তাহলে মিনিমাম 12 থেকে 13 বছর সময় লাগবে। এখন এখন 12 থেকে 13 বছর সময় হবে। এখন আমার এই জায়গায় দেওয়ার কি আছে, বা আমি রিসার্চার হিসেবে, বা আমি গবেষক শিক্ষার্থী, বা আমি একজন কাজ করার ক্ষেত্রে যদি আমি দেখি, তাহলে আমার কন্ট্রিবিউশন কতটুকু আমি করতে পারবো আমার রিসোর্সেস দিয়ে, আমার সেই দিকে ফোকাসড। এখন আমার রিসোর্সেস থেকে দেখাচ্ছে আমি প্রি ক্লিনিক্যাল টেস্ট গুলো আমি এখানে কমপ্লিট করতে পারতেছি। হ্যাঁ, যেমন আমি যদি আর্থ্রাইটিক্স এর কথা বলি বা ইনফ্লামেশনের কথা বলি, সেক্ষেত্রে আমি ইনভিট্রো, ইনভিভো, ইনসিলিকো 3টা কাজ আমি এখানে করতেছি। যে ক্ষেত্রে কোনো একটা ড্রাগ হইতে হলে প্রথমে কম্পিটিশন বেসড কাজ হয়, তারপরে সেটা প্রি ক্লিনিক্যাল, তারপরে ক্লিনিক্যাল, তারপরে হচ্ছে অ্যাপ্রুভাল। তাহলে আমি যেহেতু প্রি ক্লিনিক্যাল বেস এবং কম্পিটিশন বেস কাজ করতে পারছি, এটা কি সায়েন্টিফিক কমিউনিটি কন্ট্রিবিউশন না? এটাও তো একটা কন্ট্রিবিউশন, এবং এই কন্ট্রিবিউশনের ফলে তো আমি যতটুকু কাজ করছি, পরবর্তী রিসার্চাররা তারপর থেকে কাজ করে। আমার আর্টিকেল গুলো তুমি লিখে দিচ্ছি যে লিমিটেশন আমার কি কি লিমিটেশন আমার আছে, বা আমি কি কি লিমিটেশন, সামনে কি কি কাজ করতে হবে, ফিউচার পার্সপেক্টিভটা কি। আমি প্রি ক্লিনিক্যাল টেস্টে এই পর্যন্ত করছি, দেন সামনে আপনার হচ্ছে এই কাজ করতে হবে। যখন ওই কাজগুলো হবে, দেন এটা বোঝা যাবে যে হ্যাঁ, এটা কি ড্রাগ হইতে পারবে কি হইতে পারবে না। তো আমাদের কাজটা হচ্ছে কোন জায়গায়, সেটা আমাকে বুঝতে হবে। এখন আমি তো বলি না যে আমাকে আমার বিশ্ববিদ্যালয়ে হার্ভার্ডের মতো ফ্যাসিলিটিস আছে, আমি তো এটা না, না, আমি ক্লেম করি আমি না। সেই জিনিসটা বলি নাই। আমি এখানে যদি আরেকটা এক্সাম্পল দিই, জিনিসটা এরকম ধরেন আপনি ভোলা যাবেন, যেহেতু আপনার বাড়ি ভোলা, ঢাকা থেকে বা গোপালগঞ্জ থেকে ভোলা যাবেন, আপনি টিকিট কাটলেন, সবই করলেন, অ্যারেঞ্জমেন্ট করলেন, কিন্তু ভোলা গেলেন না, ফর এক্সাম্পল। তো সেই ক্ষেত্রে আপনার টিকিটের যে পয়সাটা, আপনার যে যাওয়ার যে ইফোর্টটা, ওভারঅল এটা কি আপনার কাছে কি কিরকম মনে হয়, যেটা ওয়েস্ট হলো না? আপনি আপনি যেটা বললেন, এটাকে আমি বলবো লজিক্যাল ফ্যালাসির মতো ব্যাপার হয়ে গেল। অর্থাৎ হুম, হুম, আপনি বলতেছেন যে ভোলা আমি যাইতে চাচ্ছি, আমি হুম, টিকিট কাটলাম, আমি যাইলাম না। এখন আমি তো আসলে এখানে না যাওয়ার কথা বলতেছি না। দেখেন, আমরা যে বায়োঅ্যাক্টিভ ফাইটোকেমিক্স নিয়ে কাজ করি, আমি তো এখন সেইগুলো পর্যন্ত দেখুন গাবা রিসেপ্টরের আমি এনিমেল মডেল দেখলাম। আমার তো হায়ার স্টেজের প্ল্যান, সামনের প্ল্যান হচ্ছে কি, আমি আমার প্রফেসরের কাছে যদি যাই, আমি চাই তার কাছে ওই কম্পাউন্ডেরই আমি হচ্ছে নেক্সট ওই যে কম্পাউন্ড গুলো আমি কাজ করছি, সেই কম্পাউন্ডের গুলা থেকেই গাবা রিসেপ্টরের এক্সপ্রেশন গুলা কিরকম হচ্ছে আমি সেগুলো ইনভেস্টিগেশন করব, দেন তারপরে ফেজে কাজ করব। তো যেহেতু আমার রিসোর্সে যা আছে, আমি সেখান থেকে যদি আমি কাজ আগে রাখি, সেই কাজটা কি আমার কম গুরুত্বপূর্ণ না? আমাকে গুরুত্বপূর্ণ না? তো এক্ষেত্রে যদি আমি বলি যে মনে করেন একজন, আমি আপনাকে এখন বললাম যে মনে করেন যে আপনার বিরিয়ানি খাইতে হবে। এখন আপনি আপনার কাছে বিরিয়ানি খাওয়ার জন্য আপনার যাইতে হবে মনে করেন ঢাকা। এখন আপনার ঘরে আছে ভাত। এখন আপনি কি তাহলে বলেন যে না, আমি বিরিয়ানি খাবো মানে বিরিয়ানি খাইতে হবে, আমার ভাত খাওয়া যাবে না? এখন আপনার লাগছে ক্ষুধা, অনেক ক্ষুধা আপনার, বা আপনার খায়া ক্ষুধার নিবারণ করতে হবে, কিন্তু আপনি না, আমি ভাত খাবোই না, কারণ আমি বিরিয়ানি খাবো। ব্যাপারটা অনেকটা এরকম হয়ে গেল না? তো যেহেতু ভাত আছে, তাহলে ভাত খেয়ে আমি বিরিয়ানির জন্য সামনে যাই। এটা হচ্ছে আমার আমার কাছে মনে হয় আচ্ছা। গুরুত্বপূর্ণ। এর মানে যেটা আপনি বলতেছেন, অ্যাজ এ কান্ট্রি হিসেবে বাংলাদেশের লিমিটেশন আছে, আপনি যতটুকু হ্যাঁ, পারতেছেন ততটুকু করতেছেন, হ্যাঁ, বা হ্যাঁ। আপনার মেইন টার্গেট বাংলাদেশে এগুলা করা না। না, না। বাংলাদেশে যদি আমি ফ্যাসিলিটিস, আমাদের যদি সরকার বিল্ড আপ করতে পারে, বা আমাদের বিশ্ববিদ্যালয়গুলো সেগুলো একদম শুরু, তাহলে আমি কেন বাইরে যেয়ে সেই জিনিসটা করবো? যদি আমি পারি এখানে, আমার যদি সেই ফ্যাসিলিটিস থাকে। আমি অনেক ওভারঅল সময় আপনার আমাদের হুম, হুম, আমি অনেক সময় উদাহরণ দিই একটা, যে আমার বাবার মনে করেন যে 10,000 কোটি টাকা আছে আমার বাবার। কিন্তু আমি 1 টাকাও আমি ইউজ করতে পারতেছি না। তাহলে আমার লাভ নাই। কিন্তু আমার বাবার 100 টাকা আছে, তার মধ্যে আমি 10 টাকা ইউজ করতে পারলাম। এটাই আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয়। কারণ বড়, বড় বিশ্ববিদ্যালয়গুলোতে ফ্যাসিলিটিস অনেক আছে। কিন্তু সেগুলোকে ইউজ করার জন্য অ্যাক্সেস নাই। কিন্তু আমাদের অ্যাক্সেস আছে। হয়তোবা সবার মতো ঐরকম ফ্যাসিলিটিস নাই। কিন্তু যেই ফ্যাসিলিটিস আছে, সেই ফ্যাসিলিটিস দিয়ে আমরা কিন্তু চেষ্টা করতেছি ভালো মানের আরো কাজ করতে, নতুন আরো কাজ করতে। হ্যাঁ, আমি বলি না যে 2023 সালে আমি যে কাজটা করছি, 26 সালে এসে আমি সেই কাজে ডেভেলপ হবে না, এরকম আমি বলি না। আমার ডেভেলপ হবে, এবং ইনশাআল্লাহ যদি বেঁচে থাকি 2036 সালে আমার কাজের, আজকে যে কাজগুলো করি তার থেকে 1000 গুণ ডেভেলপ হবে ওই 36 সালে। কিন্তু সেই 36 সাল পর্যন্ত আমাকে সময় দিতে হবে, এবং সেটা আমাকে সেই পর্যন্ত যাওয়ার জন্য আমাকে হেল্প করতে হবে। ঠিক আছে? তো যদি এখানে আমি একটু কানেক্ট করি, হিউম্যান ওয়েলফেয়ার আর হলো প্রবলেম বেস একটা সলিউশনের ব্যাপারে কাজগুলোকে, তো সেই ক্ষেত্রে আহ, আমার ব্যক্তিগত মতবাদ, যেটা বিলিভ করি, বাংলাদেশে এখন পর্যন্ত যে কন্ট্রিবিউশন গুলো হচ্ছে সায়েন্সে, সেটা আমি বলবো যে এগ্রিকালচারে ব্যাপক কাজ হচ্ছে। তারা ডাইরেক্টলি
জনমানুষ এবং আমাদের কৃষকদের ডাইরেক্টলি কিছু কাজ করে আমাদের ইকোনমিতে কন্ট্রিবিউশন করতেছে। তো সেটার আলোকে যদি আমি একটু বোঝার চেষ্টা করি, তো যেহেতু আপনি বলতেছেন যে একটা লং টাইম প্ল্যান, বাংলাদেশেরও তো একটা নিজস্ব পলিসি আছে, তো পলিসি মেকিং এর একটা ব্যাপার থাকে সেই ক্ষেত্রেও। তো সেটা বোঝার জন্য আমি একটু আপনার কাছে আর কিছু কোশ্চেন করব। সেটা হলো, যেহেতু আপনার যে বলতেছেন আপনার লিমিটেশন আছে, রিসোর্স নাই, 2036 মেবি লেটার, তো এই জিনিসটা আপনার ইমপ্লিমেন্টেশন হবে। তো সেই ক্ষেত্রে অ্যাজ এ কান্ট্রি বাংলাদেশ, তো সেই ক্ষেত্রে আপনার, যদি আপনি এটাকে হিউম্যান ওয়েলফেয়ারের কথা বলেন, তো ওয়েলফেয়ারের কথা বলেন, তো সেই ক্ষেত্রে আপনি এখানে কন্ট্রিবিউশনটা আপনার কি মনে হয় নিয়ার ফিউচারে কি হওয়ার সম্ভাবনা আছে এই এই ফিল্ডে ওইরকম সিগনিফিকেন্ট প্রগ্রেস? আচ্ছা, এই ক্ষেত্রে তো আসলে সামষ্টিকভাবে অনেক কথা বলতে হয়, যেহেতু যে প্রশ্নটা করছেন আসলে অনেক কিছুর উত্তর তাহলে আমার একসাথে দিতে হয়। দেখেন, বাংলাদেশে যদি আমি বলি, আমাদের বাইরে কিন্তু হিউজ শিক্ষার্থী আছে যারা আসলে খুবই মেধাবী, খুবই ভালো, কিন্তু তাদেরকে যেমন আমি যদি অনেক নাম বলবো না, কিন্তু বাংলাদেশের এগ্রিকালচার ইউনিভার্সিটিতে অনেক টিচার আছে যারা বাইরে পিএইচডি করছে এক এক টপিকের উপরে, কিন্তু তিনি ওই জিনিসটা যেমন জির এক্সপ্রেশন নিয়ে এসে কাজ করে আসছে এবং কাজ তার দক্ষতা আছে, সে বুঝে পারে, কিন্তু এখানে এসে সে দেখা যাচ্ছে যে ফান্ডিং এর অভাব হোক বা রিসোর্সের অভাব হোক, সে কিন্তু সে কাজটা করতে পারতেছে না। তাহলে তার করতে হচ্ছে কি আরেকটু লো লেভেলের কাজ তার করতে হচ্ছে, এবং সে করতেছে। ঠিক আছে, এখন কি করবে সে? সে এখন কোনো অন্য কিছু করতে পারছে, তাহলে সে কি করবে? একজন স্কলার শিক্ষার্থী, তাহলে সে আসলে আলটিমেটলি কি করবে? এখন বাংলাদেশে ওই পর্যন্ত হইতে হলে আমাদের একটা তরুণ প্রজন্ম দাঁড় করাইতে হবে, যে প্রজন্মরা গবেষণা প্রেমী এবং তারা গবেষণাকে ভালোবাসবে হিউম্যান ওয়েলফেয়ারের জন্য। শুধুমাত্র বাইরে হায়ার স্টাডিজ করবো, তার জন্য আমার দরকার 2-3টা রিসার্চ পেপার, তার জন্য আমি করলাম, তার জন্য চলে গেলাম, বিষয়টা যাতে এরকম না হয়। যখন একটা প্রজন্ম দাঁড়াবে, দেন সরকার কিন্তু অলরেডি বা তারাও সেই জিনিসে ফোকাস করতে বাধ্য হবে। যেমন এগ্রিকালচার, যেহেতু বাংলাদেশ বলে কৃষি প্রধান দেশ, এগ্রিকালচারে যে পরিমাণ আসলে সাপোর্ট দেওয়া হয়, এটা যদি অন্যান্য ফিল্ডেও দেওয়া হতো তাহলে তারাও হয়তো বা ইমপ্রুভমেন্ট করতো। হ্যাঁ, তো এখন দেখেন, এগ্রিকালচার হচ্ছে ফসলি জমি বা ফসলি জমির কাজ। দেখেন, সেক্ষেত্রে কিন্তু আপনি চাইলেই ফসলি জমির উপরে ট্রিটমেন্ট করতেছেন, একটা 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 সার দিতে প্রয়োগ করতেছেন বা নতুন কোনো কিছু ট্রাই করতে পারতেছেন। এখন আমি এটা ড্রাগ, এটা কি হুট করে মানুষের উপরে প্রয়োগ করতে পারি? এটা তো কোনো অ্যাপ্রুভাল নাই, এবং এটা এটা একদম সহজ কাজ না। তো আপনি এই জন্য আমার আমার রিসোর্সের কিন্তু এখানে আমার লিমিটেশন আছে, যে আমি চাইলেই হুট করে একদম একদম যার উপরে আমি চাচ্ছি তার উপরে আমি কিন্তু ইমপ্লিমেন্ট করতে পারতেছি না। যেটা আমার এই জায়গায় আমার লিমিটেশনটা, এইগুলো আমি এলিমেন্ট মডেলের উপরে করি, প্রি ক্লিনিক্যাল টেস্ট করি, এবং এইটা পরবর্তীতে ক্লিনিক্যাল ফেজে যাবে। কিন্তু এগ্রিকালচার বা অন্যান্য ফিল্ডে এটা একদম ইজিলি করা যাচ্ছে, যে হ্যাঁ ফসলের উপরে করতেছে, ফসলের ক্ষতি হলে কি কেউ ধরবে বা কেউ কি ইয়ে করবে? না। কিন্তু মানুষ যদি একজন মারা যায় কোনো টক্সিসিটির কারণে বা কোনো কিছু কারণে, সেক্ষেত্রে কিন্তু দায়বদ্ধতা চলে আসবে। তো এই ক্ষেত্রে এই ব্যারিয়ার গুলোর কারণে হয়তো বা হচ্ছে না। ঠিক আছে, তো এই ব্যারিয়ার গুলো আস্তে আস্তে ফ্যাসিলিটিস যেরকম বাড়বে, শিক্ষার্থীরা অ্যাওয়ারনেস হবে, শিক্ষার্থীরা গবেষণা হবে, এবং সরকারও সেই জিনিসগুলো বুঝতে পারবে, ওখানে আস্তে আস্তে আসলে হবে। হ্যাঁ, তো যাই হোক, আমরা আপনার গবেষণার যে বিষয়বস্তুগুলো আছে ওগুলোতে এখন চলে যাব। তো প্রথম কোশ্চেনটা আমি শুরু করব। আপনাকে যদি মার্ক করতে বলা হয় অ্যাজ এ গবেষক হিসাবে 10-এ, তো আপনাকে কত মার্ক করবে? আমি আমাকে এখনো জিরোতেই মার্ক করব, কারণ হচ্ছে পাবলিকেশন দিয়ে সবাই যেটাকে বলতেছে যে অনেক বড় গবেষক, বিষয়টা আসলে এরকম না। হ্যাঁ, এটা বাই প্রোডাক্ট হয়েছে, ভালোবাসি ল্যাবে থাকতে কাজ করতে। হ্যাঁ, সেক্ষেত্রে বাই প্রোডাক্ট হয়েছে, কিন্তু আমি মনে করি যে আমার এখনো অনেক নলেজ গেইন করা আছে। হয় যদিও আমি অনেক প্রফেসরের লেকচার শুনছি, অনেক অনলাইন সেশন করছি, অনেক অফলাইন সেশন করছি, অনেক ট্রেনিং নিছি, তারপরেও যদি বলি যে এক্ষেত্রে রিসার্চের আসলে আসলে এমন সেমন তো না, রিসার্চ আসলে বড় বড় একটা ডিপ বিষয়। হ্যাঁ, যেমন শুধুমাত্র আমি ড্রাগের ব্যাপারে বলতেছি, অনেক কাজ আছে, জিন থেরাপি আছে, হ্যাঁ, তারপরে স্টিম সেল থেরাপি আছে, আর অনেক কাজ কিন্তু আছে। তো সেই ক্ষেত্রে তো আমি তো সেক্ষেত্রে এখনো নগণ্য, বাট আমি শিখতেছি, আমি আরো শিখবো, এবং সেই যতটুকু শিখতেছি সেতটুকু মানে ততটুকু দিয়ে আমি আউটপুট যতটুকু দিতে পারতেছি সাইন্টিফিক কমিউনিটি, সেটা ট্রাই করতেছি। বাট আমি মনে করি এখনো অনেক কিছু লার্নিং ফেজে আমি আছি। তো আমি নিজেকে আমি মনে করি না যে আমি এখন অনেক বড় কিছু কোনো কিছু হয়েছি। ওকে, তো যেহেতু আপনার যাত্রাটা শুরু হয় 2022 সালে, তো আমরা আপনার পেপারগুলোতে চলে যাব। একটা কথা বলছে, যেটা হলো কাজী নজরুল বলছে, প্রথম প্রেমই মানুষের জীবনে সবচেয়ে গভীর, সবচেয়ে সুন্দর। রবীন্দ্রনাথ থেমে থাকেন, রবীন্দ্রনাথ অ্যাড করছে প্রথম প্রেম হলো বুকের ভিতর একটা ফিসফিসানি, যা সারা জীবনের শোনা যায়। তো গবেষণায় যদি আসি, তো গবেষণা যেহেতু আপনার একটা শুরু ছিল,
তো সেই ফিশানির যাত্রাটা আপনার একটা পেপার ছিল অবশ্যই, প্রথম পেপার, তো সেটা কি ছিল? অ্যাঞ্জিওলাইটিক অ্যাক্টিভিটি অফ ট্রান্সফিউরিক অ্যাসিড, এটা আমার প্রথম পাবলিকেশন। এবং এটা একদম, এটার সাইটেশন সবচেয়ে বেশি, এখন উপরে আছে একদম, দেখতে পারবেন। তো এটা আমাদের সিনিয়ররা করছিল, আমি পুরো কাজে আমি ল্যাবে হ্যান্ড দিয়েছিলাম এবং লেখা টুকটাক লেখালেখিতে বা অন্যান্য বিষয়গুলোতে হ্যান্ড দিচ্ছি, এই জন্য আমি কোথর হিসেবে আছি। ঠিক আছে, এখানে কিন্তু আমি কোনো প্রিন্সিপাল অথর বা খুব অথর এরকম না, আমি এখানে কোথর হিসেবে আছি এবং আমার কন্ট্রিবিউশন অনুযায়ী আমার অথরশিপ দেওয়া হয়েছে এখানে। তো পুরো ল্যাব, কারণ আমি তার আগে ল্যাবের সমস্ত কিছু শিখছিলাম, তো তখন এই কাজগুলো পুরোতে আমি হ্যান্ড দিছিলাম, ট্রিটমেন্ট করা, ডেটা অবজারভেশন করা, হ্যাঁ, মানে অবজারভেশন দেখায় দেওয়া যে কোনটা কি অবজারভেশন করবে, কোন জিনিসটাকে প্যারামিটার গুলো কি হবে, তবে এগুলো বিষয়গুলা। ঠিক আছে, তো এই পুরো জিনিসটাই ল্যাবের প্রসিডিউরটা কিভাবে হবে এই বিষয়গুলোকে আমি দেখছিলাম। মানে কাইন্ড অফ আপনি ওইখানে ইনভলভ ছিলেন শেখার জন্য হ্যাঁ, জিনিসটা না এরকম। তার আগে আমি মেথডগুলো সবকিছু শিখছি, আমি সেখানে কন্ট্রিবিউশনারি আমি ইনভলভ ছিলাম। আচ্ছা, আমি যদি দেখি 2023 সালে একটা পেপার পাবলিশ হয়, হোপ অ্যান্ড চ্যালেঞ্জ ইন মডার্ন হেলথ কেয়ার ম্যানেজমেন্ট। হ্যাঁ, হ্যাঁ, তো এই ব্যাপারটা নিয়ে আমি এই স্পেসিফিকলি ব্যাপারটা, হ্যাঁ, এই ব্যাপারটা কিছু হচ্ছে আমাদের, জানার চেষ্টা করবো। এই হ্যাঁ বল। ব্যাপারটাতে স্যার, আমাদের স্যার হচ্ছে এই ব্যাপারটা ডিজাইন করছেন, উনি করছেন, আমি জাস্ট ডেটা কালেকশনটা হেল্প করছিলাম এবং টুকটাক কিছু লেখালেখিতে হেল্প করছিলাম এই আর্টিকেলটাতে, যে ওকে, আসলে বাংলাদেশের সাপেক্ষে বা অন্য দেশের সাপেক্ষে আসলে ফার্মাসিস্টদের জন্য আসলে কি কি প্রবলেম এবং চ্যালেঞ্জেস গুলো আছে এই বিষয়গুলো ফোকাস করার জন্য স্যার মূলত এই কাজটা করছিল। ওকে। তো সেই ক্ষেত্রে আমি এই ব্যাপার থেকে স্পেসিফিক ভাবে কিছু জিনিস জানার চেষ্টা করব। তো তার আগে আমি যারা দেখছেন আমাদেরকে, আপনাদের যদি কোনো কিছু জানার থাকে আপনারা কমেন্ট করতে পারেন। স্পেসিফিকলি কোনো কোনো যদি কোয়ারি থাকে তো সেটা আমাদের কমেন্টে জানিয়ে দেন। আমরা পডকাস্টের শেষের দিকে আমরা সব জিনিসগুলাই আলটিমেট আমরা আপনাদের জানিয়ে দিব যতটুকু সম্ভব। তো যাই হোক, এখন পেপার চলে আসি। তো পেপার যেটা ছিল সেটা হলো হেলথ কেয়ার ম্যানেজমেন্ট। তো আলটিমেট যেহেতু বলতেছেন মলিকুলার ডকিং প্লাস হলো ক্লিনিক্যাল পেজে কিছু কাজ করতেছেন, তো সবকিছু না, মিলে ক্লিনিক্যাল ফেজে কোনো কাজ করতেছে না কিন্তু, আচ্ছা। ক্লিনিক্যাল তো ফেজে সেই না, সেই প্রি সেই ক্লিনিক্যাল। সেই ক্ষেত্রে ম্যানেজমেন্টের কাজটার আগ্রহ মানে না, এইখানে আসলো ম্যানেজমেন্টের, কিভাবে? আচ্ছা, ম্যানেজমেন্টের কাজটা আগ্রহ ব্যাপারটা এরকম না, ব্যাপারটা হচ্ছে যে তখন কনসার্নিং সবচেয়ে বেশি ছিল যে আপনারা যদি মনে করেন শুনবেন যে হসপিটাল ফার্মাসিস্ট নিয়োগ দেওয়ার জন্য বাংলাদেশে কিন্তু একটা হুট করে একটা আন্দোলন শুরু হয়েছিল যে হসপিটাল ফার্মাসিস্ট নিয়োগ দিতে হবে, হসপিটাল ফার্মাসিস্ট নিয়ে যেতে হবে। তো এই ফার্মাসিস্টদের রোলটা খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশে, কিন্তু এটা সরকার বুঝতেছে না। কারণ দেখেন, আপনি একটা 10 বছরের বাচ্চা বা 12 বছরের বাচ্চা যখন অসুস্থ হয় তখন তাকে নাপা 500 মিলিগ্রামই খাওয়ানো হয়। সেম যখন একজন 30 বছরের একটা মানুষ যখন জ্বরে আক্রান্ত হয় তাকেও কিন্তু নাপা 500 মিলিগ্রাম দেওয়া হয়। তো এই যে এই ডোজটা কি ঠিক হইলো? এটা কিন্তু ডোজটা ঠিক হইলো না। একটা বডি ওয়েট অনুযায়ী, বয়স অনুযায়ী কিন্তু তাকে সেই ড্রাগটা দেওয়া লাগবে, যেটার প্র্যাকটিসটা কিন্তু হসপিটাল ফার্মাসির মাধ্যমে সম্ভব। তো যখন এই কনসার্নিংটা আসছিল তখন আমাদের একটা, আমরা যেহেতু তখন এটা নিড ছিল, তখন আমাদের মনে হয়েছে যে এই কাজটা করা উচিত। তো স্যারই মূলত প্রিন্সিপাল ইনভেস্টিগেটর ছিল বা সবকিছু স্যারই করছে, জাস্ট আমাকে কিছু কাজ দিছিল, সেই কাজগুলোতে আমি কন্ট্রিবিউশন করছি এই জন্য আমাকে অ্যাজ এ কোথর সেখানে রাখা হয়েছে। তো এই যেহেতু 23 সালের কাজটা এখন, সেই ব্যাপারে যদি আমার আরো ব্রিফলি আলোচনা করতে, তাহলে আপনার আরেকটা পডকাস্ট দেখা লাগবে আর কি। আচ্ছা, আমি জাস্ট এইখান থেকে জাস্ট স্পেসিফিক কিছু জিনিস এইখান থেকে জানার চেষ্টা করব। ওভারঅল যেহেতু আমি ব্যাপারটা হয়ে গেছি, তো এলএমআইসি এর যে ব্যাপারটা হ্যাঁ, যেহেতু এখানে ব্যাপারটা হচ্ছে, যেহেতু 23 সালের ব্যাপার, এটা তো আসলে 23 সাল, এখন হচ্ছে 26 সাল। তো আমার যেটা মনে যেহেতু হয় এখনো বাংলাদেশের হেলথ কেয়ারে সিমিলার প্রবলেম আছে, এটা এখনো কোনো কিছুই সলভ হয় নাই। তো বাংলাদেশে হিউজ পরিমাণে আমাদের হেলথ সেক্টরে, এগ্রিকালচার এক্ষেত্রে হেলথ সেক্টরে যদি সেক্টরে আপনি যে হসপিটাল ফার্মাসিস্ট নিয়োগ দিতে হয়, এটা আসলে অনেক বড় ব্যাপার। না না, যে আমি ওই জিনিসটা জানতে চাচ্ছি না, আমি ডেটা ড্রিভেন কিছু ইনফরমেশন চাচ্ছি যেগুলো তো আমার কাছে সেক্ষেত্রে যেহেতু এটা 23 সালের যেহেতু কাজ, এই জন্য হচ্ছে আমি আপনার দেখতে হবে, কারণ হচ্ছে 23 সালে কাজ করছি, তো অনেক কিছু আছে হয়তো বা আমার মাথায় এখন ইনফরমেশন সেই জিনিসটা নাই, ঠিক আছে, তখন সেটা হয়তো আমার মাথায় ছিল, তো সেটা দেখে বলতে হবে। কিন্তু যে অ্যানিমাল মডেলগুলো আছে এগুলো তো সবসময় করি, এই জন্য আসলে ওই জিনিসগুলোতে আমি খুব ব্রিফলি ভালো করে বলতে পারবো। কিন্তু ওখানে আমার স্পেসিফিক কাজ ছিল, স্পেসিফিক জায়গাতে আমি কন্ট্রিবিউশন করছি, সেই স্পেসিফিক জায়গাতেই এই জন্য আমাকে কোথর রাখা হয়েছে।
ওকে, তো এইখানে আমি যে জিনিসটা এখানে একটা জিনিস অ্যাড করছি আজকে পডকাস্টে, সেটা হলো রিমার্কের ব্যাপারটা। আমরা অলরেডি ওভারঅল ব্যাপারগুলো দুইজন এক্সপার্টের কাছে দেওয়া হয়েছে, তারা একটা ইভালুয়েশন করছে, আমরা একেবারে লাস্ট ওই জিনিসটা জানবো। তবে তার আগে যেহেতু এই ব্যাপারের বিষয়ে আমি যেহেতু হয়ে গেছি, তো কিছু জিনিস আমার কাছে মনে হয়েছে, যেটা হলো যেহেতু ইভেন মাই ইন্টারেস্ট দেখা গেছে অনেকটা অ্যালাইন উইথ দি পলিসি ইনোভেশন টেকনোলজি। তো সেই ক্ষেত্রে আমি যদি মনে করি অ্যাজ এ পলিসি মেকার বা অন্য যারা পলিসি মেকার যারা আছে বিভিন্ন দেশে, তো সেই ক্ষেত্রে আহ, আমাদের মনে হয় কিছু ডেটা ড্রিভেন কিছু ইনফরমেশন দরকার ব্যাপারে। বাট টপিকস ইন্টারেস্টিং, বাট আমার কাছে যেটা মনে হয়েছে যে ইনফরমেশন টা অনেকটাই মানে ইউজফুল না ইন টার্ম অফ লাইক ইমপ্লিমেন্টেশন কোনো কিছুতে যদি আমরা করতে চাই। যেহেতু প্রথমেই আপনি যে জিনিসটা বলছেন হিউম্যান ওয়েলফেয়ারের ব্যাপারটা আসবে, তাই না? আমাকে যদি একটা জিনিস করি ওটা যদি ইউজলেস হয়, তো এটা এটা ডিফিকাল্ট। আমি টাইমটা আমরা ইউটিলাইজ করতেছি, টাইম থেকে কিছু বেনিফিট আসা দরকার প্রত্যেকটা ব্যাপারেই। তো তো এই জিনিসটা আমার কাছে আমার ব্যক্তিগতভাবে যেটা মিসিং মনে হয়েছে। তো আমি আরেকটা ব্যাপারে যাব আপনার 2023, কারণ প্রথম কাজটা কি জন্য আমি একটু হয়ে যাচ্ছি। তো আমি যখন ধরেন আন্ডারগ্রেড করি, তো আন্ডারগ্রেডে আমি প্রথম কাজ যেটা আমি করি সেটা হলো প্লান্ট টিস্যু কালচার ছিল। তো ওভারঅল যদি আমি একটু ইনসাইট শেয়ার করি অডিয়েন্সের জন্য বোঝার জন্য, তো ইভেন ইটস বিন 12 ইয়ার্স বলা যায়। তো আমি যে একটা প্লান্টকে স্টেরিলাইজ করার পর এটা কাটিং করে দেন ওটাকে হুডের মধ্যে আহ, একটা কি বলে ভ্যাকিউম স্পেসে, যেখানে কন্টামিনেশন না হইতে পারে সেখান থেকে পেট্রি ডিশের মধ্যে এইখানে ট্রান্সফার করা। আমি আমি এরপরে ওই কাজগুলো করি নাই, বাট আমি আমার লাইফে 3 থেকে 4টা কাজ করছি। আহ আমি 4টা কাজই আমি বলতে পারবো যে আমি কি কাজ করছি ওভারঅল। যে কোনো সময় আমাকে প্রিপারেশন নিতে হবে না, কিন্তু প্রথম কাজের প্রতি অন্যরকম একটা ভালোবাসা থেকে, তো সেই দিক থেকে আসলে প্রথম পেপারগুলো হয়ে যাওয়া। তো আমি একটু আরো একটু ইন ডেপথ জানার চেষ্টা করবো সেক্ষেত্রে তো আপনার। আপনি আমাকে অ্যাঞ্জিওলাইটিক, আমি তো অ্যাঞ্জিওলাইটিক নিয়ে আপনাকে ব্রিফলি ডিসকাস করলাম, একদম প্রথমে মেথড থেকে শুরু করে এর সবকিছু জন্য আর কি ব্রিফলি। আর কিছু পেপার আমি যাওয়ার চেষ্টা করবো আপনার এখানে, যেটা হলো আরেকটা পেপার যেটা আপনার পাবলিশ করছেন 2023-এ, থেরাপিউটিক পটেনশিয়াল অফ অননিন উইথ এই আচ্ছা, টপিকসে। রিভিউ, এটা রিভিউ। হ্যাঁ, রিভিউ আর কি। তো এটা হচ্ছে এটার ব্যাপারে যদি একটু একটু আমাকে বলেন। হ্যাঁ, আমরা আমরা বলছি যে আমরা রিভিউ ক্ষেত্রে যে আমরা কয়েক টাইপের রিভিউ করি, তার মধ্যে একটা হচ্ছে ফার্মাকোলজিক্যাল রিভিউ আর একটা হচ্ছে ক্যান্সার বেসড রিভিউ। তো ফার্মাকোলজিক্যাল রিভিউর কেন প্রয়োজনটা, কারণ একটা কম্পাউন্ড নিয়ে আসলে কি পরিমাণ কাজ আছে তার একটা ওভারঅল ধারণা খুবই প্রয়োজন। যখন এটা নিয়ে কাজ করা হবে, যখন দেখবে যে আসলে এটা ফার্মাকোলজিক্যাল কোন কোন জায়গাতে কাজ করছে এবং এখনো কোন কোন জায়গাতে এখনো কাজ বাকি আছে, কোন কোন মেকানিজম এখন ডিসকভার বাকি আছে, তো এটা আসলে সায়েন্টিফিক ইয়াতে কমিউনিটিতে আসলে এটা খুবই ইমপ্যাক্টফুল রাখবে এবং পরবর্তীতে সেই জায়গা থেকে কাজ করতে পারবে। তো যখন অনলাইন নিয়ে আমরা ল্যাব বেসে কাজ করবো ভাবছি, তখন আসলে এটা কেনার ক্ষেত্রে বা নিয়ে আসার ক্ষেত্রে আমাদের কিছু কমপ্লিকেশন ছিল, যার ফলে এটা আসলে নিয়ে আসতে পারি না, এই জন্য আসলে পরবর্তীতে কাজ করা হয় না। আচ্ছা, তো এটা আপনাদের রিমার্ক কি ছিল লাস্ট পয়েন্ট? এক্ষেত্রে এক্ষেত্রে অননিন আসলে থেরাপিউটিক্যালি আপনার হচ্ছে ভালো অ্যাক্টিভিটি দিছে, অর্থাৎ অন্যান্য যে ডিজিজ, সব ডিজিজ গুলো আসলে ক্যান্সার থেকে শুরু করে সবকিছুতে। তো তারপরে এটা আসলে অনেক কিছু এখন অনেক মেকানিজম এখন ইভালুয়েট করা বাকি আছে। আর এইটাতে এই পুরো ডেটা কালেকশনটা, অননিয়ন ব্যাপারে ডেটা কালেকশনটা আমি করেছিলাম লিটারেচার রিভিউর জন্য, যে আর্টিকেল পড়ে পড়ে অননিয়নের জন্য যে ডেটা কালেকশন গুলো সেগুলো আমি নিয়ে আসছিলাম আর কি। আচ্ছা, আমি যদি আরেকটু বোঝার চেষ্টা করি, সেই ক্ষেত্রে ধরেন ক্যাবেজ বা ব্রোকলি বিভিন্ন যে সবজিগুলো আছে, যে আমরা জানি যেটা হলো বিভিন্ন alternative। ধরনের সবজিগুলোতে বা ফ্রুটসে না আসলে না, এর আমি জাস্ট কয়েকটা আমার ফ্যাটি আমাকে কোশ্চেনটা করতে দেন, আমি দেন আপনাকে আপনি ইজি হবে আপনার জন্য। তো যে জিনিসটা হলো অ্যান্টি ক্যান্সারের প্রপার্টি পাওয়া যায়, ইট ডাজন্ট মিন দ্যাট আমরা ইজিলি ওইখান থেকে অ্যান্টি প্রপার্টি যেটা হলো ওই প্রপার্টিটা এক্সট্রাক্ট করতে পারবো। তো অনেক এক্সাম্পল এরকম একটা ছিল, ইনোভেশন ছিল ম্যালেরিয়ান ড্রাগ। হ্যাঁ, তো সেটার ইনোভেশনের জন্য দেখা গেছে 2006 সালে নোবেলও আসে। তো সেই ক্ষেত্রে জিনিসটা একটু যদি আমি শেয়ার করি, তো সেই ক্ষেত্রে 3 টন যেটা হলো লিভস থেকে দেখা গেছে 1 ড্রপ অফ মেডিসিন আসে। তো ইট ওয়াজ ভেরি এক্সপেন্সিভ এটা। তো ওভারঅল যে ব্যাপারটা, এর মানে এই না যে আমি একটা জিনিস জানি তো এইখান থেকে অটোমেটিক চলে আসবে। ইটস এ হিউজ ইফোর্ট
উইথ গ্রুপ অফ সায়েন্টিস্ট, তাই না? তো এই হ্যাঁ, হ্যাঁ। বিলিয়ন্স অফ ডলার ইনভেস্টমেন্ট দরকার সেই ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে আপনার এই যে পেপারটা, রিভিউ পেপারটা, আপনার কাছে কি মনে হয় আপনাদের দিক দিয়ে ওভারঅল আপনারা যেটা, কারণ হলো আমি আমি কমেন্টে যখন যাবো যে আমি প্রত্যেকটা কোশ্চেন বা যাই করতেছি এগুলো সবার কাছ থেকে নেওয়া হয়েছে। এটা আমার কোশ্চেন না, অডিয়েন্সের কোশ্চেন প্লাস এই জিনিসগুলো আমি আপনার মাধ্যমে যারা জানতে চাচ্ছে তাদেরকে জানানোর চেষ্টা করতেছি। তো সেই ক্ষেত্রে আপনার যে পেপারটা আছে, তো পেপারের মধ্যে ওভারঅল ডেটা ডিপেন্ড যে অ্যাপ্রোচ প্লাস এটা যে রিমার্ক, ইভেন হিউম্যান ওয়েলফেয়ারের ব্যাপারটা আপনি যদি একটু অ্যাড করতেন, মানে আপনার যে ইভালুয়েশন। দেখেন, আমি যদি একটু এর ব্রিফলি আসলে বলি, তো যেটা বলতেছেন যে রাতারাতি আসলে ড্রাগ হওয়া পসিবল না। যেমন আমি যদি ন্যাচারাল প্রোডাক্ট যেমন বলি, চিয়া সিড আছে না, চিয়া সিড তো আসলে এখন সবাই আসলে টুকটাক খায়, ঠিক আছে? তো চিয়া সিডের কিন্তু অ্যান্টি ক্যান্সার প্রপার্টিজ আছে, ঠিক আছে? দ্যাটস মিন এটা না যে আসলে এটা সেই ডিজিজ হয়ে যাবে, ঠিক আছে? যেমন ডায়াজিপামের কথা বললাম, ডায়াজিপাম একটা হচ্ছে সেডেটিভ ড্রাগ, কিন্তু এটার অ্যান্টি ক্যান্সার অ্যাক্টিভিটি আছে। দ্যাটস মিন এটা না যেটা অ্যান্টি ক্যান্সার ড্রাগ হয়ে যাবে। প্রত্যেকটা কম্পাউন্ড বা অ্যাক্টিভ ফাইটোকেমিক্যালস এর সব ধরনের অ্যাক্টিভিটি ইভ্যালুয়েশন করা হয়। সর্বপ্রথম করা অ্যান্টি মাইক্রোবিয়াল অ্যাক্টিভিটি আছে কিনা, ঠিক আছে? দেন আস্তে আস্তে সবগুলো বায়োঅ্যাক্টিভ ফাইটোকেমিক্যালস এর সব ধরনের ফার্মাকোলজি ইভ্যালুয়েশন করা হয়। দেন তারপরে দেখা হয় যে কোনটার জন্য সবচেয়ে বেশি এটা কাজ করে। যেটার জন্য সবচেয়ে বেশি কাজ করা হয়, তো পরবর্তীতে কিন্তু সেইটা তার জন্য কিন্তু কাজ করে, সেই ডিজিজের এগেইনস্টে কাজ করে। এবং দেখা যাচ্ছে অনেক সময় একটা বায়োঅ্যাক্টিভ ফাইটোকেমিক্যালস বা একটা কেমিক্যাল দুইটা ডিজিজের জন্য কাজ করতে পারে। যেমন আমি একটা উদাহরণ দিই, মিথোট্যাকজেট। মিথোট্যাকজেট হচ্ছে অ্যান্টি ক্যান্সার, সরি, মিথোট্যাকজেট একটা অ্যান্টি ক্যান্সার ড্রাগ, যেমন তেমনি এটা অ্যান্টি আর্থ্রাইটিক্সের ড্রাগ, ঠিক আছে? তাহলে একটা ড্রাগ হচ্ছে দুইটা পারপাসে কিন্তু ইউজ হচ্ছে, একই একই কেমিক্যাল, একই ড্রাগ, ঠিক আছে? তো এরকম হতে পারে যে চিয়া সিড হোক বা অন্যান্য ফ্রুটস হোক, প্লান্টস হোক, এদের মধ্যে আসলে অনেক ধরনের বায়োঅ্যাক্টিভ ফাইটোকেমিক্যালস থাকে। হাজার হোক, মিলিয়ন হোক, বিলিয়ন হোক, অনেক বায়োঅ্যাক্টিভ ফাইটোকেমিক্যালস থাকে। তো এই বায়োঅ্যাক্টিভ ফাইটোকেমিক্যালস গুলার পরিমাণগত যদি বলি, পরিমাণ যদি বেশি হয় তাহলে কোন ধরনের অ্যাক্টিভিটিস গুলো হচ্ছে বা কোন ধরনের প্রপার্টিস শো করতেছে, এবং পাশাপাশি তারপরে স্পেসিফিক কোনগুলা করতেছে, এই ইভালুয়েশন গুলো করতে করতে কিন্তু একটা পর্যায়ে গিয়ে আসলে এটা হয়। এখন যদি এখন হুট করে যে হ্যাঁ আমি আজকে এটা নিয়ে কাজ শুরু করছি, এটাকে ড্রাগ হিসেবে এস্টাবলিশ করে আমি তারপরে এখান থেকে যাব, বিষয়টা এরকম না। বিষয়টা হচ্ছে কি, আমি গবেষণা শুরু করছি বা একটি ফাইটোকেমিক্যালস নিয়ে শুরু করছি, ন্যাচারাল প্রোডাক্ট থেকে ড্রাগ ডিসকভার করবো ভাবছি। তো এই জার্নিটা এখান থেকে শুরু হয়েছে, এই জার্নিটা শেষ হবে ড্রাগ ডিসকভারি দিয়া। কিন্তু সেই পর্যন্ত আমাকে অনেকটা পথ পাড়ি দিতে হবে, অনেক কিছু শিখতে হবে, নতুন মেথড ডেভেলপ করতে হবে, নতুন মেথডে ফলো আপ করতে হবে, তারপরে সেগুলো জাস্টিফিকেশন করতে হবে, দেন তারপরে ক্লিনিক্যাল ফেজে যাবে, তারপরে হচ্ছে এটা অ্যাপ্রুভাল। তো এটা লং প্রসেস, ইউজ একটা লং প্রসেস। তো এই ধরনের কাজগুলো আসলে এভাবে হয়ে থাকে মূলত। ওকে, তো আমরা কিছু কমেন্ট দিব, আমরা কিছু কমেন্ট পাইছি। তো জি। এইখানে একটা কমেন্ট আলটিমেট সরওয়ার আলম পারভেজ ভাই করছে, যেটা হলো যে এখানে যেটা বলছে, the editor in chief of the journal he published was the corresponding author in his other publication, মানে আহ, এই যে ব্যাপারটা, এটা আপনার বলার কিছু আছে কিনা? আমি করসপন্ডিং অথর হিসেবে এটা, না, আমি যদি আরেকটু আপনাকে আবার রিপিট করি, তো সেটা হলো যে এডিটর ইন চিফ যেটা ছিল জার্নালে, সেই পাবলিশ অথর ছিল আর কি। তো এই জিনিসটাকে আপনার কিভাবে এই করেন? যে কোথায় কোথায় ছিল এটা? আহ, আমরা একটা প্রশ্ন ও আচ্ছা, পাইছি আর কি, সেটাই আপনাকে আচ্ছা, জিজ্ঞেস আচ্ছা। করা আমার হচ্ছে। আমার পাবলিকেশনের মধ্যে যদি আমি বলি, সেক্ষেত্রে আপনি যদি দেখেন, আমি তো অ্যানালাইসিস যেহেতু করছেন, কিছু পাবলিকেশন আমি নন ইম্প্যাক্টেড জার্নালে দিছি, কিছু হুম হুম পাবলিকেশন, কিন্তু হুম সেই একই ধরনের কাজগুলো আমি কিন্তু Q1 Q2 তেও পাবলিশ করছি। তো ব্যাপার হচ্ছে কি, আমি একটা রিসার্চ সেন্টারে কাজ করতাম, ঠিক আছে? হুম হুম তো ওই রিসার্চ সেন্টারে যে আমাদের আমাদের একজন স্যার ছিলেন, উনি সেটা পরিচালনা করতেন, এবং পাশাপাশি তারা জার্নাল খুলছিলেন, যে জার্নালটাকে তারা আস্তে আস্তে কিন্তু স্কোপাসে নিয়ে যাওয়ার প্ল্যান করছে। তো হুম হুম সেক্ষেত্রে আমি আমার দুই একটা আর্টিকেল সেখানে সেক্রিফাইস শুরু, অর্থাৎ যে এই জার্নালটা গ্রো আপ করুক, ভালো ভালো হুম কাজগুলো সেখানে দেখ। কারণ একটা জার্নাল যদি গ্রো আপ করতে হয়, যেমন উইলির অনেক জার্নাল আছে যেগুলো কিন্তু এখন স্কোপাস ইন্ডেক্সেস না, ওয়েব অফ সায়েন্স ইন্ডেক্সেস না, হ্যাঁ? তো এখন সেই জার্নালগুলোতে কেউ আর্টিকেল না দেয়, তাহলে সেই জার্নালগুলো কি গ্রো আপ হবে? বা একটা সময় আজকে ফুড বায়োসায়েন্স, সায়েন্টিফিক রিপোর্ট যেটাই হোক না, এই ন্যাচারগুলো, এই আর্টিকেল, এই জার্নালগুলো গ্রো আপ হয়েছে কি হবে? এখানে কোয়ালিটিফুল কাজগুলো দেওয়া হয়েছে এবং সেগুলো নিয়েছে। এক সময় তো এটা নন ইম্প্যাক্টেড ছিল, হুট করে তো প্রথম দিনই তো ইম্প্যাক্টেড হয় না।
তো এই ক্ষেত্রে দুই একটা আর্টিকেল আমি আমার হচ্ছে কোশ্চেনটা আমার কোশ্চেনটা মনে হয় আমি বুঝতে শেষ পারছি। করি, আমি বুঝতে পারছি, আমি শেষ করতে দিই, হুম, আমি হুম। আপনি শেষ করেন। তো সেক্ষেত্রে আমি বললাম যেটা যে ওই জার্নাল যেটা সেটাতে কিন্তু চিফ হচ্ছে যে এডিটোরিয়াল চিফ সেটা হচ্ছে আমাদের স্যার একজন। তো সেই হুম, জার্নালে আমি পাবলিকেশন করছি, সেখানে আমি করেসপন্ডিং অথর ছিলাম, ওনার কথা হচ্ছে এটা, ঠিক আছে। হুম, আমি হুম, সাবমিট হুম, করছি, আমি ওই আর্টিকেলটা দিছি, এবং আপনি যদি দেখেন সেই আর্টিকেলটার সাথে যদি আমার অন্য আর্টিকেল কম্পেয়ার করেন তাহলে দেখতে পারবেন ওই সেম ধরনের কাজ আমার কিন্তু Q1 Q2 তে গেছে, ঠিক আছে। তো এইটা হচ্ছে মূলত হচ্ছে কি একটা জার্নালকে গ্রো আপ করানো বাংলাদেশে, যে আস্তে আস্তে সেটা কোয়ালিটিফুল কাজ নেবে, এবং আপনি যদি সেই জার্নালগুলো দেখেনও তাহলে দেখবেন আস্তে আস্তে তারা কিন্তু কোয়ালিটিফুল, শুধু আচ্ছা, আচ্ছা। কোয়ালিটিফুল গুলো কাজগুলো সেই কিন্তু ক্ষেত্রে তারা আপনার নিচ্ছে। এটা কি ইথিক্যাল মনে হয়? আচ্ছা, সেক্ষেত্রে যদি আমি বলি ইথিক্যালের ব্যাপার হচ্ছে কি, আমি বলি ইথিক্যাল আর আনইথিক্যালের ব্যাপার কি, আমি যদি সেখানে পেয়ার রিভিউ প্রসেস না হইতো, এই কিন্তু পেয়ার রিভিউ প্রসেস এবং ডকুমেন্টেশন আমার কাছে আছে, তারা যে পেয়ার রিভিউ করছে এবং তাদের জার্নালগুলোতেও পেয়ার রিভিউর যে রিভিউ রিপোর্ট সেটা কিন্তু আপলোড করা আছে। অর্থাৎ আপনি কিন্তু যেমন উইলিতে ব্রেন এন্ড বিহেভিয়ার থেকে শুরু করে কিছু জার্নালে কিন্তু আপনি দেখবেন যে রিভিউ রিপোর্টও ওরা আপলোড করে দেয়, যে যেই অথরদের কাছে রিভিউ রিপোর্ট পাঠাইছে এবং তারা কিভাবে রেসপন্স করছে এবং তারপরে সেটা অ্যাকসেপ্ট করছে, এই জিনিসগুলো কিন্তু তারা আপলোড করে দেয়। সেম ওই জার্নালগুলোতে যে সেটা ট্রান্সপারেন্সি আছে এবং আপনি যদি যান আপনি দেখতে পারবেন সেগুলো, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আনইথিক্যাল যদি হইতো যখন হচ্ছে পেয়ার রিভিউ না হইতো বা সেখানে আমি দিলাম মাত্র নিয়ে নিল, তখন হচ্ছে সেটা হচ্ছে আনইথিক্যাল হতো। কিন্তু জার্নালটা পেয়ার রিভিউ প্রসেস ফলো করছে এবং পেয়ার রিভিউ প্রসেস ফলো করার পাশাপাশি তারা রিভিউ রিপোর্ট গুলো কিন্তু তাদের জার্নালগুলোতে আপলোডও করে রাখছে যাতে আপনারা সবাই দেখতেও পারেন, ঠিক আছে। ওকে। তো সেই ক্ষেত্রে আমি যদি একটা এক্সাম্পল দেই তাহলে মনে হয় জিনিসটা আরেকটু ক্লিয়ার হবে। আপনি জানেন কিনা বাংলাদেশে যদি কোনো ইউনিভার্সিটিতে কোনো প্রফেসর থাকে, ইভেন সেইখানে যদি ওভারঅল ধরেন গিয়ে তার ছেলে সন্তান পরীক্ষার্থী হয়, তাকে কিন্তু বোর্ডে রাখা হয় না। ইভেন আপনি যদি ধরেন কোন একজন ভাইস চ্যান্সেলর থাকে, সে কিন্তু বোর্ডে থাকে না। হুম, তো আপনার কাছে কি মনে হয় হ্যাঁ না যে হ্যাঁ, কিন্তু এই আমি যে তো ব্যাপারটা ওই এটার সাথে ওই সিমিলারিটিস আছে? আমি তো ওই জার্নালের এডিটর আমি না, ওই জার্নালের কোনো কিছুই আমি না, হুম, ওই জার্নালের তো রেসপন্সিবল আমি না, বা ওই হুম, হুম, জার্নালটাকে তো আমি লিড করতেছি না। হুম, হুম, যদি আমি ওই জার্নালটা লিড করতাম তাহলে আমি দেওয়াটা হচ্ছে কি আনইথিক্যাল, কিন্তু ওই জার্নাল হুম, তো হুম। আমি লিড করি না, বা ওই জার্নালের কোনো এডিটোরিয়াল চিফ বা অ্যাডভাইজার বোর্ড বা কোনো কিছুতে আমি নাই। সেক্ষেত্রে আমি যেমন খুলনা ইউনিভার্সিটির জার্নাল আছে, এখন খুলনা ইউনিভার্সিটির জার্নালে যদি আমি এখন পাবলিশ করি তাহলে সেটা কি আনইথিক্যাল? সেটা আনইথিক্যাল কি হবে? যদি আমি ওই অ্যাডভাইজার বোর্ডে থাকতাম বা ওই জার্নালের কোনো এডিটোরিয়াল বোর্ডে থাকতাম বা রিভিউ প্রসেসে থাকতাম তাহলে সেটা হচ্ছে আনইথিক্যাল, কিন্তু আমি তো সেখানে ছিলাম না। তো আচ্ছা, সেক্ষেত্রে তো আমার পাবলিকেশন সেগুলো করতে আনইথিক্যাল না। আরেকটা কোশ্চেন যেটা আমরা পাইছি সেটা হলো ধরেন সেলফ সাইট্রেশন। হ্যাঁ, সেলফ সাজেশনের ব্যাপারে যদি বলি, সেলফ সাজেশনের ব্যাপার হচ্ছে প্রথমত হচ্ছে গিয়ে এই যে এক্সটেনশন গুলো আছে এগুলো কিন্তু অনেক সময় ভুলভাল দেয়। যেমন একটা জার্নাল যেটা Q1 দেখায় কিন্তু সেটা Q1 না। যেমন ফার্মাকোলজি ন্যাচারাল প্রোডাক্ট রিসার্চ, আপনি যদি দেখেন আমার কয়েকটা পাবলিকেশন আছে সেখানে, তো এই জার্নালটা Q1 না, বাট আপনার এক্সটেনশন আপনাকে Q1 দেখায়, ঠিক আছে। এখন সেলফ সাইটেশন যে নাই এটা না ব্যাপারটা, সেলফ সাইটেশন অনেক বড় বড় সায়েন্টিস্টদেরও আছে। এখন আমাদের সেলফ সাইটেশনটা কেন হয়ে যাচ্ছে একটু এবং আমি এটা কন্ট্রোল করতে পারতেছি না, এই ব্যাপারটা আমি যদি একটু ফোকাস করি সেটা ক্ষেত্রে হচ্ছে কি, আমি বললাম যে কিছু মেথড যেগুলো সায়েন্টিফিক কমিউনিটিতে আছে এবং কিছু মেথড আমরা নিজেরা ডেভেলপ করছি। এখন যে মেথডটা আমরা সায়েন্টিফিক কমিউনিটিতে ডেভেলপ করছি, যখন সেই মেথডটা নিয়ে স্টুডেন্টরা পরে কাজ করবে তখন সাইট করতে হলে তো আমাদের কি সাইট করবে, বা আমি যদি করি সেটা তো আমি সাইট করব। যখন আমি সাইট করতেছি আমার তো অন্যান্য অথরগুলা বা আমি নিজেও তো থাকতেছি, তখন কিন্তু সেইটা সেলফ সাইট হিসেবে কাউন্ট হচ্ছে। যেমন মার্বেল ডিসপ্লেসমেন্ট মেথড এবং স্পাইক টেস্ট নামক একটা মেথড আছে, ওই মেথডগুলো আমরা ডিসকভার করছি সায়েন্টিফিক কমিউনিটিতে। তখন এখন যদি আমি সেই নিয়ে কাজ করি তখন তো আমার সাইট করতে হবে আমার আর্টিকেল, তবে তো এটা সেলফ সাজেশন হিসেবে কাউন্ট হচ্ছে। তো এই ক্ষেত্রে কিছু যেমন কম্পিটিশন মেথড গুলো যেই আমরা যে সফটওয়্যার গুলো ইউজ করতেছি বা যেটা করতেছি, কিছু ইনফরমেশন দেখা যাচ্ছে যে এই জিনিসগুলো তো সেম আমাদের মডেলই আছে, তো সেক্ষেত্রে তো আমাদের সেলফ সাজেশন হয়ে যাচ্ছে। এখন এটা চাইলেও আমরা অনেক সময় রিমুভ করতে পারি না, কিন্তু আমরা যে ইন্টেনশনালি সাইটেশন করা, যে হ্যাঁ আমার প্রত্যেক আর্টিকেল আমি 20-30টা করে আমার সাইটেশন দিয়ে দেবো, এটা করবো সেটা, বিষয়টা এরকম না, ঠিক আছে। তো এটা আসলে বুঝতে পারতেছে না যে মেথড ডেভেলপমেন্ট করা, এনিম্যাল মডেল মেথড ডেভেলপ করার জন্য এখন সেটা সাইট হয়ে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, তো এটা কি আপনি মনে করতেছেন এটা কমন সায়েন্টিফিক কমিউনিটিতে? না, সেলফ সাইটেশন সায়েন্টিফিক কমিউনিটি কমন, কিন্তু সেটা একটা রেঞ্জ আছে না, যে আমি তো আসলে সেলফ সাইটেশন দিয়ে 100 আমি সেলফ সাইটেশন করে ফেলি, মানে একটা আর্টিকেলে আমি 50টা সাইটেশন করব, সেক্ষেত্রে আমি 20টাই আমার সেলফ সাইটেশন দিয়ে দিলাম, এটা তো আসলে ইথিক্যাল না, এটা তো অবশ্যই আনইথিক্যাল। আমার আননেসেসারি আমি কেন সেলফ সাইটেশন করব, আচ্ছা, ঠিক আপনাকে আছে। যদি বলা হয় যে আপনার ওভারঅল যে পাবলিকেশন গুলো আছে 99 বা 100, তো এখানে কয়টা সেলফ সাইট্রেশন আছে?
এক্ষেত্রে মেথডের কারণে হয়তো বা আসতে পারে 30-40% মেথডের কারণেই সেলফ সাজেশন হয়। ইটস হ্যাঁ, নট হিউজ আর নাম্বার, ইজ দ্যাট ইট? যেহেতু কিন্তু মেথডটা তো আমি তো মেথড ইউজ করতেছি, যে ক্ষেত্রে আমি হচ্ছে গিয়ে এই ক্ষেত্রে তো যেই মেথডটা আমি ডিসকভার করছি এখন আমি সেটা সাইড করবো কারে দিয়ে বলেন, যেটা আমি নিয়ে কাজ করতেছি। যেমন আমার স্ক্রিন কি শেয়ার করার সুযোগ আছে? যেমন ইভেন আমি যদি আরেকটা এক্সাম্পল দিই, যখন আমরা থিসিস লিখলাম, তো আপনার একটা নির্দিষ্ট পরিমাণ একটা ইয়া থাকে, ঠিক আছে, আপনি করতে পারবেন না। তো সেই ক্ষেত্রে ইভেন সেটাও 10 to 15% যদি না, আমি ধরি আপনাকে percentage। যেমন আমি হ্যাঁ, তো আপনাকে সেই বলি, ক্ষেত্রে আপনি যেমন যদি আমি 30% আপনার দেখেন নিজের দেখেন জিনিসটাই আমি শেয়ার করেন, তো নো নো সেই নো জিনিসটা এটা আপনার এটা আপনি ভুল বুঝতেছেন, আমি একটু বুঝাই বলি। না, না, ব্যাপারটা এটা হচ্ছে এটা দেখেন, আমার কোশ্চেন না, এটা আমি না আমি আমি বুঝতে আমি পারছি, আমি হ্যাঁ আমি কোশ্চেন করতেছি না, আমি হ্যাঁ এই হ্যাঁ কমেন্ট গুলো এখন নিচ্ছি আচ্ছা আচ্ছা বিভিন্ন ইয়া থেকে। তো আমি এখানে দুটা কোশ্চেনারিজ আচ্ছা করছি, এটাকে দেওয়া হয়েছে বিভিন্ন লোককে, তারা কোশ্চেনারিজ করছে, প্লাস হলো কমিটি কিছু কোশ্চেন আছে, আমি তাদের কোশ্চেন গুলাই আমি করতেছি। আচ্ছা আচ্ছা আমি একটু বলি। যেমন আমার যদি আর্টিকেল সংখ্যা 3টা থাকতো, মনে করেন 3টা, হুম, হুম। এখন সেক্ষেত্রে যদি আমার সেলফ সাজেশনে মনে করেন 2-3-4 করে থাকতো, তাহলে কিন্তু আমার পার্সেন্টেজ তো দেখাইতো না। যেহেতু নাম্বার অফ পাবলিকেশন বাড়ছে এবং মেথড গুলো যেগুলো আমরা আমাদের ল্যাবে ডিসকভার করছি, যেমন অ্যাঞ্জিওলাইটিক টেস্টে সুইং টেস্টটা হচ্ছে তরিকুল স্যার নিজে হচ্ছে ডেভেলপ করছে ল্যাবে 2018 সালের দিকে। এখন যখন এটা নিয়ে বারবার কাজ হচ্ছে তখন কিন্তু সাইটেশন হচ্ছে, যখন আমি তরিকুল স্যার সাথে থাকতেছি, তরিকুল স্যার সাইট করতেছি, তখন কিন্তু আমারও সেলফ সাইটেশন হিসেবে কাউন্ট হয়ে যাচ্ছে। যে এইভাবে করে কিছু মেথড যেগুলো আমরা ডেভেলপ করছি, এখানে ফর্মাল ইনডিউস ইনফ্লামেশন বা কেরাটিন ইনডিউস বা হচ্ছে আপনার মার্বেল ডিসপ্লেসমেন্ট মেথড, স্পাইক টেস্ট, তারপরে অ্যালজেমার জন্য কিছু মেথড, এবং সিডিটিভ এর জন্য কিছু মেথড, যখন এগুলো আমরা ডেভেলপ করছি, এখন যখন আমরা কাজ করতে যাই তখন তো সাইট করি আমাদেরকে। তাহলে এই সাইট যখন করি, এগুলো যখন পাবলিশ হয়ে যায় তখন তো এগুলো সেলফ সাইট হিসেবে কাউন্ট হয়ে যায়। যখন আমরা সামনে নতুন মেথড ডেভেলপ করব আচ্ছা, আর অন্যান্য আচ্ছা, মেথড আমি নিয়ে কাজ আমি করব, তখন এটা অ্যাডজাস্টেবল হয়ে যাবে। আচ্ছা, আমি যতটুকু বুঝতে পারছি, আমি আরেকটা উদাহরণ যদি দেই, যেমন আমি আপনাকে আরেকটু উদাহরণ দিই, একটু আমি হ্যাঁ, একটু হ্যাঁ, সময় ঠিক নিই, আছে। সরি। সেটা হচ্ছে যেমন মনে করেন আপনি এক পেজ লিখছেন, ঠিক আছে, হুম, এক হুম, পেজ লিখছেন, সেই এক পেজকে আপনি হচ্ছে ওভারঅল প্যারা ইয়া দিয়ে টার্নিটিং দিয়ে চেক দিবেন। চেক দেওয়ার ফলে দেখবেন যে সেখানে প্লাগিয়ারিজম দেখেন 50% বা 60%, ঠিক আছে। যখন হুম, আপনি ফুল 10-20-15 পেজ দিবেন, তখন কিন্তু সেই সংখ্যাটা কিন্তু সেই পার্সেন্টেজটা কমে আসবে। তার মানে কি সেখানে হচ্ছে কি আপনার যখন এই যে আসবে, তাহলে তার মানে প্লাগারিজম, ঠিক আছে। তো এখন যখন আমাদের ব্যাপারটা কি, সেলফ সাইটেশনের ব্যাপারটা কি, সাইটেশন যে নাম্বার অফ সাইটেশন পেপার যত বাড়বে সাইটেশন তত বাড়বে। কিন্তু প্লাগারিজমের ক্ষেত্রে কি, পেপার যত মানে কাজ যত বড় হবে বা হচ্ছে পেপার সংখ্যা যত পেজ সংখ্যা যত বড় হবে, সংখ্যা প্লাগারিজম সংখ্যা তত কমে যাবে। তার মানে এরকম না যে প্লাগারিজম নাই। আবার সেম সেলফ সাজেশন যখন আমার আর্টিকেল পাবলিকেশন বেশি হয়ে যাচ্ছে এবং সেম মেথডটা আমার ফলো করা হচ্ছে, তখন কিন্তু সেলফ সাজেশনটা বেড়ে যাচ্ছে। তার মানে এটা না যে সেলফ সাজেশন অনেক বেশি হয়ে গেছে, ঠিক আছে। জি ভাইয়া আচ্ছা। বলেন, এখন সরি আপনি আমি যেটা ইন্টারাপ্ট করার জন্য। যেটা বলতেছেন 30% ইজ নর্মাল, and বিকজ অফ লাইক আপনি যেটা আমি আপনি আমি বলতেছেন যে এটাকে খুব বড় আপনার এই নরমাল কাজগুলো বলতেছি না। রিলিভেন্ট, আপনার কাজগুলো রিলিভেন্ট, আমি সামারি করার চেষ্টা করতেছি। আপনি যে জিনিসটা ওকে, বলছেন, যদি এখানে আপনার মনে হয় কিছু অ্যাড করার, তাহলে করতে পারেন, সমস্যা নেই। জি জি তো যে জিনিসটা বলতেছেন 30% ইজ প্রিটি নর্মাল, আর যেটা যেহেতু একই কাজ জিনিসটা করা হয়েছে, সেখানে ওইটাকে রেফার করা। আমি যদি একটা এক্সাম্পল দেই, সেটা হলো অনেকটা যেমন বাংলাদেশের পার্লামেন্ট ইলেকশনে যেটা হয়, মন্ত্রীরা ট্যাক্স গাড়ি পায়। তো যে জিনিসটা করতো, জাস্ট এক্সাম্পল, এটা বেটার আন্ডারস্ট্যান্ডিং এর জন্য, যে তারা গাড়ি নিয়ে আসতো 10 কোটি 20 কোটি টাকা, দেন এটাকে যেহেতু ট্যাক্স নাই, তো সেই ক্ষেত্রে এটা হয়তো বা 50 কোটি টাকার গাড়ি, এখানে যে একটা প্রফিট চলে আসলো 20%, মানে কি একটা সিস্টেমেটিক জিনিসটাকে ইউটিলাইজ করে নিজের বেনিফিট নেওয়া। তো এটা কিন্তু আসলে অ্যাজ এ ল বা কান্ট্রিতে এটা, যেহেতু সে এমপি, হয়তো বা এটা আসে ফিজিবল, বা ইটস নট লিগ্যাল, রাইট? তো এই যে নিজের সেলফ সাইটেশন বা এই যে ব্যাপারটা, তো ইথিক্যাল যে ব্যাপারটা, ইথিক্স জিনিসটা ইম্পর্টেন্ট পাবলিকেশন, যে কোনো কাজের ক্ষেত্রে। আহ, তো এতটুকু, আপনি যদি এখানে একটু অ্যাড করতে চান, তাহলে আরো হ্যাঁ কিছু আচ্ছা, কোশ্চেনে চলে যাবো। সেটা হচ্ছে আমি বলি, সেটা হচ্ছে যে আপনি বলেন যেটা দিয়ে আপনি জাস্টিফিকেশন করার চেষ্টা করতেছেন, সেটা কিন্তু আসলে একটা জাস্টিফিকেশন না। কারণ হচ্ছে যারা যে সুবিধা নিতেছে, এটা কিন্তু সেটা হচ্ছে সবাই মেনে নিচ্ছে এবং সেটা ল দ্বারাও মানে সবাই মেনে নিচ্ছে। কিন্তু সাইন্টিফিক বিষয়টা আমি আপনাকে ক্লিয়ার করছি যে এটা আমরা ইন্টেনশনালি করতেছি না, এটা হয়ে যাচ্ছে। কারণ আমি যে মেথডটা কাজ করতেছি, এখন আমি সাইড করবো কাকে? আমি যে এটার মেথডে ডেভেলপ করছি, আমি এখন সাইড করবো কি অন্য একজনকে? তাহলে তো সেটা ভুল রেফারেন্স দেওয়া, সেটাও তো আমার দোষের। ভুল রেফারেন্স দেওয়া তো আমার সাইন্টিফিক কমিউনিটির জন্য দোষের, বা এটা তো আনইথিক্যাল।
তো এক্ষেত্রে না চাইতেও কিন্তু এটা আনইনটেনশনালি হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো যখন আরো নতুন মেথড আসবে, নতুন মেথড আরো কাজ হবে এবং হচ্ছে সামনে আরো আরো অন্যান্য কাজগুলো হবে, তখন এই জিনিসটা অ্যাডজাস্টেবল হয়ে যাবে। তখন দেখা যাবে যে 200-300 হয়ে যাওয়ার পরে আর্টিকেল বা সামনে আরো কাজ হয়ে যাওয়ার পরে তখন কিন্তু দেখা গেছে রেশিওটা আরো কমে যাবে, ঠিক আছে? তো এইটা নিয়ে আসলে খুব বড় লেভেলের কোড বসানোর কোনো কিছু নাই, ঠিক আছে? আচ্ছা, আরেকটা কোশ্চেন পাইছি যেটা হলো একজন করছে, ফরহাদ হোসেন বিপু, এটাকে আমি একটু সামারি করব। সেটা অনেকটা এরকম, সে বলতেছে 2টা আর্টিকেল থাকলে এমআইটি এর মতো প্রতিষ্ঠানে চান্স পাওয়া যায়, 100 আর্টিকেল লেখার দরকার কি, মানে সামারি বা হ্যাঁ, এই যে ব্যাপারগুলো, এটাকে কিভাবে আপনি করবেন? এইটা আমি এখন বলবো যে এমআইটি বা হার্ভার্ড বা অক্সফোর্ডের আর্টিকেল ছাড়াও চান্স পাওয়া যেতে পারে, ঠিক আছে? এটাই তো হুম, বাংলাদেশের সমস্যা। আমি যদি বলি এইটাই বাংলাদেশের সমস্যা, যে তারা মনে করে আর্টিকেল কেন করতেছি, কাজ কেন করতেছি, গবেষণা কেন শিখবো? কারণ আমার বিদেশে যাই হায়ার স্টাডিজ করা লাগবে, আমি বিদেশে যাব, ভালো লাক্সারি লাইফ লিড করব, একটা বিশ্ববিদ্যালয়ে আমি পিএইচডি পাইলাম, সেখানে আমি একটু পড়াশোনা শেষ করলাম, তারপর সেখানে প্রফেসর হতে পারি বা অন্যান্য কাজে ঢুকে যেতে পারি, শেষ, আমার লাইফ সেট। আমার তো দরকার নেই যে দেশে ফেরার বা আমার গবেষণা করার, কিসের জন্য হিউম্যান ওয়েলফেয়ার আমার দরকার আছে? আমার হচ্ছে আমার নিজের ক্যারিয়ার গুছিয়ে ফেললাম। তো এই জন্য আসলে তিনি করবেন না। আর আমার আসলে কথা হচ্ছে, কাজ করতে করতে আসলে এই জিনিসটা হয়ে গেছে। আমি আসলে টার্গেট নিয়ে নামি নাই যে আমার 200-300 পাবলিকেশন বা 100-200 পাবলিকেশন আমি করবো। আমি টার্গেট নিয়ে আসলে নামি নাই। আমি ফার্স্ট ইয়ার থেকে সারাদিন ল্যাবে আছি, কাজ করতেছি, ওই করতেছি, সারাদিন এই সারাউন্ডিং এ আছে। আমি আড্ডা দিই নাই ফ্রেন্ডসদের সাথে, অহেতুক সময় নষ্ট করি নাই, ঘোরাফেরা করি নাই, আমি মুভি দেখি নাই, আমি নাটক দেখি নাই, সিনেমা দেখি নাই। তো আমি এত এত স্যাক্রিফাইস করছি, ফ্যামিলিতে ঠিকমতো সময় দেই নাই, তাহলে এটা বাই প্রোডাক্ট হিসেবে হয়ে গেছে ভাই। এটা আমি আসলে চাই না ইন্টেনশনালি, আমি যে হ্যাঁ আমার 100 পাবলিকেশন করতে হবে, এটা করে আমি অনেক কিছু হব, এরকম সত্যি বলতে এরকম কোনো ইন্টেনশন কখনোই ছিল না। এবং আমি নিজেও বিশ্বাস করতে পারি না যে আমার আসলে 100 পাবলিকেশন হয়ে যাবে। আমি এটা কখনোই বিশ্বাস করি না। যখন আমি ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ারেও ছিলাম, আমি তখনও বিশ্বাস করি না যে না, এটা হইতে পারে, আমি মনেই করি না। কিন্তু এটা আসলে বাই প্রোডাক্ট হিসেবে হয়ে গেছে। তো বাংলাদেশি স্টুডেন্টদের আসলে যদি গবেষণা শিখতে হয় বা তারা যদি ভালো দেশের জন্য করতে চায়, তাহলে গবেষণামুখী হতে হবে। কিন্তু তারা হচ্ছে হায়ার স্টাডিজ মুখী, অর্থাৎ তারা বাইরে উচ্চশিক্ষা গ্রহণ করবে, সেখানে লাক্সারিয়াস লাইফ লিড করবে, দেশে ফিরবে না, এই মুখী। তো এই মুখীর জন্য কি করা লাগে, যে হ্যাঁ যদি দুই একটা রিসার্চ থাকে, তাহলে হচ্ছে প্রফেসররা ভালো চোখে দেখে, ভালো ফান্ডিং করে, ওকে ঠিক আছে, তাহলে আমি দুই একটা আর্টিকেল করি, টুকটাক কাজটা শিখি, আমি তারপর চলে যাব, তারপরে আর আমাকে ঠেকায় কি? ব্যাপারটা অনেকটা এরকম হয়ে গেছে। মানে তো আপনি এই যেটা জায়গায় বলতেছেন, বাংলাদেশের যে শিক্ষার্থীগুলো আছে মেইনলি গবেষণা করে অনেকটা জাস্ট বাইরে যাওয়ার জন্য, মানে জিনিসটা অনেকটা এক্স্যাক্টলি হ্যাঁ, ওকে। এইটাই। এবং বাইরে যাওয়ার পরে বাইরে যাওয়ার পরে যেমন আমাদের বিশ্ববিদ্যালয় থেকে, আমাদের বিভাগ থেকেও অনেক সিনিয়ররা গেছে, প্রায় 20 থেকে 25 জন এখন বাইরে আছেন, ঠিক আছে? মানে তো মানে বাইরে যদি যাওয়া না লাগতো তারা গবেষণা করতো না, মানে এটা কি, মানে জিনিসটা ম্যাক্সিমাম, অনেক এটা এরকম আমি মেসেজ এটা দেয়? ওকে। এটা ম্যাক্সিমাম, এটা ম্যাক্সিমাম এইটা হাতে গোনা 1 থেকে 2% স্টুডেন্ট যারা আসলে সত্যিকারে এখানে মোটিভেটেড, বা এখানে তারা ভালো লাগা, প্যাশন ফিল করে যে হ্যাঁ গবেষণা করব, হিউম্যান ওয়েলফেয়ারের জন্য কিছু করব। এটা হুম, হুম, এটা 1 থেকে 2% স্টুডেন্ট বা 1 থেকে 2% টিচার। হ্যাঁ, যেমন হুম। বাংলাদেশের প্রেক্ষাপটে যে আচ্ছা, অনেক টিচার তাহলে আসলে, তাহলে যদি আরেকটু জানতে চাই, শিক্ষকরা তাহলে গবেষণা করতেছে কেন? তাদের তো হ্যাঁ যাওয়ার মানে কোনো শিক্ষকরা আসলে, বাংলাদেশের অনেক শিক্ষকরা খুবই প্যাশনেটেড, তারা করে 1 থেকে 2% যেটা বললাম। আর ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সত্যিকারের রিয়েলিটি, যে হয়তো বা প্রমোশনের জন্য করতে হচ্ছে, বা হায়ার স্টাডির জন্য তারাও পিএইচডি করবে সামনে, হ্যাঁ। এবং এছাড়া আর কোনো আসলে তাদের জন্য, কিন্তু 2-1% শিক্ষক যারা আছে আসলে খুবই ডেডিকেটেড, তারা ইনভেনশন করতে চায়, তারা বাংলাদেশের জন্য কাজ করতে চায়, এরকম ম্যাক্সিমাম শিক্ষক, মানে এরকম 1 থেকে 2% শিক্ষক আছে। বাট ম্যাক্সিমাম শিক্ষকের ধারণা এটাই যে তারা পাবলিকেশন, রিসার্চ বা যাই করুক না কেন, এটার মূল উদ্দেশ্য হবে প্রমোশন। যেহেতু বাংলাদেশের আসলে প্রমোশন হওয়ার জন্য কিছু ক্রাইটেরিয়া আছে, যে পিএইচডি করা লাগবে, বা তো পাবলিকেশন থাকা লাগবে, এরকম কন্ট্রিবিউশন থাকা লাগবে। তো এইটাই হচ্ছে ব্যাপার। তো যারা এই ধরনের কথা বলে যে একটা দুইটা হইলেই সম্ভব, আসলে সত্যি একটা দুইটা হইলে বা না হইলেও অনেক সময় এই ধরনের বড় বড় বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া পসিবল, ঠিক আছে? কিন্তু ও, আমরা আসলে এই জায়গা থেকে বের হয়ে আসতে হবে, যে আসলে হায়ার স্টাডির জন্য শুধুমাত্র গবেষণা এরকম না, বাট আমার গবেষণাকে আরো ভালো শেপ দেওয়ার জন্য, আরো উচ্চতর লেভেলে গবেষণা করার জন্য আমার হচ্ছে হায়ার স্টাডিজ করা লাগবে। এটা হচ্ছে মেইন এম হওয়া উচিত, যে হ্যাঁ আমি যা করতেছি এখানে ঠিক আছে, কিন্তু এটাকে আরো বড় পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য, আরো ভালো কিছু করার জন্য, দেশের জন্য আরো ভালো কিছু করার জন্য আমাকে আরো উচ্চতর শিক্ষা নেওয়া লাগবে। সেক্ষেত্রে আমরা হচ্ছে হায়ার স্টাডিজ দিকে ফোকাস করবো, যে হ্যাঁ আমার হায়ার স্টাডিজ এখানে প্রয়োজন এই কারণে। কিন্তু স্টুডেন্টরা গবেষণাকে করে হচ্ছে হায়ার স্টাডিজ জন্য, ওকে। তো কিন্তু আমাদের উচিত গবেষণাকে এখানে বেরানোর জন্য এখানে হায়ার স্টাডিজ করা। জি। এখানে আরেকটা কোশ্চেন আসছে আমাদের এইখানে, যেটা হলো যে তরিকুল ইসলাম
মনে হয় আপনার মেন্টর। তো তারও দেখা গেছে যে 200 পাবলিকেশন। হুম। তো আপনারটা, সে বলতেছে যে আপনারটা হয়তো মিরাক্কেলি হয়ে গেছে, আপনি জানেন না, কিন্তু তার কিভাবে 200 পাবলিকেশন হয়? হ্যাঁ, এখন দেখেন তার তো মানে তারটাও কি, শিক্ষকতা মানে তার কোশ্চেন হলো তারটাও কি অটোমেটিক হয়ে গেল নাকি, না। মানে এই জিনিসটা সে জানতে চাচ্ছে। হ্যাঁ, এখন দেখেন যেহেতু বাংলাদেশের বাইরে যাওয়ার জন্য হায়ার স্টাডিজ করার প্রয়োজন আছে, তিনি হুম হুম শিক্ষক এবং তার স্টুডেন্টরা প্রতি বছর গবেষণা করতেছে এবং কিছু শিক্ষার্থী গবেষণা বাইরে যাওয়ার জন্য হায়ার স্টাডিজের জন্য গবেষণা করতেছে। সেক্ষেত্রে উনি কিন্তু একটা বেসলাইন তৈরি করতেছে যে স্কলার শিক্ষার্থী বাংলাদেশে বাড়ানোর জন্য, যারা বাইরে গিয়ে হায়ার স্টাডিজ করে দেশে ফিরবে যেন তারা হচ্ছে আরো ভালো করে রিসার্চটা করতে পারে। এখন হুম যখন হুম। উনি উনি শিক্ষকতা করেন প্রায় অনেক আগে থেকে, আমি আসারও অনেক আগে থেকে 2018 সালে এখানে জয়েন করছে, তার আগে সাউদার্নে ছিলেন, তার আগে পিএইচডি করছেন উনি। তো 18 সাল থেকে যদি আমাদের বিভাগে ক্যালকুলেট করি, আমাদের বিভাগে 18 সাল থেকে এখন পর্যন্ত প্রায় 10-15 জনের উপরে গেছে হায়ার স্টাডিজের জন্য। তো এই ক্ষেত্রে উনি পাবলিকেশন হেল্প করছেন, উনি মেন্টরিং করছেন, সুপারভাইজেশন করছেন, বেসিক গবেষণাগুলো শিখাইছেন, ইথিক্যাল ব্যাপারগুলো শিখাইছেন। হ্যাঁ, এখন উনি যখন সুপারভাইজেশন করতেছেন তাহলে তো উনি সাবমিট করতেছেন, উনি পাবলিকেশন করতেছেন, তাহলে এখন স্টুডেন্টদের জন্য যে হ্যাঁ স্টুডেন্ট দুইটা একটা পাবলিকেশন হইলে তাহলে তার যে আসলে রিসার্চ নলেজটা আছে সেটা আসলে বোঝা যায় যে হ্যাঁ আসলে তার সার্টিফিকেশন যেটাকে বলে, যেমন কোনো একটা কাজ আমি পারি বা স্কিল পারি সেটার মূল ব্যাপার কি সার্টিফিকেশন, তেমনি রিসার্চটা পারি এটার মূল একটা সার্টিফিকেশন হচ্ছে পাবলিকেশন থাকা। তো যখন দুই একটা পাবলিকেশন স্যারের প্রত্যেকটা স্টুডেন্টের জন্য করেছে বা স্টুডেন্টের কাজ করতেছে সেটা উনি সুপারভাইজ করে সেটা পাবলিশ করতেছে। এখন যদি 18 সাল থেকে 2 জন করে যদি আপনি হিসাব করেন তাহলে কত স্টুডেন্ট? শুধুমাত্র কি এটা আমাদের বিভাগের? না, উনি অন্যান্য বিভাগের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের টিচারদের সাথে মিলে তাদের শিক্ষার্থীদের মেন্টরিং করতেছেন। যেমন আমাদের বিশ্ববিদ্যালয়ে বিজি বিএমবির স্টুডেন্টদেরকে উনি কো সুপারভাইজেশন হিসেবে থাকতেছেন। এখন যখন বিজি বিএমবির ফোর্থ ইয়ার প্রজেক্ট এবং মাস্টার্সের প্রজেক্ট থিসিসের গুলার উনি কো সুপারভাইজার থাকতেছেন, তার মানে কি ওগুলো কিন্তু অটোমেটিক পাবলিকেশনে যুক্ত হচ্ছে, যেগুলো তো আমরা নাই কিন্তু উনি তো ওগুলো করতেছেন। তো এই জন্য ওনার পাবলিকেশন গুলো বৃদ্ধি পাচ্ছে। এখন উনি যখন স্টুডেন্টদের জন্য করবেন, কারণ ওনার তো আসলে এখন প্রমোশন হোক বা যার হোক ওনার পাবলিকেশন আর কোনো প্রয়োজনীয়তা নাই, কারণ হিউজ হয়েছে, কারণ আপনি যে কি পরিমাণ হয়েছে। এটা বলতে চাচ্ছেন যে পাবলিকেশনে একজন ভালো গবেষকের ক্রাইটেরিয়া? না, 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 পাবলিকেশন ভালো প্রকাশনের ক্রাইটেরিয়া আমি বলতেছি না। কিন্তু আমি বললাম যে আগেই বললাম যে আমার রিসার্চে যা আছে তার থেকে আমি যত সর্বোচ্চ চেষ্টা করে ভালো কোয়ালিটির কাজ করতে পারি সেটা হচ্ছে আমার মূল উদ্দেশ্য। তো স্যারও সেটাই করতেছেন। এই বিভিন্ন নতুন, নতুন কাজও করতেছেন, কিছু নতুন মেথড ডেভেলপ করার চেষ্টা করতেছেন, নতুন আচ্ছা। কাজ করার চিন্তা আছে এবং হিট প্রজেক্ট থেকে শুরু করে আরো বিভিন্ন প্রজেক্টও উনি পাওয়ার জন্য ট্রাই করতেছেন। যাতে যদি পায় তাহলে আসলে সেক্ষেত্রে আমাদের বিভাগে আরো বেশি ফ্যাসিলিটিস পূর্ণ হবে এবং আরো ভালো গবেষণা করা যাবে। ওকে। তো এইখানে আরো কিছু কোশ্চেন আমরা পাইছি, সবগুলো চেষ্টা করবো যতটুকু পারি আমরা নেওয়ার জন্য। তো ওভারঅল আপনাকে যদি একটা অপশন দেওয়া হয়, এখানে খুব ইন্টারেস্টিং একটা কোশ্চেন আসছে আমাদের গুগল ডকের ইয়াতে কোশ্চেনারি যেটা আমরা ফিল করতে বলছিলাম সেখানে। তো সেখানে একটা ইন্টারেস্টিং কোশ্চেন অনেক এরকম, আপনাকে যদি 4 বছরের পেপার গুলো বাদ দিয়ে দেওয়া হতো, মানে আপনি গবেষণায় পেপার পাবলিশ করবেন না, বাট একটা ইন্টার্নশিপ দেওয়া হতো, কোনটা পছন্দ করতেন? আপনি একটা ইন্টার্নশিপ করবেন আর 4 বছরের হ্যাঁ, এই যদি রিসার্চ পেপার লেখা। যদি যদি সেই ইন্টার্নশিপে আমি যা অ্যাচিভ করছি এখন বা যতটুকু জানি তার থেকে বেশি হুম জানতে পারি, আমি অবশ্যই ইন্টার্নশিপটাকে বেছে নিব। কারণ হুম পাবলিকেশন তো মূল টার্গেট না, আমার শেখা, হুম আমার জানা এবং আমি সামনে কি করতে চাই সেটা হচ্ছে আমার কাছে গুরুত্বপূর্ণ। আমি অবশ্যই, আমাকে যদি এখন বলে যে হ্যাঁ, আমাকে যদি একটা ভালো বিশ্ববিদ্যালয় বলে যে তোমাকে আমি এই জিনিসগুলো শেখাবো, তুমি ইন্টার্নশিপ করবে, কোনো পাবলিকেশন না, আমি অবশ্যই আমি এখনই যেতে রাজি আছি। এবং ইনফ্যাক্ট যদি এখন অন্যান্য দেশেও যদি আমাকে সেভাবে বলে যে হ্যাঁ তুমি এই জায়গাগুলো এই কাজ করবা, এইগুলো শিখতে পারবা, হ্যাঁ, এবং তোমার কোনো পাবলিকেশন থাকবে হবে না, জাস্ট আমি এগ্রি। কারণ আমার কাছে মূল লক্ষ্য হচ্ছে ওই কাজটা শিখা, সেটাকে ইমপ্লিফাই করে হিউম্যান ওয়েলফেয়ারের জন্য কিছু করা। পাবলিকেশন নট ফ্যাক্ট, পাবলিকেশন অনেক পাবলিকেশন থেকেও তো আসলে কোনো লাভ নেই, পাবলিকেশন একটা না, জাস্ট একটা নাম্বার, ঠিক আছে? তো এই জিনিসটা বাই প্রোডাক্ট হিসেবে হয়েছে। যখন দেখেন আমার ফাইন্ডিংস গুলো আসছে তখন আমি ফাইন্ডিংস গুলো কি করবো? কারণ ফাইন্ডিংস গুলো আমি রেখে দেবো, যখন আমি রেখে দেবো মানে আমি এরকম 100 ফাইন্ডিংস রেখে দিলাম, তাহলে এই সেই 100 ফাইন্ডিংস তো সেগুলো নিয়ে তো অন্য জায়গায় হয়তো কাজ হতে পারে। যখন এইগুলো কাজ হবে তখন তাদেরও সময় নষ্ট, এখানে আমারও সময় নষ্ট। সেক্ষেত্রে এই ফাইন্ডিংস গুলো কিন্তু সায়েন্টিফিক কমিউনিটি আমরা শো করতেছি, তখন আচ্ছা, তারা কিন্তু আপনার কি হুট মনে করে হয় না যে আপনার হুট করে ইচ্ছা করে কিন্তু তারা নিয়ে হুম নিচ্ছে হুম। না, তারা কিন্তু জাস্টিফিকেশন করতেছে, তারা আমাদের অথেন্টিসিটি যাচ্ছে, তারা কমেন্ট করতেছে, সেই কমেন্টের রেসপন্স করতেছি, তারা ডেটা চাচ্ছে, র ডেটা চাচ্ছে, সেই র ডেটা দিচ্ছি আমরা। তারপর তারা কোনো ভিডিও থাকলে, তারপর ফটোস থাকলে কাজের, সেগুলো চাচ্ছে, সেগুলো প্রোভাইড করছি, দেন হচ্ছে সেগুলো অ্যাকসেপ্টেন্স হচ্ছে। তো আসলে এত সহজ না বিষয়গুলা। জি। আচ্ছা, আপনার 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 কি মনে হয় না যে ওভারঅল
এই পাবলিকেশন লেখার প্রতি মনোযোগ না দিয়ে অন্য কোনো স্কিল ডেভেলপমেন্টের দিকে ফোকাস করলে আরো বেটার হইতো? যে আপনার কাছে কি মনে হয়? এখন আমার স্কিল শেখার মধ্যে আমি পিসিআরটা টুকটাক শিখছি, আমি যশোরে গিয়ে এজিসিএমএস স্কিল সেগুলো শিখছি। তো আমার রিলেভেন্ট ফিল্ডে কাজ করার জন্য সামনে আরো কিছু যেমন ইলিশা, তারপর আরো অনেক কিছু শেখা প্রয়োজন, সেগুলো আমি শিখতে চাই। কিন্তু এখন বাংলাদেশের প্রেক্ষিতে যেমন আমি সব বলি, একটা কোর্স ইলিশার একটা কোর্স যদি আমি করতে চাই 20,000 টাকা, 25,000 টাকা হচ্ছে বাংলাদেশের কোন প্রতিষ্ঠানে আমি দেখছি তারা চাচ্ছে। এখন আমি একটা মিডল ক্লাস ফ্যামিলি 25,000 টাকা দিয়ে 7 ডেজের একটা কোর্স করার আমার এখন কি হুট করে সামর্থ্যটা আছে? আমার নাই কিন্তু সামর্থ্যটা। তা আমি তো সেটা শিখতে চাই, কিন্তু যদি আমাকে রিসোর্সেস করে দেয় যে হ্যাঁ তোমাকে আমি এখানে ফ্রিতে শেখাচ্ছি বা এখানে ইজি করে দিচ্ছি, বা আমাকে যদি বাইরে স্কলারশিপ দিয়ে তারা শেখানোর চেষ্টা করে, আমি তো শিখতে চাই সেটা। এখন যেহেতু আমার এখন রিসোর্সেস নাই, এখন আমি কি করবো? এখন আমার কাজটা কি? আমি বলি আমার ফার্স্ট ইয়ার টু ফোর্থ ইয়ার আমার রিসোর্সেস যা আছে তাকে ইউজ করে আমার কাজ করতে হচ্ছে। এখন আমি যদি কাজ না করতাম তাহলে আমি কি করতাম? আমি বসে বসে কি করতাম? যারা বাকি বাংলাদেশের স্টুডেন্টরা যেটা করে, ফোন দেখে, রিলস দেখে, আড্ডা দেয়, ঘুরে ফিরে বেড়ায়, এটাই কিন্তু করতো। তাহলে সেইটা করার থেকে এটা কি বেটার কাজ না? এই নতুন ফাইন্ডিংস নিয়ে আসা বা ল্যাবে পড়ে থাকা, ল্যাবে থেকে হ্যান্ডস অন যতটুকু শেখা সর্বোচ্চ লেভেল যায়, সেটা শেখাটি সেটা কি বেশি গুরুত্বপূর্ণ না, বা সেটা বেশি সিগনিফিকেন্ট না? আচ্ছা, তো সেই ক্ষেত্রে আপনার মেন্টরিং এর যে জায়গাটা, তো সেই ক্ষেত্রে আপনার মেন্টরশিপের জায়গাটাতে আপনার কাদেরকে পাইছেন ওভারঅল যাত্রাতে? আচ্ছা, মানে আমাকে মেন্টরিং করছে এটা? এক্স্যাক্টলি, যেমন একেবারে হ্যাঁ, ইনিশিয়াল পয়েন্ট থেকে এখন পর্যন্ত ইনিশিয়াল আপনার মেন্টর হিসেবে ইনিশিয়াল পয়েন্ট থেকে কারা আমি ছিল? যে বললাম গবেষক হতে চাই প্ল্যাটফর্ম থেকে, আমি জাস্ট বেসিক ক্লাসগুলো দেখলাম। কিন্তু আসলে অনলাইনের জগৎ আর অফলাইনের জগৎ টোটালি মানে একদম আলাদা, ঠিক আছে? তো অনলাইন থেকে আপনি বেসিক নিতে পারেন, কিন্তু আপনি বড় কোনো নলেজ আসলে গেইন করতে পারবেন না। সেক্ষেত্রে আমার বিভাগে যে প্রথম যে আমি সবচেয়ে বেশি গবেষণা তার থেকে শিখছি বা তার থেকে ছিলাম ডক্টর মোহাম্মদ তরিকুল ইসলাম স্যার, উনি। তারপরে আমাদের বিভাগের ডক্টর মোহাম্মদ আলী খান স্যার, উনি হচ্ছে আপনার কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয়ে অস্ট্রেলিয়ার কিউএস র্যাঙ্কিং 50 মধ্যে যেটা ওনাতে পিএইচডি করে আসছেন, ওনার থেকে। তারপরে আমাদের বিভাগের আবুল বাশার রিপন খলিফা স্যার, উনি এখন সামনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে উনি আমাদের বিভাগে আসছেন, এখন সামনে পিএইচডি করতেছেন। সামসারা খান ম্যাম, তারপরে খাদিজা ম্যাম, তারপরে সোলাইমান স্যার, তারপরে মিলন মন্ডল স্যার যিনি এখন ইউএসএতে আছেন। তো এই সব শিক্ষকদের আওতাভুক্ত থেকে কিন্তু আমি টুকটাক করে কিন্তু আমি গবেষণার বেসিক গুলো, ইথিক্যাল বিষয়গুলো এগুলো কিন্তু শিখছি। আপনাকে কি কখনো কি কেউ বলছে, মানে যেহেতু অলরেডি যখন আপনার এই জিনিসটা নিউজটা চলে আসছে, দেন আপনাকে মানুষজন বলতেছে, বাট অ্যাজ এ মেন্টর হিসাবে এই যে যাদের নাম বললেন, তারা কি কখনো বলছে যে তুমি বাবা এতগুলো পেপার পাবলিশ করো না, তো তুমি একটু ধরো ল্যাব ওয়ার্ক করো বা রিয়েল লাইফ টাইম কোনো একটা প্রজেক্ট ইনভলভ হও, বা যে জিনিসটা আমাদের দেশে একটা কিছু যে দেখা গেছে না ফ্যাসিলিটি নাই, তো বাহিরে যায় কোনো একটা অভিজ্ঞতা নিয়ে আসো 6 মাসে, তো এই গাইডলাইন গুলো কখনো কোথাও থেকে পাওয়া হয়েছে কিনা? হ্যাঁ, আমাদের স্যাররা আমাদের প্রথম থেকে সেই গাইডলাইন গুলো ফলো আপে রাখছেন। এখন আমরা কাজ করতেছি কি, যে আমাদের ফ্যাসিলিটি যা তা করছি। হ্যাঁ, এখন হ্যাঁ অবশ্যই এখন যাওয়ার সময় আসছে আমার গ্রাজুয়েট কমপ্লিটের পথে। তো এই ক্ষেত্রে স্যারে আমাকে কিন্তু মানে লাস্ট হচ্ছে আপনার আগে থেকে টুকটাক বলছে তুমি আস্তে আস্তে প্রিপারেশন নাও। অর্থাৎ হায়ার স্টাডিজ শুধুমাত্র যে আসলে আপনি ভাবলেন যে আমি 1 মাসে এখন অ্যাপ্লাই করলাম, পরের মাসে আমি চান্স পেয়ে যাবো, বিষয়টা এরকম না। এটা একটা লং প্রসেস। আস্তে 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 আপনার হচ্ছে সেই জিনিসগুলো আপনার ইকুইপমেন্ট যোগাইতে হয়। আইএলটিএস যদি দেন, আইএলটিএস লাগলে আইএলটিএস দিতে হবে, পাসপোর্ট রেডি করতে হবে, ডকুমেন্ট রেডি করতে হবে, রিকমেন্ডেশন রেডি করতে হবে, সবকিছু। তো টুকটাক টুকটাক করে কিন্তু সেগুলো গোছানোর জন্য স্যার আমাকে বলছেন, এবং আমি টুকটাক চেষ্টা করতেছি, সেগুলো আস্তে আস্তে করতেছে। বাট সেটার জন্য সময় লাগবে, আস্তে আস্তে করতেছি সেটা, ঠিক আছে? আমার অনার্সটা কমপ্লিট হোক, টুকটাক কয়েকটা জায়গায় অ্যাপ্লিকেশন। হ্যাঁ, তো এই জন্য স্যারে কিন্তু আমাকে গাইডলাইন্স দেয়। বাট পাশাপাশি এটাও বলছেন যে গবেষণা আসলে ক্রিটিসিজম হোক যাই হোক কখনো থেমে থাকা যাবে না। একজন গবেষকের সবচেয়ে বড় পাওয়ার হচ্ছে সততা। অর্থাৎ আমি তো জানি আমি সৎ ছিলাম, আল্লাহ তো জানে আমি সৎ ছিলাম। তো এই সততার জায়গা থেকে গবেষণা কখনো আমি ক্রিটিসিজম হোক যাই হোক আমি কখনো এই জায়গাটা ছাড়তে পারবো না। মানে এর প্রতি ভালোবাসা আমি কখনো আসলে দূরে সরতে পারবো না। তো এই জন্য এই জায়গাতে একটা আর বিষয় হচ্ছে কি, যেহেতু আমার আরো কিছু নলেজ প্রয়োজন যে ভালো কিছু কাজ করার জন্য, সেক্ষেত্রে স্যার ইনফ্লুয়েন্স করতে আছে আমাকে যে স্যার একটা জায়গা কিন্তু দেখাচ্ছেন। আপনি অনেকবার নলেজের কথা বলতেছেন, আপনার কাছে আসলে নলেজটা কি? ইজ ইট অল অ্যাবাউট জ্ঞান, ইনফরমেশন অর সামথিং এলস? জ্ঞান সবচেয়ে সহজ একটা কথা। হোয়াট জ্ঞান? জ্ঞান আপনার হচ্ছে কাছে কি আপনার কাছে হ্যাঁ কি? আমার কাছে ওইটাই, সৃষ্টিকর্তা থেকে যেটাই আসে সেটাই হচ্ছে জ্ঞান।
এর বাইরে আর কোনো কিছু সংজ্ঞা নাই। এটাকে এখন ইলাবোরেট করতে গেলে আপনি অনেক ইলাবোরেট করতে পারবেন, কিন্তু আমি ওকে, ইলাবোরেট তো করতে চাচ্ছি না, আমি আপনি যেহেতু আপনাকে গবেষক হিসেবে পরিচয় দিচ্ছেন, তো সেই ক্ষেত্রে একজন জিজ্ঞাসা করছে আপনি আসলে কি ইনোভেট করছেন। হ্যাঁ, কি ইনোভেট যেহেতু করছি? আপনি হ্যাঁ, এক্স্যাক্টলি। হ্যাঁ, আচ্ছা, আমি রাগিব হাসান স্যারের একটা বই পড়ছিলাম, গবেষণায় হাতে খড়ি, ঠিক আছে? তো উনি ওখানে দিয়েছেন যে আসলে লং টাইম যদি গবেষণা বাংলাদেশে করতে হয় তাহলে আসলে ছোট ছোট জায়গা থেকে করতে হবে। আপনি কিন্তু এখন দেখেন, এখানে অ্যাড করছে সে, হ্যাঁ আমি বলছি, আমি জাস্ট এটা সামারি করছি যে আপনি 3 বছর গবেষণা করছেন, হ্যাঁ, গবেষণা করে আপনি ওভারঅল কি ইনোভেট করছেন। কি ইনোভেট করছি? আমি ইনোভেট করছি ইনসোনোমিয়া এবং হচ্ছে গাবা রিসেপ্টরের এগেইনস্টে অসংখ্য কিছু বায়োঅ্যাক্টিভ ফাইটোকেমিক্যাল আছে যেগুলোর অ্যাক্টিভিটি আমি ইনোভেট করছি, যেটা আগে কেউ করে নাই। ইজ দ্য নোবেলিটি অফ মাই স্টাডি, অফ মাই রিসার্চ, ঠিক আছে? যে আমি এগুলা হলো সফটওয়্যার বেস কাজ, এটাই তো মানে নো 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 জিনিসগুলো তৈরি করছেন। এনিমেল মডেল আমি আগেও বলছি, এনিমেল মডেলে কাজ করছি, ঠিক আছে? প্রি ওকে, ক্লিনিক্যাল টেস্ট করছি। আচ্ছা। তো এখানে যে জিনিসটা আমরা আরেকটা ইনফরমেশন অলরেডি এখন পেয়ে গেছি, যেটা হলো ফান্ডিং এর ইনফরমেশন আমাদের হাতে এসে পৌঁছাইছে। তো এখানে যদি আমরা একটু অ্যাড করি যে ওভারঅল আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে বাংলাদেশে যে ফান্ডিং অপশন গুলো আছে, গভর্নমেন্ট প্লাস অন্যান্য যে প্রাইভেট সেক্টর থেকে, তো সেইখানে এখন পর্যন্ত ওরকম সিগনিফিকেন্ট কোনো ফান্ড আমরা দেখতে পাচ্ছি না ওয়েবসাইট বা কোনো সোর্স থেকে, যেটা গোপালগঞ্জ বিজ্ঞান প্রযুক্তিতে ফার্মাসি ডিপার্টমেন্টে ওইভাবে আহ, আহ, পাইছে, যেটার মাধ্যমে তারা ওই ফান্ডিং এর অধীনে তারা এই কাজগুলো করতেছে। তো আমাদের এখানে একটা কোশ্চেন থেকেই যায়, যেটা হলো যে আসলে ফান্ড ছাড়া কি গবেষণা করা যায় কিনা আসলে বাস্তবিক প্রেক্ষিতে। আর আরেকটা ব্যাপার হলো যে আহ কিছু আহ, ফান্ড তো অব- আছে, যেমন আমি বলি এনএসটি ফেলোশিপের শিক্ষার্থীরা টাকা টাকা পাচ্ছে না, এনএসটি ফেলোশিপের জন্য আচ্ছা, আচ্ছা, আমি প্রায় এখানে একটু 54 টাকা পাচ্ছে তারা, সেই আমি কাজগুলো তো সময় দিব হচ্ছে। এটার জন্য। তো এইখানে মানে যে ইনফরমেশন গুলো আমরা পাচ্ছি, আমরা এখানে আরো 3জন গবেষককেও কিছু দায়িত্ব দেওয়া হয়েছিল এটাকে একটা ইনসাইট বের করার জন্য, ওভারঅল আই ওপেনিং ইনসাইট যেটাকে আমরা বলি, আমরা এটা করে থাকি অনেক ক্ষেত্রেই। তো সেই ক্ষেত্রে আমরা 3জন গবেষককে দায়িত্ব দেওয়া হয়েছিল পুরো ওভারঅল ইভালুয়েশনের জন্য। তো সেই ক্ষেত্রে বাহিরের একজন ছিল, আহ আর দেশের 2জন ছিল, তিনজনের একটা বোর্ড ছিল। তারা ওভারঅল জিনিসগুলা একটা ইভালুয়েশন, সেটা আমরা অলরেডি হাতে পাইছি, আমরা একটু দেখবো। তো ওভারঅল তারা কি ধরনের ইভালুয়েশন করছে, ওভারঅল পাবলিকেশন প্লাস হলো এই পুরো ব্যাপারটা নিয়ে। তো সেই ক্ষেত্রে তো ফান্ডিং এর অপশনটাতে আমি একটু শেষ করি। সেইখানে হলো যে ফান্ডিং এর কোনো অপশন আমরা এখনো খুঁজে পাই নাই। তো সেই ক্ষেত্রে ফান্ডিং ছাড়া কিভাবে গবেষণা হচ্ছে সেটা আমরা জানতে চাই। প্লাস হলো এটা কি আসলেই ভ্যালিড কিনা। তো এই জিনিসগুলো আমাদের সামনে আসছে। আচ্ছা, সেটা সেটা আমরা যদি আমরা অফিসিয়ালি আমরা নেক্সট টাইম কোনো ইনফরমেশন পাই, সেটা আমরা জানাবো পেজ থেকে যে ওভারঅল গোপালগঞ্জ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ফার্মাসি ডিপার্টমেন্টে ওইরকম সিগনিফিকেন্ট কোনো ফান্ডিং আছে কিনা। তো যেহেতু বাংলাদেশে এখন হিট প্রজেক্ট চলতেছে, আইএফসি, ওয়ার্ল্ড ব্যাংক, প্লাস হলো গভর্নমেন্ট মিনিস্ট্রি অফ, দেখা গেছে সায়েন্স এন্ড টেকনোলজি কিছু ফান্ডিং আছে। তো ওভারঅল কি পরিমাণ ফান্ডিং গোপালগঞ্জ বিজ্ঞান প্রযুক্তি ফার্মাসি ডিপার্টমেন্ট পাইছে সেটার অধীনে তারা এই কাজগুলো করতেছে। আরেকটা কোশ্চেন আছে যে ওভারঅল আমি একটু অ্যাড করে দিই এখানে ফান্ডিং এর ইস্যুটা আমি একটু অ্যাড করে দিই। সেটা হচ্ছে, দেখেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের রিসার্চ সেন্টার মানে রিসার্চ সেল আছে, ঠিক আছে? তারা শিক্ষকদের কিছু ফান্ড দেয়। এখন এটা কি পরিমাণ দেয় এটা আসলে স্যার বলতে পারবে। সেই ফান্ডের অধীনে আমরা অনেক সময় কাজ করি। পাশাপাশি যারা থিসিসের কাজগুলো করে, আমি বললাম থিসিস প্রজেক্টের কাজগুলো, থিসিসের কিন্তু আমরা এনএসটি ফেলোশিপ আমাদের সিনিয়র অনেকে পায়। আমি যতটুকু হ্যাঁ, জানি যে এনএসটি ফেলোশিপের যে অ্যামাউন্ট একেবারেই কম, সেটাতে আসলে গবেষণার মতো 54,000 টাকা, 50 ঠিক আছে? এখন আমি 54,000 ফর রিসার্চ দেখা যাচ্ছে নাথিং। হ্যাঁ, আমি বলি সেটা আমার যে কাজ, আমি তো বললাম, আমি তো মলিকুলার লেভেলে বললাম না যে আমি প্রোটিন এক্সপ্রেশন তো দেখতেছি না। প্রোটিন এক্সপ্রেশন দেখলে তো আমার বহুত টাকা লাগবে। আমি যখন এটা ভাবছি, আমি এবং খবরও নিচ্ছি, আমি যশোরের কথা বলছি, একজন ভাই ছিলেন, ওনার সাথে কথা বলছি জিনোম সেন্টারের। তো ওনাদের সাথে কথা বললাম যে ভাই আমি তো এরকম কাজ করতেছি, এনিমেল মডেল এই পর্যন্ত করতেছি, আমি চাচ্ছি যে এগুলোর এক্সপ্রেশন আমরা দেখতে চাই। জিনিসটা সেক্ষেত্রে উনি বলছেন যে 1.5 থেকে 2 লাখ টাকা করে একটা স্যাম্পলের জন্য লাগবে। সেক্ষেত্রে আমি সেই ফান্ডিং তো আমার কাছে নাই, আমি কিভাবে করবো? ইনফরমেশন গুলো নিব, যেহেতু আমরা অলরেডি অনেক সময় নিয়ে নিচ্ছি, আমরা শেষ করার চেষ্টা করবো উইদিন নেক্সট 10-15 মিনিটস এর মধ্যে। তো ইনফরমেশন গুলো অ্যাড করে যেগুলো আমাদের অলরেডি হাতে এসেছে এগুলো অ্যাড করে আমরা কিছু ফিডব্যাক নিব।
তো যেহেতু এই কাজগুলো আমরা কিছু রিসোর্স পারসন বা বাংলা টিম এবং 3জন এক্সপার্টকে দেওয়া হয়েছে, তাদের কাছ থেকে আমরা ফিডব্যাক গুলো আমরা পাচ্ছি। তো সেই ক্ষেত্রে প্রথম যে জিনিসটা, আবার এগেইন আমি যে জিনিসটা রিপিট করতেছি, আপনি যেটা বলছেন যে এনএসটি সায়েন্স ফেলোশিপ, দিস ইজ লাইক প্রিটি স্মল অ্যামাউন্ট। আমি বলবো যে এই অ্যামাউন্টটা আসলে গবেষণা বাংলাদেশের প্রেক্ষিতে ইম্পসিবল, ইভেন গ্লোবাল প্রেক্ষাপটে ইটস নাথিং। আচ্ছা, তো আমি আমি যদি এখানে আমি আপনাকে কিছু প্রশ্ন করি ভাই, আমি একটা প্রশ্ন করি, সার্ভে বেস যে কাজগুলো হয়ে থাকে, যে মনে করেন যে জুলাই আন্দোলন নিয়ে একটা সার্ভে আপনি করলেন, তো সেক্ষেত্রে আপনার কত টাকা লাগবে? 20 কোটি টাকা লাগবে আপনার গবেষণা করতে? আমি একটু অ্যাড করি, লাগবে না। এবার আমি আরো বলি আপনাকে, আপনি মনে করেন একটা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের মানসিক সমস্যা নিয়ে আপনি গবেষণা করবেন, আপনার কি 20 কোটি টাকা লাগবে গবেষণা করতে? মনে করেন আপনি 100 এনিমেল নিয়ে একটা টেস্ট করবেন, সেক্ষেত্রে আপনার তো 10-20 কোটি টাকা লাগবে না তো? তাহলে আপনার, আমি তো বললাম আমার ফ্যাসিলিটি যা, সেই ফ্যাসিলিটির জন্য যতটুকু খরচ আমি আমার সেই লাগে জিনিসটাই আমি বলতেছি, সেটাই করতেছি। ওভারঅল ফ্যাসিলিটি গুলো কি আছে সেই ইনফরমেশন গুলোই যেহেতু আমাদের হাতে আসছে, আমরা সেই জিনিসগুলোই বলার চেষ্টা করতেছি। তো এটা আমি যে জিনিসটা বলতেছিলাম যে ওভারঅল কোনো ফান্ডিং রিসোর্স গোপালগঞ্জ বিজ্ঞান প্রযুক্তি প্রফেসর ডিপার্টমেন্টে নাই। তো এটা একটা বিগ কোশ্চেন, যেটা হলো কিভাবে তারা এই কোশ্চেন গুলো, যেটা সবার কাছ থেকে আসছে, যে এই রিসার্চ গুলো কিভাবে হচ্ছে। তো এটা রিয়েলি a big question from the expert that we have involved to analysis the data. তো সেই ক্ষেত্রে তরিকুল ইসলাম যিনি সুপারভাইজার, ওনার ক্ষেত্রেও একটা সিমিলার নেটওয়ার্ক, যেটা হলো আমি যদি একটু এখন আমাদের এক্সপার্টের ইভালুয়েশনটা দেখি, এক্সপার্টের ইভালুয়েশনটা আমাদের কাছে অলরেডি যেহেতু হাতে পৌঁছেছে, তো সেইখানে আমরা একটা আই ওপেনিং ইনসাইট পাইছি এই এক্সপার্ট থেকে। এটা এক্সপার্টের যে জিনিসটা বলছে, সেমস লাইক এ নেটওয়ার্ক অফ হোয়াট, a lot of people. তো এই নেটওয়ার্কে বিভিন্ন ইউনিভার্সিটির স্টুডেন্ট, ফ্যাকাল্টি প্লাস হলো কিছু নন ফ্যাকাল্টি ইনভলভ। তো এটা যদি তারা বলতেছে অনেকটা এরকম, এটা যদি নর্মাল হয়, যদি একটা জাস্ট একটা নেটওয়ার্ক হয়, যদি এরকম নেটওয়ার্ক বাংলাদেশে আরো গড়ে থাকে, দ্যাটস ইটস এ কনসার্ন ফর বাংলাদেশ, ইটস এ বিগ কনসার্ন from the expert view, যেটা বলতেছে এইরকম নেটওয়ার্ক যদি আরো থাকে, দিস ইজ এ বিগ কনসার্ন ফর বাংলাদেশ, ফর দি রেপুটেশন অফ, দেখা গেছে যে আলটিমেট রিসার্চের ক্ষেত্রে ইট ক্যান সামহাও, দেখা গেছে যে রেপুটেশনটাকে ডিস্ট্রয় করে দিতে পারে বাংলাদেশের রিসার্চ ফিল্ডে। তো এরকম একটা ইনসাইট আমরা পাইছি। তো আরো কিছু জিনিস আসছে, সেটা আমরা একটু দেখার চেষ্টা করব। তো ইন টার্ম অফ আরো কিছু জিনিস যেটা বলছে, ইট ক্যান বি এ ডকুমেন্টারি, ইট ক্যান বি এ রিয়েলি গুড ডকুমেন্টারি ইন এ সেন্স, দেখা গেছে যে এইখানে হয়তো বা তাদের কাছে মনে হচ্ছে, যেহেতু আমরা ইন্টিগ্রেশন করছি 3জন এক্সপার্টকে বিদেশ এবং বাংলাদেশ থেকে, তো এইখানে আমাদের খুবই একটা কনসার্নিং ব্যাপার আসছে, সেটা হলো তারা মনে করতেছে যে এইখানে কিছু লোক ইনভলভ থাকতে পারে, যদি এরকম আরো নেটওয়ার্ক থাকে বাংলাদেশে, 2টা 3টা বা 4টা নেটওয়ার্ক থাকে, তো এরকম হইতে পারে এই নেটওয়ার্ক গুলোকে ইউজ করে বাংলাদেশের সরকারি কর্মকর্তা, তাদের যদি এখানে, মানে তারা বলতেছে তোমাদের এইখানে যারা রিসার্চে ইনভলভ, যাদের নামগুলো আছে, তোমাদেরকে একটু দেখো এখানে কোনো সরকারি কর্মকর্তা আছে কিনা, কর্মচারী আছে কিনা, বা যারা যাচ্ছে তারা বহির্বিশ্বে যাচ্ছে কিনা। তো সেই ক্ষেত্রে তারা একটা নাম, শুধু নাম দেওয়ার জন্য গবেষণা করতেছে, এরকম একটা ইনসাইট আছে। দ্যাট ইজ ভেরি কনসার্নিং। আমি এবার এটা ক্লিয়ার করি, শেষ করার পরে আমি আসবো, মানে আমি তাদের জিনিসটা আমি একটু শেষ করি। তাদের রিপোর্ট আমার কাছে যেহেতু আসছে, সাইটেশন, সেলফ সাইটেশনের ব্যাপারে যেটা বলছে, সেটাও সিমিলার, যেটা হলো যে আমরা কমেন্ট যেটা পাইছি, তো সেই ক্ষেত্রে তারা কনসার্ন করছে এই ব্যাপারটাকে। তো মোটামুটি এতটুকুই আমাদের ফিডব্যাক ছিল আমাদের এক্সপার্ট থেকে। বাট তারা বলছে ইট উইল বি রিয়েলি হেল্পফুল যদি কেউ এটা নিয়ে একটা ডকুমেন্টারি করে বাংলাদেশের ওভারঅল রিসার্চ যে ব্যাপারটা আছে, এবং পজিটিভ জিনিসটা যেটা বলছে, এই নেটওয়ার্কটাকে যেহেতু বহির্বিশ্বে রিসার্চ নেটওয়ার্ক আছে, আমি যদি বলি ফ্রান্সের সিএনআরএস, CAE, INRA, those are the biggest research network. Billions of dollars they're investing in research and development. তো সেই ক্ষেত্রে তারা একটা নেটওয়ার্ক তৈরি করে ফেলছে। তো সেই ক্ষেত্রে বাংলাদেশে গভর্নমেন্ট ইনিশিয়েটিভ এরকম একটা রিসার্চ নেটওয়ার্ক তৈরি করতে পারে, ইনস্টেড অফ লাইক পার্সোনাল দেখা গেছে নেটওয়ার্ক তৈরি করার থেকে,
যদি সেটা অথেন্টিক না হয়। অথেন্টিক যদি না হয়, ইন দ্যাট কেস দেখা গেছে ইট ক্যান ডিস্ট্রয় দি রেপুটেশন। সো এই জিনিসটাই ছিল। আর আরেকটা জিনিস যেটা তো আমি বলবো যে এগেইন আমাদের ওভারঅল যারা দর্শক ছিল, শ্রোতা ছিল এবং এক্সপার্ট ছিল, সবাইকে ধন্যবাদ ওভারঅল ইনফরমেশন দেওয়ার জন্য, শোনার জন্য, সবকিছু আমাদের সাথে থাকার জন্য। তো এখন আমরা জাস্ট হয়তো বা আপনাদের যদি এই মুহূর্তে আর দুই একটা কোশ্চেন থাকে আমরা সেটা নিব, দেন আমরা ক্লোজ করব। জাস্ট একটা লাস্ট আমাদের গেস্টের কাছ থেকে লাস্ট কিছু যদি সে কোনো কিছু অ্যাড করতে চায় সেই ক্ষেত্রে সেটা শোনার মাধ্যমে। ওকে, হ্যাঁ, এখানে কোলাবোরেশনটা অনেক বড় কোলাবোরেশন, স্যারের এটা নেটওয়ার্ক কোলাবোরেশন। তো এখানে বাংলাদেশে অন্য কেউ করছে বা আছে কিনা এটা আমাদের জানা নাই, বাট যেই আমাদের কাজগুলো করার জন্য যতটুকু যা প্রয়োজন আমরা সেই রিসোর্সেস থেকে সর্বোচ্চ লেভেলে চেষ্টা করে যাচ্ছি, এবং সেক্ষেত্রে স্যার সুপারভাইজ করতেছেন। তবে যেই ব্যাপারগুলো বলছে সেলফ বিষয়গুলো আমি ক্লিয়ার করছি। তবে আরেকটা এলামেন্ট বললেন যে যদি এরকম হয় রেপুটেশন এলামনি বা আমাদের ফিউচার কি, বিষয়টা হচ্ছে আসলে বাংলাদেশের আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্টরা আসলে ফার্স্ট ইয়ার থেকে ফোর্থ ইয়ার পর্যন্ত সেমিস্টার ওয়াইজ যদি কারো ইয়ে হয় তাহলে সে 2 মাস পড়াশোনা করে, বাকি 4 মাস কিন্তু সে আসলে সিরিয়াসলি পড়াশোনা করে না। সেটাই আমি বললাম যেটা তো এই জন্যই আমাদের ফোকাস এটাই। আমাদের এক্সপার্ট যেটা বলতেছে আলটিমেট তারা এটাকে অথেন্টিক মনে করতেছে না। আমাদের এক্সপার্ট ওইভাবে যেটা বলতেছে ইটস এ কনসার্ন ফর देम, ইটস এ বিগ কনসার্ন ফর देम। কেন কনসার্ন কেন? যদি একটা শিক্ষার্থী যদি তার ভ্যালুয়েবল সময়টা, যেই সময়টা দিয়ে আসলে পড়াশোনার যে 2 মাস পড়াশোনা করলে হচ্ছে তার রেজাল্টটা উঠে আসছে, যেমন সেমিস্টারে 2 মাস পড়াশোনা। আমি একটু শেষ করি, সেটা হচ্ছে যে বাংলাদেশের শিক্ষার্থীরা ফার্স্ট ইয়ার থেকে রাজনীতি করবে, ফার্স্ট ইয়ার থেকে ঘোরাফেরা করবে, স্মোকিং করবে, সময় নষ্ট করবে, আড্ডাবাজি করবে, ইজ দ্য কমন ইন বাংলাদেশ। বাট ফার্স্ট ইয়ার থেকে স্টুডেন্টরা রিসার্চ করবে বা ল্যাবে যাবে, এনিমেল টুকটাক জিনিস শিখবে বা পাবলিকেশনের দিকে যাবে বা হচ্ছে গবেষণামুখী হবে, এই জিনিসটা হচ্ছে কনসার্ন। এই হচ্ছে দ্য রিয়েলিটি অফ বাংলাদেশ। এইখানে আমি একটা জিনিস অ্যাড করব, যেটা হলো এইখানের সাথে রাজনীতি ওভারঅল সবকিছুই ঠিক আছে, এটা হলো এক একজনের ব্যক্তিগত পছন্দ, ওইটার সাথে আমরা এখানে যাবো না, কনফ্লিক্ট করব না। তাহলে একটা শিক্ষার্থী যদি ফার্স্ট ইয়ার থেকে শুরু করে, না এখানে হলো ইন্ডিভিজুয়াল প্রায়োরিটি আছে। এখানে আমরা গবেষণাটাকে আলাদা রাখবো, গবেষণা স্ট্যান্ডার্ড প্লাস হলো আউটপুট ওভারঅল জিনিসটাকে আমরা একটা জায়গায় রাখবো, রাজনীতির জায়গায় থাকবে। তো সেটা হলো ভিন্ন জিনিস। আমি তো এটা ক্লেম করি না, আমি তো এটা ক্লেম করি নাই যে আমি যেই কাজ করি সেটা হচ্ছে হার্ভার্ড স্ট্যান্ডার্ড, অক্সফোর্ড স্ট্যান্ডার্ড বা এই স্ট্যান্ডার্ড ওই, আমি তো এটা ক্লেম করি না কোথাও। আমি বলছি আমার যা আছে তার থেকে সর্বোচ্চ লেভেলের আউটপুট দিয়ে আমি Q1 Q2 তে পাবলিকেশন করতেছি, এবং সেটা অথেন্টিসিটি সম্পূর্ণভাবে মেইনটেইন করতেছি, ইথিক্যালি মেইনটেইন করতেছি, সবকিছু মেইনটেইন করতেছি। তারপর তাহলে কেন কনসার্ন সেটা? সেটা এক্সপার্ট বলতে পারবে, বাট আমাদের এক্সপার্ট আমরা চেষ্টা করছি এখানে টপ সায়েন্টিস্ট রাখার জন্য। উই অলওয়েজ ডু দ্যাট। আমরা সব সময় তবে দেশের এবং দেশের বাইরের টপ সায়েন্টিস্টদেরকে ইনক্লুড করার জন্য যে কোনো ক্ষেত্রে আমাদের অবশ্যই এটা খুবই ভালো দিক। তবে 22 সাল মানে আপনার করোনার পর থেকে বাংলাদেশের আসলে একটা রিভলিউশন হয়েছে। অর্থাৎ দেখেন এখন কম্পিটিশনাল বেসড কাজ হোক বা যেই কাজ হোক, আস্তে আস্তে ইসাদাররা বা স্টুডেন্টরা আসলে গবেষণামুখী হচ্ছে। Even we can assure that they are not biased. হ্যাঁ, নো বায়াস, আমরা কোনো বায়াসনেস কোনো কিছু করি, এবং প্রত্যেকটা ডকুমেন্টেড এখন আছে। অর্থাৎ আপনি যদি বলেন যে ভাই আপনি যে ওই যে এনজেলেটিকের ওই আর্টিকেলটা যেটা আপনি করেসপন্ডেন্স করছেন বায়োডাটাতে আপনি ফার্স্টে ছিলেন, ওটার ডেটাগুলো আমাকে দেখান, বা ওইটা আপনি কিভাবে কাজ করছেন, ওই রিভিউয়ারদের রেসপন্সগুলো আমাকে দেখেন, রিভিউয়ারদের কমেন্টগুলো দেখেন, আমি এখনই সেটা ইনস্ট্যান্ট আপনাকে স্ক্রিন শেয়ার করে দেখাতে পারবো। They told that there, so they are concerned about it, so they don't have that, like they told that যে একটা ডকুমেন্টারি হইতে পারে এটা নিয়ে। যদি এটা ইভেন এটা ইটস এ বিগ কনসার্ন, যদি এটা বাংলাদেশে আরো 2-3টা নেটওয়ার্ক থাকে, ইটস এ বিগ কনসার্ন ফর দি নেক্সট জেনারেশন, যে এরকম হতে পারে যে এখন বাংলাদেশে যে স্টুডেন্ট গুলো আছে বিশ্বে নিষিদ্ধ হয়ে যাচ্ছে। তো এটা যদি এরকম 2 থেকে 3টা কারণ আছে, এটা আমি বলি শেষ করি 2 থেকে 3টা নেটওয়ার্ক আছে, এই নেটওয়ার্কটা যদি গ্রো করে সেই ক্ষেত্রে বাংলাদেশের কোনো পাবলিকেশন অথেন্টিসিটি পাবে কিনা, ইট ইজ এ বিগ কনসার্ন ফর देम। এটা আমি একটু অ্যাড করি, ইজ দ্য রিয়েলিটি। একটা বাংলাদেশের একটা রিয়েলিটি আছে সত্যি বলতে। ফ্রিতে ইচ্ছা হইলে অথরশিপ দিয়ে দিলাম, আমার ওই স্টুডেন্টটা ভালো বা ওই ইচ্ছা হইলে ওর অথরশিপ দিয়ে ওরে বাইরে পাঠিয়ে দিলাম। তো কনসার্নটা হয় কোন যে আমাদের বিভাগ থেকে এখন পর্যন্ত যে সিনিয়ররা গেছে
ওই সিনিয়ররা ওখানে তাদের সুপারভাইজারকে স্যাটিসফাইড করতে পারছে তার কাজ দিয়ে, তার ডেডিকেশন দিয়ে। হ্যাঁ, কিন্তু অন্যান্য যারা পাবলিকেশন শুধুমাত্র নামে নেয় বা বিভিন্ন জায়গায় অনেক প্ল্যাটফর্ম আছে যেখানে কিন্তু টাকার মাধ্যমে পাবলিকেশন করার ফলে তারা যখন যায় বাইরে, তখন দেখা যাচ্ছে প্রফেসর বললো যে তুমি এই কাজটা করো, সে পারতেছে না। প্রফেসর বলতেছে তুমি আমাকে এই কাজটা করে দাও, সে পারতেছে না। যখন বলতেছে ল্যাবটা তুমি এই জিনিসটা ক্লিন করে দাও, সে পারতেছে না। বা এই জিনিসটা কি অপারেট করো, সে পারতেছে না। তখনই কিন্তু বাংলাদেশের হচ্ছে রেপুটেশন নষ্ট হচ্ছে। তো এই জায়গা থেকে হচ্ছে হ্যাঁ এই জিনিসটাই তারা বলছে, যদি বাংলাদেশে এরকম 2 থেকে 3টা নেটওয়ার্ক থাকে, এটা বাংলাদেশের জন্য বিগ একটা হ্যাঁ কনসার্ন। ইট ক্যান ডিস্ট্রয় দ্য কিন্তু রেপুটেশন অফ হ্যাঁ বাংলাদেশ কিন্তু এডুকেশন সিস্টেম কিন্তু এন্ড দি আমাদের রিসার্চ এন্ড নেটওয়ার্ক থেকে ডেভেলপমেন্ট। বা আমাদের কোলাবোরেশন থেকে আমরা কখনো এই ধরনের কাজ করি না যে ইচ্ছা হইলো খুশি হইলাম, তাকে আমি আর্টিকেল দিয়ে দিলাম বা আমি তাকে নাম দিলাম, সে তার আর্টিকেলে আমাকে নাম দেবে। এই ধরনের কোনো কাজ বা এই ধরনের কোনো আনইথিক্যাল কাজ আমরা আসলে এখানে করি না। সেক্ষেত্রে আমাদের থেকে আমাদের বিভাগ থেকে যে শিক্ষার্থীরা যায় স্যার রিকমেন্ডেশনের মাধ্যমে বা আমাদের ছাত্র রিকমেন্ডেশন, তারা ওখানে স্যাটিসফ্যাকশনের মাধ্যমে আসে এবং পরবর্তীতে তাদের প্রফেসররাই বলে যে তোমার এখানে তোমাদের শিক্ষার্থী আছে কিনা, তাহলে সিপি পাঠাও। যেমন আমাদের একজন ইউনিভার্সিটির আমাদের ভাই, সিনিয়র ভাই, উনি চায়নাতে হচ্ছে আপনার গেছে ইউনিভার্সিটিতে। তো উনি হচ্ছে যখন যে গেছেন তার 1-2 মাস পরে হচ্ছে ওনার প্রফেসর বলছে যে আমি নতুন মাস্টার্স স্টুডেন্ট নিব, তোমার সেখানে থাকলে তুমি বলো। তখন আমাদের এখানে কয়েকজন ভাইরা সিভি পাঠাইছে। জাস্ট মেন কি তিনি সেখানে তাকে স্যাটিসফাই করতে পারছেন না, ওই যে কমিটমেন্ট ছিল বা যেভাবে বলছে যে হ্যাঁ আমি এই জিনিসগুলো পারি, সে সেইগুলো কিন্তু সেই আউটপুটটা দিতে পারছে। কিন্তু বাংলাদেশের আসলে সত্যি বলতে এটা একটা সত্যি, উনি যে কনসার্নের কথা বলছেন অবশ্যই কনসার্নের একটা জায়গা আছে, যে যারা আসলে এই যে আনএথিক্যাল পাবলিকেশন গুলো করে বা ইচ্ছা করে নাম দিয়ে দেয়, এটা যদি আসলে অনেক বড় নেটওয়ার্ক থাকে কয়েকটা, তাহলে নেক্সট আগামী কিছু জেনারেশন পরে বাইরের বিশ্বে বহির্বিশ্বে কিন্তু স্টুডেন্টদেরকে নিতে চাইবে না। যে কারণ হচ্ছে তারা যেই প্রফেসররা যে আশা করে নিচ্ছে যে স্টুডেন্টরা এই জিনিসটা পারে, কিন্তু দেখা গেল যে তারা আসলে সেই জিনিসটা পারে না এবং অনেককে দেখা গেছে যে এই জন্য দেখে সেই জিনিসটাই তো আমি বললাম যে তাদের যে ইনসাইটটা ছিল সেইখানে এরকম বলা আছে। শুধু এটাই না, এখানে সরকারি অফিসাররা থাকতে পারে যারা রিসার্চ করে না, বাট তাদের নামটা দিয়ে দেওয়া, বা কোনো একটা স্টুডেন্ট বা একজন শিক্ষক যে রিসার্চ করে না তার নামটা দিয়ে দেওয়া, এরকম একটা ফেক নেটওয়ার্ক if it exists more than 2-3, যদি then যদি এটা it's a থাকে, big concern. সত্যি যদি এটা থাকে এটা অবশ্যই কনসার্নের। কিন্তু আমাদের জায়গা থেকে আমরা এই ধরনের কোনো কাজ করি না এবং স্যারও করে না, আমরা কেউ এই ধরনের কাজ করি না। কন্ট্রিবিউশন আছে, অথরশিপ আছে, কন্ট্রিবিউশন নাই, উইদাউট কন্ট্রিবিউশন কোনো অথরশিপ সে পাবে না। যাই হোক, আজকে আমরা আমাদের পডকাস্টের শেষের দিকে যারা যারা কন্ট্রিবিউশন করছেন এই পডকাস্টে, তো ওভারঅল আশা করি, যেহেতু আমি বলছিলাম যে আমরা একটা দুইটা গল্প দিয়ে শুরু করছি। প্রথম গল্পটা ছিল, সেটা হয়তো বা এতক্ষণে আপনারা ভুলে গেছেন। ফার্স্ট গল্পটা ছিল এরকম: less is more. That is something very important. I have learned it from Paul. He's one of the best communication expert at Cambridge. Even in globally, he is like one of like few people. So তো সেই ক্ষেত্রে আমি বলবো যে ছোট্ট জিনিস করা, সেটাকে এমন ভাবে করা যাতে করে ওই ছোট্ট জিনিসটাই একটা সময় পর গ্লোবালি রেপুটেশন নিয়ে আসতে পারে। আমরা চাই বাংলাদেশে গ্লোবাল স্কেলে কিছু কাজ হোক, ছোট্ট হোক, বা সেটা রেপুটেশন নিয়ে আসুক। আমরা বহুত কিছু চাই না যেটা আমাদের রেপুটেশন নষ্ট করে দিতে পারে, আমাদের ওভারঅল নেক্সট জেনারেশন যারা আছে তাদের অপরচুনিটি গুলো কে ডিস্ট্রয় করে দিতে পারে। আর আরেকটা জিনিস যেটা আমি একটা গল্প বলছিলাম, যে খিজির আলাইহিস সালাম এবং মুসা নবীর যে কথাটা বলছিলাম, যে সবর, হ্যাঁ, প্যাশন এন্ড উইজডম। তো আশা করি যারা দর্শক আছেন তারা ওই জিনিসটা আপনাদের মধ্যে নিবেন। পার্সোনালি কেউ নিবেন না কোনোভাবে। আমরা চেষ্টা করছি আপনাদের প্রশ্নগুলোই আমি আমার মাধ্যমে করে প্ল্যাটফর্মের মাধ্যমে আপনাদের কাছে প্রেজেন্ট করার জন্য। ইভেন সাকিব আল হাসান রাফি, তাকেও ধন্যবাদ ওভারঅল জিনিসগুলাকে ব্যাখ্যা করার জন্য অডিয়েন্সের কাছে। তো আশা করি এই জিনিসটা অনেকটাই সবার কাছে ক্লিয়ার, সবাইকে সেই উইজডমটা দেওয়া হোক, তারা তাদের জিনিসগুলো বোঝার চেষ্টা করুক যে যার পক্ষ থেকে। তো সেটাই আমাদের জন্য কল্যাণকর, আমাদের কমিউনিটির জন্য কল্যাণকর। এবং আমাদের যে এক্সপার্টদের ইনসাইট, আমি বলবো যে এটা একটু দেখার জন্য সবাইকে, আমাদের কমিউনিটি যারা আছে, আমাদের শিক্ষার্থী যারা আছে এবং যারা গবেষণা করেন তাদেরকে। কারণ গবেষণা, আমি যেটা মনে করি, গবেষণা হলো উদ্ভাবনের ফার্স্ট স্টেজ। এর মানে আপনাকে চিন্তা করতে হবে, আপনাকে যে গবেষকই হইতে হবে, আপনি বায়োটেকনোলজি পড়েন, ফার্মাসি পড়েন, এর মানে যে আপনাকে ওই জিনিসেই সারা জীবন থাকতে হবে, এটা
ডাজন্ট নেসেসারি। তো সেই ক্ষেত্রে আপনি হয়তো অন্য কোনো ফিল্ডে যাইতে পারেন, হুম। বাট আপনার যে চিন্তা শক্তি, উদ্ভাবনের যে মাইন্ডসেট, সেটা হয়তো বা আপনি যেখানে যাবেন সেখানে কাজে লাগবে। তো এটাই। তো সেই ক্ষেত্রে আপনাকে বিভিন্ন ডাইভার্স জিনিসপত্র আমি বলবো যে এক্সপ্লোর করার জন্য, আপনারা যারা শুনতেছেন, আপনাদের যেটা পছন্দ হয় আপনাদের সেই রিলেটেড কাজ করার জন্য, এবং সামাজিক কল্যাণমূলক, শুধু গবেষণা যেন নিজের কল্যাণে না হয়, সামাজিক কল্যাণে হয়, তো সেইটার দিকে ফোকাস করা। এতটুকু বলেই আমি শেষ করব। আপনারা ভালো থাকবেন। আমরা আবার নতুন কোনো পডকাস্ট নিয়ে আপনাদের সামনে হাজির হব, এবং আমাদের গেস্টকে আবার ধন্যবাদ জানিয়ে আমরা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।